বাদেশি রাজ্যের আপামর মানুষের কল্যাণে করা হচ্ছে। এ রাজ্যের সব অংশের মানুষের জন্য বাজেট করা হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত বাজেটটা আমরা বন্ধ করিনি করা, কিন্তু বাজেটটা যেখানে অসুবিধার সৃষ্টি করা হয়েছে এবং তার জন্য আমি জানি অনেকেই এটা ঠিক মতো পারেননি। বাজেটের কপি অলরেডি আমাদের যে বিশেষগুলো আমরা বলেছি সেগুলো আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। কারণ এটা সবটা কিন্তু বলতে গেলে এই লম্বা বাজেটের দ্বিতীয় বাজেট অধিবেশন হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর মানুষের কাছে আমার এই মেসেজ দিতে চাই, ভারতীয় জনতা পার্টির সরকার, বিএনপি সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বের সরকার, ওনার সুযোগ্য নেতৃত্বে এরা যে আপামর মানুষের কল্যাণে আমরা আজকে বাজেট পেশ করেছি এবং এই বাজেটের প্রতি আলোচনা থাকবে সোমবার এবং বুধবার 10 এবং 12 তারিখে, এবং বিভিন্ন থাকে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যদি কারোর কিছু বলা থাকে সেটা অবশ্যই তার অধিকার আছে। আমরাও সেই বাজেট অধিবেশনে আমরা কথা বলবো, শুনব, এবং তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হয় 12 তারিখে আমরা সমস্ত শোনার পরে এই বাজেট অধিবেশনের উপরে যারা তথ্য থাকবে উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং শেষ দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন। তো তাই আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণকে আশ্বস্ত করতে চাইছি যে রাজ্যের মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির সরকারকে যারা সমর্থন করেছেন, আবারও দ্বিতীয়বারের জন্য সরকারে বসিয়েছেন, তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে সরকার রাজ্যের মানুষের সঙ্গে আছে, রাজ্যের মানুষের কল্যাণে সরকার কাজ করবে। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা এখানে নর্থ ইস্টের সঙ্গে এ রাজ্যের বিভিন্ন কল্যাণমূলক কাজের জন্য আমাদের সহযোগিতা করছেন, এবং তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি নির্দেশ এবং আমরা মেনে চলে আগামী দিনে রাজ্যের মানুষের কল্যাণে। ধন্যবাদ। ভিতরে ব্যাখ্যাটা বলি, এই প্রকল্পটা আমাদের পুরো পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 1500 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের সাথে বর্তমান চালু ওয়েব প্রকল্প এক বিশেষ এবং তো এইভাবে ডিরেক্টর অফ গুড গভর্নেন্স, একটি ডিরেক্টর অফ গুড গভর্নেন্স নামক অধিদপ্তর স্থাপন করা হবে, যা সুশাসন বিভাগীয় কার্যকারিতা এবং জনগণের উপরে থাকা বিভিন্ন নিয়ম কানুনের বাধ্যবাধকতা লাগু করতে সহায়তা করবে, যার মাধ্যমে জীবনযাত্রা আরো সহজ শুরু হবে। এই রাজ্য সরকারের তরফে এনপিএস এর সরকারি অবদান বৃদ্ধি। রাজ্য সরকার 2018 সালে 1 জুলাই থেকে ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে। রাজ্যের কর্মচারীদের সাথে ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকারের অবদান বর্তমানে বেসিকের 10% থেকে বাড়িয়ে 14% করা হবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্নভাবে যেখানে 2023 অর্থ বছরে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে, যাতে গ্রামীণ এলাকার মানুষ যাতে তাদের জায়গাতে তাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবা পেতে পারে, সরকার সেই উদ্দেশ্য নিয়ে এবং সেই ব্যবস্থা নিচ্ছে, যার জন্য 30 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এবং রাজ্যের মৌলিক স্বাস্থ্য পরীক্ষার শক্তিশালী করতে সংক্রামক ব্যাধি নিরাময়ের জন্য একটি পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র গড়ে তোলা হবে, যার জন্য 55 কোটি টাকা। মুখ্যমন্ত্রী যুব যোজনা বিগত অর্থবর্ষে আমাদের আগের স্কিম ছিল, এখানে 11,892 জনকে 5,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য দেওয়া হয়েছে। এই অর্থবর্ষে এই ভারত মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে 12,000 স্মার্টফোন রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়া হয়। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম বিশ্বমানের প্রতিযোগিতার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম নামে একটি নতুন প্রকল্পের সূচনা করেছে। এছাড়া এককালীন আর্থিক অনুদান বাবদ 5 লক্ষ টাকা নিয়ে
লাখের মধ্যে দেওয়া। আমরা মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প, নতুন প্রকল্প, ওটা অনুসূচিত জাতির ছাত্রছাত্রীদের, কিন্তু ওবিসি সম্প্রদায় থেকে অন্য জাতিদের IAS, IPS এবং IFS ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি প্রশিক্ষণ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নামে আরো শুধু টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির সাত প্রকল্প মানে এই সেম সাত প্রকল্পের মধ্যে রাজ্য সরকার মাধ্যমিক নরক যত মুখ্য নন মিডিয়ান বিসিং তিনি যাদবলাল নাথ ত্রিপুরা বিধানসভা বিসিংহ আচু করি ব্লু ফিল্ম নাই নরক মুখ্য আপনার যদি ব্লু ফিল্ম চাকা অনেক বড় চাজে জ্ঞান নাই নীল ছবি হিনো বাংলা বাই একের পর এক স্ক্রল খাই নাই দম হয়েছে এবং স্পিকার তিনি পর্যন্ত যাদবলাল নাথ বিরুদ্ধে কোনো অ্যাকশন না হালি হয়েছে অথচ কর্ণাটক দুইজন মন্ত্রী যখন এইভাবে নাই মানজাকা এবং বিরুদ্ধে অ্যাকশন খায় গুজরাট দুইজন বিজেপি নিয়ে এমএলএ যখন হাই খাইকে আপনার অ্যাকশন খায় উড়িষ্যা ও কংগ্রেস নিয়ে এক এমএলএ বিধানসভা বিসিংহ নাই আসকে আমতি ফিল্ম নাই মানজাকি বনবা অ্যাকশন নাহার জাকা যাদবলাল নো অ্যাকশন নাহার দি adjournment motion তুমকা স্পিকার নো সিংসিংকা যে adjournment motion সম্পর্কে তামনি বক্তব্য এলাও দেনকা বস আমি শুনবো আর তিনি আমি শুনবো বাই তো উংলা খাইছে কারণ গোবাং প্রশ্ন যিনি বাতিল থাকাইছে বিভিন্ন আইন কানুন যিনি গ্রেটার ত্রিপুরালেননি কাইসা প্রাইভেট মেম্বার্স রেজলিউশন যেমানি তিনি বরংরাং এমএলএ চিত্তরঞ্জন দেববর্মা রিমানি বাতিল খাই ক্লিয়ারিং তাম ক্লিয়ার না তো এডিসি এবং যেখানে ত্রিপ্রাসারক তঙ্গ আ এলাকানো তুই আলাদা রাজ্য গঠন খাই সিমানি আবশ্য ক্লিয়ার জায়গা স্পিকার নি মো অ্যাকশন जों খুশিয়া সন্দেহান ইয়ার ডাউটফুল বিনবাগি जोंहांगा উইলা যাদবলাল নাথনি ব্যাপারে जों কক সালাইনি সামা পড়েছে বাকি বিধানসভানি কাজকর্ম স্পিকার 5 মিনিট পাইনা নমু যাদবলাল নো 5 দিন নিবাগি 1 মাস নিবাগি সাসপেনশন ক্লাইম কামু কিন্তু উল্টা जों যারা যাদবলাল নাথ নো অ্যাকশন নাহার দি ত্রিপুরানি গরিমা নষ্ট খাইবান বাগি চিনি এমএলএ রংসে তিনি পর সাসপেনশন ক্লাইম ওয়াকআউট ক্লাইকে এবং जों রম নাই তিনি সারা দিনও চিন্তাই শরম নাই বড় নাই যে যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন গেছা লড়াই খাইতেন বাবা পার্টি এমএলএ রং সাসপেনশন থাকলে ত্রিপুরামথা এবং কংগ্রেস নি খরচ সুদীপ রায় বর্মন নবকলাই আর সিপিএম নি নরেন সরকার বনবকলাই তাই মাইক বন্ধ খেয়ে মানে তুই তাম সানান কি মাইক বন্ধ তো আব খাই মাই আইতে মেম্বার নি কক সানান রাইটস তো জোরপূর্বক যদি হাইকে মাইক বন্ধ খাই কারণ আমার বিরুদ্ধে লড়াই নাই আচ্ছা অম হাইকা যদি থংজালে एक सीक्रेट इन्फॉर्मेशन मिला हमें कि एक आदमी के घर में कुछ वेपन भी है और कुछ ड्रग्स भी है बहुत दिनों से सेल तो ऐसे हमने एक टीम बना दिया तो इसमें पूरा वुमेन भी था और सोफिस्टिकेटेड वेपन्स हमने भी लेके गए और इसका नाम है विवांता देवर्मा 37 ईयर ओल्ड। इसके घर में रेड किया टाउन हॉल के सामने है इसके घर। जब हमने रेड किया तो इसके साथ और 3 लोग थे, जयंता देवनाथ 38 ईयर्स, राजू साहा 37 ईयर्स और रविंद्र देवर्मा 32 ईयर्स। तो इन सब अब घर सर्च करने के बाद हमें 8 सोप केस में जो हीरोइन बोलते हैं ये मिला है 1 पैकेट। उसके अलावा इसके पास एक 9mm पिस्टल 30 राउंड्स लाइव राउंड्स है। उसके बाद 13,000 कैश, एक कैश कार्ड स्वाइपिंग मशीन और 250 empty वायर्स और एक स्कॉर्पियो व्हीकल और 3 बाइक और 9 मोबाइल फ़ोन।
टोटल 4 लोग। सर ये जो 9mm पिस्तौल वो कहाँ से आया है, कुछ इन्फॉर्मेशन मिला? अभी हम लोग इंट्रोगेशन करेंगे, अभी जस्ट उसको पकड़ के आए हैं। अभी हम लोग पूरा इसको इंट्रोगेशन करके रिमांड में लेके पूरा पता करेंगे ये कहाँ से ये लेके आया और कैसे ये प्रोक्योर किया, ये सब लाइव राउंड्स और गन इसको कैसे मिले। सर इसका मार्केट वैल्यू कितना है? इसका मार्केट वैल्यू अप्रॉक्सीमेटली सब मिला के एक स्कॉर्पियो व्हीकल भी है, 15 लाख। सर ये जो क्या टाइप का 20 लाख। ये ऑटोमेटिक 9mm पिस्टल। सर इस किसके गौर से मिला है? ये मिला है विवांतो देवर, घर कहाँ पर है? टाउन हॉल टाउन। अंडर ईस्ट पीस। इसलिए बंदूक यहाँ पे आपको लाए थे? ये हम लोग अभी इसको इंट्रोगेशन करेंगे, लेकिन हमें लगता है कि कोई इलीगल एक्टिविटीज़ जो भी है ड्रग डीलिंग में यूज़ करता होगा या कोई भी जब भी सेल परचेज होगा या पुलिस के खिलाफ जो भी है इसका अभी इसको निकालना पड़ेगा हमें। पूछताछ के बाद ही पता चलेगा क्यों इसने व्यापार करता है। थैंक यू। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে থেকে চিনি। তাদের আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন করেছে তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। ছাত্রীদের জন্য বরাদ্দ আমরা রেখেছি 3 কোটি টাকা। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তুলতে আমাদের মাননীয় এবং সেই বাজেট সত্যিকারের অর্থে একটা সর্বস্পর্শী এবং সর্ববিধ এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সবসময় যেটা বলেন সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস, আমার মনে হচ্ছে যে এই বাজেট তার মধ্যে কিন্তু তার রূপটা আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে আপনারা অলরেডি শুনেছেন আমাদের অর্থমন্ত্রীজি কিভাবে ওখানে বাজেট এবং কি কি বিষয়ে বাজেট উল্লেখযোগ্য বিষয়গুলো উনি রেখেছেন। আমি এখানে এই কথাটাই বলবো যে এডুকেশন সেক্টরে যে বরাদ্দ রাখা হয়েছে সেটা হচ্ছে 4934 এবং আমাদের রোড সেক্টর 1360 কোটি টাকা রাখা হয়েছে এবং হেলথ সেক্টরে 1725 এবং এগ্রিকালচারে এবং এগ্রি অ্যালাইডে 973 কোটি টাকা রাখা হয়েছে। তো 2023-24 অর্থ বর্ষে সর্বমোট বাজেট 27,654.40 কোটি টাকা সে বরাদ্দ রাখা হয়েছে এবং মূলধনী ব্যয় যারা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা জানি সেখানে 5,000
358.70 কোটি টাকা রাখা হয়েছে। রাজ্যের অর্থনীতি বৃদ্ধির হার খুবই ভালো। এতে দেখা গেছে 2022-23 অর্থবর্ষে রাজ্যের জিএসডিপি অর্থাৎ গড় উৎপাদন বৃদ্ধির হার ছিল 8.80 অর্থাৎ 8.8%। ওই বছরে জাতীয় স্তরে প্রবৃদ্ধির হার ছিল 7.20%। কাজে এখানে সেন্ট্রালের যে আছে তার থেকেও আমাদের বৃদ্ধির হার ছিল অনেক বেশি। বর্তমান অর্থবর্ষ অর্থাৎ 2023-24 অর্থবর্ষে রাজ্যের অর্থনীতি প্রায় 8% হারে বৃদ্ধি পাবে বলে আশা করছে। একই সময়ে জাতীয় স্তরের যে প্রবৃদ্ধির হার যেটা অনুমান করা হচ্ছে 6 থেকে 6.5%। মাননীয় অর্থমন্ত্রী যে উপস্থাপন করেছেন বাজেটে, তার মধ্যে যে বিষয়টা চলে এসছে তার মধ্যে দেখা গেছে যে ইট ইজ ইনক্লুসিভ এবং ভবিষ্যৎমুখী ও একই সাথে প্রবৃত্তিমুখী। এই বাজেটে সমাজের প্রতিটি অংশ, যার মধ্যে আছে মহিলা, ছাত্রছাত্রী, যুব সমাজ এবং থার্ড জেন্ডার ব্যক্তিরা এর মধ্যে ইনক্লুডেড। তাছাড়া জনজাতি, তপশিল জাতি, অন্যান্য অনগ্রসর জাতি সমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার এবং সকল অংশের মানুষই এতে লাভবান হবে। বাজেটে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা তাতে বরাদ্দ হয়েছে 59 কোটি টাকা। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম বরাদ্দ রাখা হয়েছে 10 কোটি টাকা। মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প বরাদ্দ 8 কোটি টাকা। স্পোর্টসের বিষয়ে আপনারা জানেন, অনেক সময় অনেকে আসেন যে আমাদের পয়সার জন্য খেলতে পারছি না, তো এই বিষয়টা মাথায় রেখে এই প্রকল্পটা আমরা রেখেছি। এবং মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ তার বিষয়ে আমরা বরাদ্দ 30 কোটি টাকা রেখেছি। সিএম SATH প্রকল্প মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ আমরা রেখেছি 3 কোটি টাকা। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তুলতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, যার বরাদ্দ রাখা হয়েছে 50 কোটি টাকা। এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, সেখানে বরাদ্দ রাখা হয়েছে 120 কোটি টাকা সহ মোট 13টির উপরে নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই বাজেটে ভবিষ্যতের জন্য রাজ্যকে যাতে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করার সংস্থান রাখা হয়েছে, যা রাজ্য সরকারকে জনপরিষেবা ও সুশাসন প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সহায়তা করবে। তাছাড়া সরকারের যে কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করার লক্ষ্যে এই বাজেটে একটি নতুন ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্স তৈরি করার সংস্থান রাখা হয়েছে। এই বাজেট দাঁড়িয়ে আছে রাজ্য সরকার কর্তৃক বিগত 5 বছরে গৃহীত বিভিন্ন কল্যাণমূলক পরিকল্পনা ও কর্মকাণ্ডের উপরে বিভিন্ন যেসব ব্যবস্থা সেই বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোতে বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে এই বাজেট মূলধনী ব্যয় অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচারে জোর দেওয়া হয়েছে। এই বাজেট 5,350 কোটিরও বেশি টাকা মূলধনী ব্যয় হিসাবে বরাদ্দ করেছে রাস্তা, ভবন, হাসপাতাল, স্কুল, অফিস, বিদ্যুৎ ও সেচ খাতে। এই বাজেটে 1,436 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে এবং 7,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক যে খাত আছে সেই সময়ে। তাছাড়া এই বাজেটে রাজ্যকে স্থায়ী বিকাশ ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে নিঃসন্দেহে এই বাজেট তার কারণে সেটা সুবিধা হবে। এবং আমি এর জন্য এই বাজেটের মেইন বিষয়গুলো আপনাদের সামনে আমি রাখলাম এবং আমি নিশ্চিত যে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যে সবসময় বলি, সেই বাজেটে সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং সেটা হবে এই আশা আমি রাখছি। ধন্যবাদ। 611 কোটি টাকা ঘাটতি দেখা যাচ্ছে, সেই ঘাটতিটা আমরা কিভাবে পূরণ করব সেটা নিয়ে আমরা বলেছি যে বিভিন্ন যেসব জায়গার মধ্যে আমাদের
যেখানে বেশি খরচে হয় সেই খরচকে কিছুটা কমিয়ে আনতে পারি। আবার কিছু কিছু বিষয়ে আমরা এই বিষয়ে কথাবার্তা বলেছি, মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন যে আমাদের কিছু স্পেসিফিক এরিয়া আছে যেখানে যদি আমরা অ্যাড্রেস করি সেই অ্যাড্রেসের কারণে সেই ঘাটতির পরিমাণটা অনেকটা হ্রাস পাবে। স্যার, বাজেটের বাইরে আজকে বিধানসভায় যা হলো, বিশেষ করে বিরোধী শিবিরে, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে আপনার না, এটা তো আপনারা দেখেছেন, আর কি বলবো আমি, এরকম তো হওয়াটা বাঞ্ছনীয় নয়। তো দেখছি এখন যাই কি করা যায়, কারণ গণতন্ত্র আমরা চাই সবাই ভাগিদারি থাকুক, কিন্তু সেটা যেভাবে এখানে ওরা প্রদর্শন করেছে সেটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। এবং টেবিলে উঠে যেভাবে ওরা অশোভন আচরণ করেছে এটা বলার অপেক্ষা রাখে না, মানুষ এটাকে ভালো চোখে নেবে না, কারণ বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা। তো যাচ্ছি, এখন যাই, দেখি রুলস দেখে চিন্তা ভাবনা করবো কি করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আপনার রেভিনিউ অ্যাকাউন্ট যেটা আছে এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট, টোটাল রিসিপ্ট আমরা কত করেছি, প্রায় 27,043.1 কোটি টোটাল রিসিপ্ট আমরা আমাদের বাজেটে, আমরা আমাদের বিভিন্ন খাতে আমরা পেয়েছি, এবং টোটাল এক্সপেন্ডিচার এই বাজেট। লাস্ট স্যার, ট্রাভেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের জন্য আলাদা কিছু বাজেট বলতে পারবেন? পুরো ডিটেলস তো বলা হয়েছে, বেল পড়ে গেছে, আরেকদিন দেখে যাবো। দেখেছেন, আর কি বলবো আমি, এরকম তো হওয়াটা বাঞ্ছনীয় নয়। তো দেখছি এখন যাই কি করা যায়, কারণ গণতন্ত্র আমরা চাই সবাই ভাগিদারি থাকুক, কিন্তু সেটা যেভাবে এখানে ওরা প্রদর্শন করেছে সেটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। এবং টেবিলে উঠে যেভাবে ওরা অশোভন আচরণ করেছে এটা বলার অপেক্ষা রাখে না, মানুষ এটাকে ভালো চোখে নেবে না, কারণ বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা। তো যাচ্ছি, এখন যাই, দেখি রুলস দেখে চিন্তা ভাবনা করবো কি করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আপনার রেভিনিউ অ্যাকাউন্ট যেটা আছে এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট, টোটাল রিসিপ্ট আমরা কত করেছি, প্রায় 27,043.1 কোটি টোটাল রিসিপ্ট আমরা আমাদের বাজেটে, আমরা আমাদের বিভিন্ন খাতে আমরা পেয়েছি, এবং টোটাল এক্সপেন্ডিচার এই বাজেটে সেখানে 27,654.4। সবাইকে ধন্যবাদ। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টস সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি, খুব ভালো ওরা। বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়, খুব ভালো এখানে। আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি, যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে গেছিনি, তাইনের আগে টাটা শোরুমে আসতো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন করেছে, তাইনের কাছে আমি কাজ করতেছি, আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এখানে উপস্থিত সকল প্রিন্ট মিডিয়া এবং প্রেস মিডিয়া বন্ধুদের বিদ্যার্থী পরিষদ এবিএপি ত্রিপুরা পরিষদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই। আপনারা আমাদের ডাকে এখানে এসেছেন। মূলত আমরা জানি যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা চাই গুণগত মান শিক্ষা ব্যবস্থা রাজ্যের ছাত্রদের দরকার, তাই আমাদের কিছু পয়েন্টের উপর আমাদের
একাডেমিক ক্যালেন্ডার আমরা জানি আমাদের যে কোভিডের পর থেকে আমাদের সঠিকভাবে আমাদের তাদেরকে পরীক্ষা সঠিক সময়ে হচ্ছে না, তাই আমরা চাই যেন সঠিক সময়ে তাদেরকে একাডেমিক ক্যালেন্ডার যে রয়েছে ইউনিভার্সিটির সেটা যেন ঠিক করা হয়। এবং আমরা চাই যে আমাদের যে ইউনিভার্সিটির ভর্তির ফিস এবং আমাদের মহাবিদ্যালয়ে যে ভর্তির ফিস রয়েছে সেটা যেন কম করানো হয়, কারণ এত বড় সংখ্যা, এত অ্যামাউন্টের সংখ্যা ছাত্রদের দেওয়া সেটা সম্ভব নয়। এই একটা পয়েন্ট আমরা রেখেছি। তারপর আমরা চাই, আমাদের জানি আমাদের ত্রিপুরা একটা সম্ভবত একটা এমন একটা রাজ্য যে রাজ্যে আমাদের ছাত্রছাত্রীরা অনেক বসবাস করে, অনেক গ্রাম অঞ্চল থেকে আসে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন আমাদের দাবি একটা আছে এর মধ্যে যে রাজ্যের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের গ্র্যাজুয়েশনের পর যেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সের মাধ্যমে যে সিটের সংখ্যা রয়েছে যেন রাজ্যের ছাত্রছাত্রীদের প্রায়োরিটি যেন বেশি দেওয়া হয় এবং তাদের জন্য সিট ক্যাপাসিটি বাড়ানো হয়। আরেকটা বিষয় আমরা জানি যে আমাদের দেখছি আমাদের ক্যাম্পাসগুলোর মধ্যে বহুত ধরনের রেপ কেস এবং ফিজিক্যাল হ্যারাসমেন্টের কেস অনেক আসছে। তাই আমরা চাই রাজ্যের ছাত্রছাত্রীদের হিতে আমরা চাই যে বন্ধুদের জন্য ক্যাম্পাসের মধ্যে সুরক্ষা ব্যবস্থা করা হয় এই রকম পয়েন্ট নিয়ে। এবং আমরা চাই যে আমাদের ইউনিভার্সিটির মধ্যে নতুন করে পুনরায় আমাদের যে ডিস্টেন্স এডুকেশন এই এডুকেশন চালু করার জন্য, কারণ ছাত্রছাত্রীরা যে পিজি কোর্স রয়েছে তাদের মাস্টার ডিগ্রি সেটা যেন সঠিক সময় করতে পারে। এরকম মূলত আমরা প্রায় 10টা দাবি নিয়ে আজকে আমরা রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা সকল স্থান থেকে আসা বিদ্যার্থীরা মিলে আজকে একত্রিত হয়েছি, যার নাম আমরা দিয়েছি বিশ্ববিদ্যালয় ঘেরাও। এই বিশ্ববিদ্যালয় ঘেরাওর মধ্যে এবিভিপি ত্রিপুরা প্রদেশের সমস্ত কার্যকর্তারা আজকে এখানে পার্টিসিপেট নিয়েছি এবং আজকে আমরা এক মেমোরেন্ডাম সাবমিট করবো যেটা অতি সত্বর এই সিদ্ধান্তগুলি যেন পরিবর্তন করা হয়। একটার সময় 12টা অবধি তো আমরা সজাগ হয়েছি না। একটা সময় তখন আমার স্ত্রী তখন হঠাৎ করে তখন জায়গা দেখলো যে আলু লাগতেছে, চোখের মধ্যে আলু লাগতেছে। তখন দেখার পরে তখন হুঁশি শুরু করলো যে আরে আগুন লাগছে শুরু করছে। তখন আমি কোন দিকে যাবো কোন দিকে না, হ্যাঁ তখন আমি কোনো দিশা করতাম পারতেছি না কোন দিকে যাবো। তখন আমি পাকঘরে উঠেছিলাম, পাকঘরে উঠে রেগুলার একটা সিলিন্ডার খুলতাম পারতেছি না। হ্যাঁ তো যাক অনেকক্ষণ সময় লাগে এটা খুলছি। খোলার পরে দেখি যে ঘরের ভিতরে আমি বড় ঘরে আর যাইতে পারতাম না, আগুন এইভাবে প্রবেশ করে লেছে। তখন আমি ওই জানালা দিয়া জাম করছি আর কি, জাম করে অন্যখানে করছি বাইরে। তখন এইদিকে আইছি, এরপরে তো যা হইবার তো হয়ে গেল। এই ঘরটার থেকে লাগছে আগুন। কেউ কি তখন দেখতে পাইছেন যে আশেপাশে? না, তখন কারো দেখতে পাইছি না। আপনাদের কি কোনো ধরনের সন্দেহ কিছু বা সন্দেহমূলক এক্ষণে তো কোনো সন্দেহমূলক কইতে পারতেছি না, কিন্তু কে লাগাইছে কি করছে নিশ্চয়ই কেউ না কেউ লাগাইছে, কারণ আগুনটা দ্রুত গতিতে ছড়াই গেছে। আমি যখন উঠছি তখনও তো দেখছি যে এই ঘরটার থেকে আমার ঘরের মধ্যে ঢুকতেছে, কিন্তু এত দ্রুত ওই ঘরের মধ্যে গিয়ে পর্যন্ত পৌঁছে গেছে, 10 মিনিট গতিতে গেছে। ক্ষয়ক্ষতি কিরকম? ক্ষয়ক্ষতির 20-25 লাখ টাকা হয়েছে। আপনারা দুজন কি একই বাড়ি থাকেন? তিনজন এখন থাকে? 3 ভাই আলাদা আলাদা রুমে। কতটা রুম হইব এটা? এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আপনার নাম? কি করেন আপনি? আমি তো 10,323 আছিলাম আর কি, টিচার ছিলাম। এখন টুকটাক বিজনেস করি আর কি, ফুটপাথ। প্রায় 1টা বাজে, 1টার সময় আমরা তখন ঘুমন্ত অবস্থায় ফোন পেয়ে তাড়াতাড়ি করে আসলাম, ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, পুলিশকে ফোন করলাম, আমরাও আসলাম, এলাকার সবাই এসে তো নিজেরা যথাসাধ্য চেষ্টা করেছি আগুন নিবানোর জন্য। যাই হোক, ওদের তো প্রচণ্ড ক্ষতি হয়েছে, ঘরের কিছু বার করতে পারেনি। এর বেশি আর আমরা কী করবো? আমাদের তো যতটুকু সামর্থ্য আমরা করেছি, চেষ্টা করব সরকারের মাধ্যমে কিছু সাহায্য ওদের করার জন্য। অলরেডি আমাদের কথা হয়েছে এসডিএমের সাথে, এমএলএর সাথেও কথা হয়েছে, এমএলএ সাহেব কথা বলেছে এসডিএমের সাথে, মেয়রের সাথেও কথা হয়েছে আমার, বলছে যে ঠিক আছে কিছু একটা সরকারি সাহায্য যা আছে সেটা করবো আমরা। প্রাথমিকভাবে কিভাবে লেগেছে বা কি এটা কি কারণ তো আমরা বলতে পারছি না। রাত্রিবেলার ব্যাপার তো, তখন রাত্রি বাজে প্রায় 1টা-1.5টা। আমরা তো এসে দেখি আগুন চতুর্দিকে। তখন তো কোথা থেকে আগুন লাগলো কিনা সেটা তো বোঝার সময় নেই, আগুন কীভাবে আগুন নিভাতে লাগবে সেই চেষ্টা করছি আমরা।
ফায়ার ব্রিগেডও কালকে ফায়ার ব্রিগেড পুলিশ যথেষ্ট হেল্প করছে আমাদের, এলাকাবাসীও প্রচণ্ড হেল্প করেছে। অল্প বিস্তর আহত হয়েছে, ওদেরকে পুলিশ নিয়ে গেছে হাসপাতালে চিকিৎসার জন্য। আমরাও ব্যথা পেয়েছি, পাটা কেটে গেছে আমারও। অ্যাকচুয়ালি ঘিঞ্জি এলাকা তো, ওইদিকে পাশে আমাদের একটা মন্দিরের জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা থাকাতে ওইদিকে ফায়ার ব্রিগেডের নলটা ঢোকানো সুবিধা হয়েছে, না হয়তো আরও বড় ধরনের কিছু হতে পারত। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি, যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে গেছিনি, তাই আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। প্রকল্পের মধ্যে রাজ্য সরকার মাধ্যমিক এবং যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, এর মধ্যে আমরা 50 কোটি টাকা আমরা প্রবিধান রেখেছি, যেটা আগামী 5 বছরে ব্যয় হবে। এখন মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে এতেও আমরা বিভিন্নভাবে নগর উন্নয়ন যাতে আরও বেশি করে মানুষের কাছে সুযোগ নেওয়া যায়, তার জন্য আমরা 120 কোটি টাকা রেখেছি। এতে অন্যান্য সমস্ত আছে, এই প্রোগ্রাম এটা নয়, এটাই শুধুমাত্র একটা। আমরা আলাদা নর্মাল করছে যে উন্নয়ন আছে, তার সঙ্গে অ্যাডিশনাল নতুনভাবে আমরা একটু যুক্ত করেছি, যেমন একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করা। আপনারা সকলেই জানেন আজকের এই উন্নত ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে যেখানে এই যে আর্টিফিশিয়াল এই ব্যবস্থাপনা অনেক লোক অনেক সহজ করে এবং খুব দ্রুত গতিতে আমাদের যে লক্ষ্য বা যেটা আমরা আত্মস্থ করতে চাই, জ্ঞান দিতে চাই, সেটা খুব সহজভাবে আমরা এই যে বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এর মাধ্যমে আমরা নিতে পারি। সমস্ত ম্যানুয়ালভাবে আমরা চিন্তা করি, পুরো পরিকল্পনা আমরা নিজেরা গিয়ে সেটাকে নিই, কারোর থেকে সাজেশন নিতে হয়, কারোর থেকে বুদ্ধি নিতে হয়, পড়াশোনা করতে হয়, সব কিছু করার পরে সেই উন্নত হবে। কিন্তু এই ব্যবস্থা থাকলে অটোমেটিক্যালি আমাদের ডাটা যা দেওয়া দিয়ে দিলে আমরা সেটা অটোমেটিক্যালি সেই সাজেশন, সে রাস্তা সেখানে পাওয়া যায় থাকে। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এই স্থাপনা আমাদের রাজ্যে আমরা করতে যাচ্ছি, যাতে আগামী দিনে রাজ্যের সমস্ত অংশের মানুষ শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন কৃষিক্ষেত্র থেকে শুরু করে শিল্প যে কোনো ক্ষেত্রে আমরা এর মাধ্যমে অনেক বেশি করে আমরা সুযোগ দিতে পারি। রাজ্যের সমস্ত সাংবাদিক
আন্তরিক শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। আপনারা সকলেই জানেন যে গত 5 মাসে নির্বাচন এবং সঙ্গে সঙ্গে মন্ত্রিসভা গঠন হয়েছিল 8 মার্চ। সেই কারণে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট আমরা করতে পারিনি। গোপন অ্যাকাউন্ট 4 মাসের জন্য আমরা করেছি এবং তার মেয়াদ 31শে জুলাই পর্যন্ত। এর মধ্যে আমরা রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট আজকে আমরা পবিত্র বিধানসভায় আমরা এটা পেশ করেছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন রাজ্যের বাজেট এইবার টোটাল 27,654.4 কোটি টাকা আমরা বাজেট রেখেছি এবং তার মধ্যে অবশ্যই বাজেট ডেফিসিট আমাদের 611.3 কোটি টাকা আছে এবং এবারে বাজেট অন্তর্ভুক্তিমূলক, ভবিষ্যৎমুখী এবং প্রবৃদ্ধি অভিমুখী বাজেট আমরা করেছি এবং রাজ্যের সকল অংশের জন্য এতে মহিলা বলেন, ছাত্রছাত্রী, যুব সমাজ, তৃতীয় লিঙ্গের ব্যক্তিবর্গ, জনজাতি, তফসিলি জাতি, অন্যান্য সমস্ত অনগ্রসর জাতি সমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার থেকে শুরু করে সকল অংশের জন্য সাধারণের কথা আমরা এই বাজেটে আমরা প্রভিশন রেখেছি এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা বাজেটে এখানে 2022-23 আমাদের গ্রোথ অফ স্টেট জিএসডি কত ছিল? 8.80%, 8.80% ছিল, যেখানে ন্যাশনাল লেভেলে জিএসডিপি ছিল 7.20% ছিল বৃদ্ধি এবং এতে অবশ্যই রাজ্যের অর্থনৈতিক অবস্থা সেটা আপনাদের এর মাধ্যমেই এটা প্রমাণ করে যে রাজ্যের অর্থনীতি আমরা এটা সুস্থ স্বাভাবিক অবস্থাতে আমরা এবং এই যে বাজেট আমরা পেশ করেছি 2023-24 সালে আগামী এই ফিনান্সিয়াল ইয়ারে যেখানে ন্যাশনাল লেভেলে 6 থেকে 6.5% যে প্রবৃদ্ধির হার থাকবে, যেখানে রাজ্যের প্রবৃদ্ধির হার আমরা 8% আমরা রাখতে পারছি। সুতরাং সব কিছু মাথায় রেখে আমরা এই বাজেট আমরা পেশ করেছি এবং আমার বিশ্বাস যে রাজ্যের যে কোনো বাজেটেই সাধারণ জনগণ, পিছিয়ে পড়া মানুষ, রাজ্যের বিভিন্ন গ্রোথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন আমরা সরকার সেখানে বাজেট করে থাকি যাতে সেদিকে লক্ষ্য রাখে। কিন্তু পাশাপাশি এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা একটা রাজ্যের ফিউচারের জন্য খুব প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখেও আমরা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর আমরা খুবভাবে আমরা নজর রেখেছি এবং তাই বাজেট প্রভিশন করে রেখেছি যে 5,358.70 কোটি টাকা আমরা একটা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা করছি, যেগুলো বহু বছর ধরে রাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। উন্নয়ন প্রকল্পের ভিতরে ব্যাখ্যাটা বলি, এই প্রকল্পটি আমাদের পুরো পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 1,500 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য মাথা হাতে হবে। এই প্রকল্পের সাথে বর্তমান চালু ওয়েব প্রকল্প এক বিশেষ এবং
এবং 23-24 অর্থ বছরে এই প্রকল্প ব্যয় বরাদ্দ ধরা হয়েছে, যেটা হয়েছে আগে 120 কোটি টাকা। তো এইভাবে ডিরেক্টর অফ গুড গভর্নেন্স, একটি ডিরেক্টর অফ গুড গভর্নেন্স নামক অধিদপ্তর স্থাপন করা হবে, যা সুশাসন বিভাগীয় কার্যকারিতা এবং জনগণের উপরে থাকা বিভিন্ন নিয়ম কানুনের বাধ্যবাধকতা লাগু করতে সহায়তা করবে, যার মাধ্যমে জীবনযাত্রা আরো সহজ শুরু হবে। এই রাজ্য সরকারের তরফে এনপিএস এর সরকারি অবদান দেখে রাজ্য সরকার 2018 সালে 1 জুলাই থেকে মানুষ যাতে তাদের জায়গাতে তাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবা পেতে পারে, সরকার সেই উদ্দেশ্য নিয়ে এবং সেই ব্যবস্থা নিচ্ছে, যার জন্য 30 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে এবং রাজ্যের মৌলিক স্বাস্থ্য পরীক্ষার শক্তিশালী করবে। সংক্রামক ব্যাধি নিরাময়ের জন্য একটি পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র গড়ে তোলা হবে, যার জন্য ব্যয় 55 কোটি টাকা। মুখ্যমন্ত্রী যুব যোজনা বিগত অর্থবর্ষে আমাদের আগে স্কিম ছিল, এখানে 11,892 জনকে 5,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য দেওয়া হয়েছে। এই অর্থবর্ষে এই ভারত মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে 12,000 স্মার্টফোন রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়া হবে। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম বিশ্বমানের উন্নয়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে। এছাড়া এককালীন আর্থিক অনুদান বাবদ 5 লক্ষ টাকা নির্বাচিত মহিলা খেলোয়াড়দের দেওয়া হবে। আমরা মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প, নতুন প্রকল্প অন্যান্য অনগ্রসর জাতি ছাত্রছাত্রীদের কিন্তু ওবিসি সম্প্রদায় থেকে অন্য জাতিদের আইএস, আইপিএস এবং আইএফএস ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি প্রস্তুতি নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নামে আরো নতুন প্রকল্পের সূচনা এবং আরো অনেক কল্যাণে করা হবে। এ রাজ্যের সব অংশের মানুষের জন্য বাজেট করা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত বাজেটটা আমরা বন্ধ করিনি করা, কিন্তু বাজেটটা যেখানে অসুবিধার সৃষ্টি করা হয়েছে এবং তার জন্য আমি জানি অনেকেই এটা ঠিক মতো পারেননি। বাজেটের কপি অলরেডি আমাদের যে নির্দেশগুলো আমরা বলেছি সেগুলো আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে, কারণ এটা সবটা কিন্তু বলতে গেলে এই লম্বা বাজেটের দ্বিতীয় বাজেট অধিবেশন হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর মানুষের কাছে আমার এই মেসেজ দিতে চাই, ভারতীয় জনতা পার্টির সরকার, আইপিএফটি সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বের সরকার, ওনার সুযোগ্য নেতৃত্বে এরা যে আপামর মানুষের কল্যাণে আমরা আজকে বাজেট পেশ করেছি এবং এই বাজেটের প্রতি আলোচনা থাকবে সোমবার এবং বুধবার 10 এবং 12 তারিখে এবং বিভিন্ন থাকে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যদি কারোর কিছু বলার থাকে সেটা অবশ্যই অধিকার আছে। আমরাও সেই বাজেট অধিবেশনে আমরা কথা বলবো, শুনবো এবং তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হয় 12 তারিখে আমরা সমস্ত শোনার পরে এই বাজেট অধিবেশনের উপরে যারা তথ্য থাকবে তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং শেষ দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ উনি ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন। তো তাই আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণকে আশ্বস্ত করতে চাইছি যে রাজ্যের মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টি সরকারকে যারা সমর্থন করেছেন, আবারও দ্বিতীয়বারের জন্য সরকারে বসিয়েছেন, তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে সরকার রাজ্যের মানুষের সঙ্গে আছে, রাজ্যের মানুষের কল্যাণে সরকার কাজ করবে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা এখানে নর্থ ইস্টের সঙ্গে এ রাজ্যের বিভিন্ন কল্যাণমূলী কাজের জন্য উনি আমাদের সহযোগিতা করছেন এবং তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি নির্দেশ এবং আমরা মেনে চলে আগামী দিনে রাজ্যের মানুষের কল্যাণ। ধন্যবাদ। উন্নয়ন প্রকল্প ভিতরে ব্যাখ্যাটা বলি, এই প্রকল্পটা আমাদের পুরো পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 1,500 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের সাথে বর্তমান চালু ওয়েব প্রকল্প এক বিশেষ এবং 23-24 অর্থ বছরে এই প্রকল্প ব্যয় বরাদ্দ ধরা হয়েছে, যেটা হয়েছে আগে 120 কোটি টাকা। তো এইভাবে ডিরেক্টর অফ গুড গভর্নেন্স, একটি ডিরেক্টর অফ গুড গভর্নেন্স নামক অধিদপ্তর স্থাপন করা হবে, যা সুশাসন বিভাগীয় কার্যকারিতা এবং জনগণের উপরে থাকা বিভিন্ন নিয়ম কানুনের বাধ্যবাধকতা লাগু করতে সহায়তা করবে, যার মাধ্যমে জীবনযাত্রা আরো সহজ শুরু হবে।
এই রাজ্য সরকারের তরফে এনপিএস এর সরকারি অবদান বৃদ্ধি কি করে? রাজ্য সরকার 2018 সালে 1 জুলাই থেকে ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে। রাজ্যের কর্মচারীদের সাথে ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকারের অবদান বর্তমানে বেসিকের 10% থেকে বাড়িয়ে 14% করা হবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্নভাবে যেখানে 2023 অর্থ বছরে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে, যাতে গ্রামীণ এলাকার মানুষ যাতে তাদের জায়গাতে তাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবা পেতে পারে, সরকার সেই উদ্দেশ্য নিয়ে এবং সেই ব্যবস্থা নিচ্ছে, যার জন্য 30 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এবং রাজ্যের মৌলিক স্বাস্থ্য পরীক্ষার শক্তিশালী করতে সংক্রামক ব্যাধি নিরাময়ের জন্য একটি পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র করে তোলা হবে, যার জন্য ব্যয় 55 কোটি টাকা। মুখ্যমন্ত্রী যুব যোজনা বিগত অর্থবর্ষে আমাদের আগে স্কিম ছিল, এখানে 11,892 জনকে 5,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য দেওয়া হয়েছে। এই অর্থবর্ষে এই ভারত মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে 12,000 স্মার্টফোন রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়া হয়। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম বিশ্বমানের উন্নয়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম নামে এক নতুন প্রকল্প ঘোষণা করেছে। এছাড়া এককালীন আর্থিক অনুদান বাবদ 5 লক্ষ টাকা নির্বাচিত মহিলা খেলোয়াড়দের দেওয়া। আমরা মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নতুন প্রকল্প ওটা অনগ্রসর জাতির ছাত্রছাত্রীদের কিন্তু ওবিসি সম্প্রদায় থেকে অন্যদের আইএস, আইপিএস এবং আইএফএস ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি প্রশিক্ষণ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নামে আরো নতুন প্রকল্পের সূচনা করেছে। এবং আরো অনেক অনেক প্রকল্প বাজেট অধিবেশনে আপনারা হয়তো সরকার দিতে পারেননি, কারণ এটা বলার অপেক্ষা থাকে না। বাজেটে রাজ্যের আপামর মানুষের কল্যাণে করা হয়, এ রাজ্যের সব মানুষের জন্য বাজেট করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বাজেটটা আমরা বন্ধ করিনি করা, কিন্তু বাজেটটা যেখানে অসুবিধার সৃষ্টি করা হয়েছে এবং তার জন্য আমি জানি অনেকেই এটা ঠিক মতো পারেননি। বাজেটের কপি অলরেডি আমাদের যে নির্দেশগুলো আমরা বলেছি সেগুলো আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। কারণ এটা সবটা কিন্তু বলতে গেলে এই লম্বা বাজেটের দ্বিতীয় বাজেট অধিবেশন হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর মানুষের কাছে আমার এই মেসেজ দিতে চাই, ভারতীয় জনতা পার্টির সরকার, বিএনপি সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বের সরকার, ওনার সুযোগ্য নেতৃত্বে এরা যে আপামর মানুষের কল্যাণে আমরা আজকে বাজেট পেশ করেছি এবং এই বাজেটের প্রতি আলোচনা থাকবে সোমবার এবং বুধবার 10 এবং 12 তারিখে। এবং বিভিন্ন থাকে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যদি কারোর কিছু বলার থাকে সেটা অবশ্যই তার অধিকার আছে। আমরাও সেই বাজেট অধিবেশনে আমরা কথা বলবো, শুনবো এবং তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হয় 12 তারিখে আমরা সমস্ত শোনার পরে এই বাজেট অধিবেশনের উপরে যারা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং শেষ দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন। তো তাই আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণকে আশ্বস্ত করতে চাইছি যে রাজ্যের মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টি সরকারকে যারা সমর্থন করেছেন, আবারও দ্বিতীয়বারের জন্য সরকারে বসিয়েছেন, তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে সরকার রাজ্যের মানুষের সঙ্গে আছে, রাজ্যের মানুষের কল্যাণে সরকার কাজ করবে। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা এখানে নর্থ ইস্টের সঙ্গে এ রাজ্যের বিভিন্ন কল্যাণমূলক কাজের জন্য উনি আমাদের সহযোগিতা করছেন এবং তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি নির্দেশ এবং আমরা মেনে চলে আগামী দিনে রাজ্যের মানুষের কল্যাণে। ধন্যবাদ। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে।
যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। Norok Jotorunukha, non-median Bising Pino, Jadov Lal Nath, Tripura Vidhan Sabha Bisingwa Achukwe, Blue Film Nai Norok Abono যদি ব্লু ফিল্মিং থাকা অনেক বড় চার্জে জ্ঞান নাই, নীল ছবি বাংলা বাই একের পর এক স্ক্রল খাই নাই মন্ত্রী যখন এইভাবে নাই মানজাকা বং বিরুদ্ধে অ্যাকশন খা গুজরাট দুইজন বিজেপি নিয়ে এমএলএ যখন হাই খাই কাপড় অ্যাকশন খা উড়িষ্যা ও কংগ্রেস নিয়ে এমএলএ বিধানসভা বিসিংহ নাইগাসকে আমতি ফিল্ম নাইয়ে মানজাকি বনবা অ্যাকশন না হাজাকা যাদব লালনো অ্যাকশন না হারদি আকবনুতি যেন অ্যাডজর্নমেন্ট মোশন তুলকা স্পিকার নো যেন সিংকা যেন অ্যাডজর্নমেন্ট মোশন সম্পর্কে তামনি বক্তব্য এলাও দেন কা বস আমি শুনবো আর বিনা আমি শুনবো বাই তো উংলা খাইছে কারণ গোবাং প্রশ্ন যিনি বাতিল থাকাইছে বিভিন্ন আইন কানুনগুলো যিনি গ্রেটার ত্রিপুরালেননি কাইসা প্রাইভেট মেম্বার্স রেজলিউশন যেমানি তিনি বরংরাং এমএলএ চিত্তরঞ্জন দেববর্মা রিমানি বাতিল খাই ক্লিয়ারিং তাম ক্লিয়ার না তো এডিসি এবং যেখানে ত্রিপ্রাসারক তঙ্গ আয় এলাকানো তুই আলাদা রাজ্য নি আলাদা রাজ্য গঠন খাই সিমালি আবশ্যক ক্লিয়ারিং জায়গা স্পিকার নি মো অ্যাকশন जों খুশিয়া সন্দেহান ইয়ার ডাউটফুল বিলবাগি जोंहांगा উইলা যাদবলাল নাথনি ব্যাপারও जों কক সালাইনি সামা পড়েছে বাকি বিধানসভানি কাজকর্ম স্পিকার 5 মিনিট পাইনা হবো যাদবলাল নো 5 দিন নিবাগি 1 মাস নিবাগি সাসপেনশন ক্লাইমা কাবো কিন্তু উল্টা जों যারা যাদবলাল নাথ নো অ্যাকশন না হাদি ত্রিপুরানি গরিমা নষ্ট খাইবান বাগি চিনি এমএলএ রংসে তিনি বড় সাসপেনশন ক্লাইম ওয়াকআউট ক্লাইকে এবং जों রম নাই তিনি সারা দিনও চিন্তাই শরম নাই বড় নাই যে যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন গেছা जों লড়াই খাইতেন বাবা পার্টি এমএলএ রং সাসপেনশন খাইছে ত্রিপুরা এবং কংগ্রেস নি খরচ সুদীপ রায় বর্মন নবকলাই আর সিপিএম নি নরেন সরকার বনবকলাই তাই মাইক বন্ধ খেয়ে মানে তুই তাম সানান কি মাইক বন্ধ তো আব খাই মাই আইতে মেম্বার নি কক সানান রাইটস তো জোরপূর্বক যদি হাইকে মাইক বন্ধ খাইকা আমার বিরুদ্ধে লড়াই নাই আচ্ছা অম হাইকা যদি থংজালে सीक्रेट इन्फॉर्मेशन मिला हमें कि एक आदमी के घर में कुछ वेपन भी है और कुछ ड्रग्स भी बहुत दिनों से सेल तो ऐसे हमने एक टीम बना दिया। तो इसमें पूरा वुमेन भी था और सोफिस्टिकेटेड वेपन्स हमने भी लेके गया और इसका नाम है विवांता देवर्मा 37 ईयर ओल्ड। इसका घर में रेड किया, टाउन हॉल के सामने है इसके घर। जब हमने रेड किया तो इसके साथ और 3 लोग थे, जयंता देवना 38 ईयर्स, राजू साहा 37 ईयर्स और रविंद्र देवर्मा 32 ईयर्स। तो इन सब घर सर्च करने के बाद हमें 8 सोप केस में जो हीरोइन बोलते हैं ये मिला है 8 पैकेट्स। उसके अलावा इसके पास एक 9mm पिस्टल,
30 राउंड्स लाइव राउंड्स है। उसके बाद 13,000 कैश, एक कैश कार्ड स्वाइपिंग मशीन और 250 एम्प्टी वायर्स और एक स्कॉर्पियो व्हीकल और 3 बाइक सीज किए और 9 मोबाइल फ़ोन। कितना लोग? टोटल 4 लोग। सर ये जो 9mm पिस्तौल वो कहाँ से आया है, कुछ इन्फॉर्मेशन मिला? अभी हम लोग इंट्रोगेशन करेंगे, अभी जस्ट उसको पकड़ के आए हैं। अभी हम लोग पूरा इसको इंट्रोगेशन करके रिमांड में लेके पूरा पता करेंगे ये कहाँ से ये लेके आया और कैसे ये प्रोक्योर किया, ये सब लाइव राउंड्स और गन इसको कैसे मिलते। सर इसका मार्केट वैल्यू कितना है? इसका मार्केट वैल्यू अप्रॉक्सीमेटली सब मिला के स्कॉर्पियो व्हीकल भी है और 15 लाख। सर ये जो क्या टाइप का 20 लाख ये ऑटोमेटिक 9mm पिस्टल। सर इस किसके घर से मिला है? ये मिला है विवांतो देवा, घर कहाँ पर है? टाउन हॉल। अंडर ईस्ट पीस। इसलिए बंदूक यहाँ पे आपको लाया था? हम लोग अभी इसको इंट्रोगेशन करेंगे, लेकिन हमें लगता है कि कोई इलीगल एक्टिविटीज जो भी है ड्रग डीलिंग में यूज करता होगा या कोई भी जब भी सील परचेज होगा या पुलिस के खिलाफ जो भी है इसका अभी इसको निकालना पड़ेगा हमें। पूछताछ के बाद ही पता चलेगा क्यों इसमें व्यवहार करता है। थैंक यू। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনে যখন করেছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। ছাত্রীদের জন্য বরাদ্দ আমরা রেখেছি 3 কোটি টাকা। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তুলতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, যার বরাদ্দ রাখা হয়েছে 50 কোটি টাকা, এবং মুখ্যমন্ত্রীর নগর উন্নয়ন প্রকল্প, সেখানে বরাদ্দ রাখা হয়েছে 120 কোটি টাকা সহ মোট 13টির উপরে নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই বাজেট ভবিষ্যতের জন্য রাজ্যকে যাতে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করার সমান রাখা হয়েছে, যা রাজ্য সরকারকে জন পরিষেবা ও সুশাসন প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে সহায়তা করে। তাছাড়া সরকারের যে কার্যকারিতা বৃদ্ধির সাথে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করার লক্ষ্যে এই বাজেটে একটি নতুন ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্স করার সংস্থান রয়েছে। এই বাজেট দাঁড়িয়ে আছে রাজ্য সরকার কর্তৃক বিগত 5 বছরে গৃহীত বিভিন্ন কল্যাণমূলক পরিকল্পনা ও কর্মকাণ্ডের উপরে বিভিন্ন যেসব অবস্থা সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোতে বিনিয়োগে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যোগ দেওয়া হয়েছে। এই বাজেট
350 কোটিরও বেশি টাকা মূলধনী ব্যয় হিসাবে বরাদ্দ করেছে। তাছাড়া ভবন, হাসপাতাল, স্কুল, অফিস, বিদ্যুৎ ও সেচ খাতে এই বাজেটে 1406 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে এবং 7000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা, স্বাস্থ্যের মতো সামাজিক যে খাতে সেই সময়। তাছাড়া এই বাজেটে রাজ্যের স্থায়ী বিকাশ ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে নিঃসন্দেহে এই বাজেট কারণে সে সুবিধা হবে। আমি এর জন্য এই বাজেটের মেইন বিষয়গুলো আপনার সামনে আমি রাখলাম এবং আমি নিশ্চিত যে আগামী দিনে এক ত্রিপুরা ত্রিপুরা আমরা যে সময় বলি সেই বাজেটে সেটা কিন্তু পরিণত হয়েছে এবং সেটা হবে এই আশা রাখছি। ধন্যবাদ। বিধানসভায় যে বাজেট পেশ হয়েছে মাননীয় কৃষিমন্ত্রী শ্রী আমাদের অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন 2023 এবং 24-এ এবং সেই বাজেট সত্যিকারের অর্থে একটা সর্বস্পর্শী এবং সর্ববিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সবসময় যেটা বলেন সবকা সাথ সবকা বিকাশ আর বিস্তার, আমার মনে হচ্ছে যে এই বাজেট তার মধ্যে কিন্তু তাদের বাজেট উল্লেখযোগ্য বিষয়গুলো উনি রেখেছেন। আমি এখানে এই কথাটাই বলবো যে এডুকেশন সেক্টরে যে বরাদ্দ রাখা হয়েছে সেটা হচ্ছে 4934 এবং আমাদের রোড সেক্টর 1360 কোটি টাকা রাখা হয়েছে এবং হেলথ সেক্টরে 1725 এবং এগ্রিকালচারে এবং এগ্রি অ্যালাইডে 973 কোটি টাকা রাখা হয়েছে। তো 2023-24 অর্থবর্ষে সর্বমোট বাজেট 27,654.40 কোটি টাকা সে বরাদ্দ রাখা হয়েছে এবং মূলধনী ব্যয় যারা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা জানি সেখানে 5,358.70 কোটি টাকা রাখা হয়েছে। রাজ্যের অর্থনীতির বৃদ্ধির হার খুবই ভালো। এতে দেখা গেছে 2022-23 অর্থবর্ষে রাজ্যের জিএসডিপি অর্থাৎ গড় উৎপাদন বৃদ্ধির হার ছিল 8.80 অর্থাৎ 8.8%। ওই বছরে জাতীয় স্তরে প্রবৃদ্ধির হার ছিল 7.20%। কাজে এখানে সেন্ট্রালের যে আছে তার থেকেও আমাদের বৃদ্ধির হার ছিল অনেক বেশি। বর্তমান অর্থবর্ষ অর্থাৎ 2023-24 অর্থবর্ষে রাজ্যের অর্থনীতি প্রায় 8% হারে বৃদ্ধি পাবে বলে আশা করছে। একই সময়ে জাতীয় স্তরের যে প্রবৃদ্ধির হার যেটা অনুমান করা হচ্ছে 6 থেকে 6.5%। মাননীয় অর্থমন্ত্রী যে উপস্থাপন করেছেন বাজেটে তার মধ্যে যে বিষয়টা চলে এসছে তার মধ্যে দেখা গেছে যে ইট ইজ ইনক্লুসিভ এবং ভবিষ্যৎমুখী ও একই সাথে প্রবৃত্তিমুখী। এই বাজেটে সমাজের প্রতিটি অংশ যার মধ্যে আছে মহিলা, ছাত্রছাত্রী, যুব সমাজ এবং থার্ড জেন্ডার ব্যক্তির এর মধ্যে ইনক্লুডেড। তাছাড়া জনজাতি, তপশিল জাতি, অন্যান্য অনগ্রসর জাতি সমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার এবং সকল অংশের মানুষই এতে লাভবান হবে। বাজেটে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা তাতে বরাদ্দ হয়েছে 59 কোটি টাকা। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম বরাদ্দ রাখা হয়েছে 10 কোটি টাকা। মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প বরাদ্দ 8 কোটি টাকা। স্পোর্টসের বিষয়ে আপনারা জানেন অনেক সময় অনেকে আসেন যে আমাদের পয়সার জন্য খেলতে পারছি না, তো এই বিষয়টা মাথায় রেখে এই প্রকল্পটা আমরা রেখেছি। এবং মুখ্যমন্ত্রীর জনজাতি কল্যাণ তার বিষয়ে আমরা বরাদ্দ 30 কোটি টাকা রেখেছি। CM SATH প্রকল্প মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ
আমরা রেখেছি 3 কোটি টাকা। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তুলতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, যার বরাদ্দ রাখা হয়েছে 50 কোটি টাকা, এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, সেখানে বরাদ্দ রাখা হয়েছে 120 কোটি টাকা সহ মোট 13টির উপরে নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই বাজেটে ভবিষ্যতের জন্য রাজ্যকে যাতে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করার সংস্থান রাখা হয়েছে, যা রাজ্য সরকারকে জনপরিষেবা ও সুশাসন প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সহায়তা করে। তাছাড়া সরকারের যে কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করার লক্ষ্যে এই বাজেটে একটি নতুন ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্স তৈরি করার সংস্থান রাখা হয়েছে। এই বাজেট দাঁড়িয়ে আছে রাজ্য সরকার কর্তৃক বিগত 5 বছরে গৃহীত বিভিন্ন কল্যাণমূলক পরিকল্পনা ও কর্মকাণ্ডের উপরে বিভিন্ন যেসব ব্যবস্থা সেই বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোতে বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে এই বাজেট মূলধনী ব্যয় অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচারে জোর দেওয়া হয়েছে। এই বাজেট 5,350 কোটিরও বেশি টাকা মূলধনী ব্যয় হিসাবে বরাদ্দ করেছে রাস্তা, ভবন, হাসপাতাল, স্কুল, অফিস, বিদ্যুৎ ও সেচ খাতে। এই বাজেটে 1,436 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে এবং 7,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক যে খাত আছে সেই সমূহে। তাছাড়া এই বাজেটে রাজ্যকে স্থায়ী বিকাশ ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে নিঃসন্দেহে এই বাজেট তার কারণে সেটা সুবিধা হবে, এবং আমি এর জন্য এই বাজেটের মেইন বিষয়গুলো আপনাদের সামনে আমি রাখলাম, এবং আমি নিশ্চিত যে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যে সবসময় বলি সেই বাজেটে সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং সেটা হবে এই আশা আমি রাখছি। ধন্যবাদ। 611 কোটি টাকা ঘাটতি দেখা গেছে, সেই ঘাটতিটা আমরা কিভাবে পূরণ করব সেটা নিয়ে আমরা বলেছি যে বিভিন্ন যেসব জায়গার মধ্যে আমাদের যেখানে বেশি খরচে হয় সেই খরচকে কিছুটা কমিয়ে আনতে পারি। আবার কিছু বিষয়ে আমরা এই বিষয়ে কথাবার্তা বলেছি, মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন যে আমাদের কিছু স্পেসিফিক এরিয়া আছে যেখানে যদি আমরা অ্যাড্রেস করি সেই অ্যাড্রেসের কারণে সেই ঘাটতির পরিমাণটা অনেকটা হ্রাস পাবে। স্যার, বাজেটের বাইরে আজকে বিধানসভায় যা হলো, বিশেষ করে বিরোধী শিবিরে, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে আপনার না, এটা তো আপনারা দেখেছেন, আর কি বলবো আমি, এরকম তো হওয়াটা বাঞ্ছনীয় নয়। তো দেখছি এখন যাই কি করা যায়, কারণ গণতন্ত্র আমরা চাই সবাই ভাগিদারি থাকুক, কিন্তু সেটা যেভাবে এখানে ওরা প্রদর্শন করেছে সেটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। এবং টেবিলে উঠে যেভাবে ওরা অশুভ আচরণ করেছে সেটা বলার অপেক্ষা রাখে না, মানুষ এটাকে ভালো চোখে নেবে না, কারণ বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা। তো যাচ্ছি, এখন যাই, দেখি রুলস দেখে চিন্তা ভাবনা করবো কি করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আপনার রেভিনিউ অ্যাকাউন্ট যেটা আছে এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট টোটাল রিসিপ্ট আমরা কত করেছি, প্রায় 27,043.1 কোটি টোটাল রিসিপ্ট আমরা আমাদের বাজেটে আমাদের বিভিন্ন খাতে আমরা পেয়েছি, এবং টোটাল এক্সপেন্ডিচার এই বাজেটে সেখানে 27,654.4। সবাইকে ধন্যবাদ। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের জন্য আলাদা কিছু বাজেট বলতে পারবেন? পুরো ডিটেলস তো বলা হয়েছে, বেল পড়ে গেছে, আরেকটু দেখে যাবো। দেখেছেন, আর কি বলবো আমি, এরকম তো হওয়াটা বাঞ্ছনীয় নয়। তো দেখছি এখন যাই কি করা যায়, কারণ গণতন্ত্র আমরা চাই সবাই ভাগিদারি থাকুক, কিন্তু সেটা যেভাবে এখানে ওরা প্রদর্শন করেছে সেটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। এবং টেবিলে উঠে যেভাবে ওরা অশুভ আচরণ করেছে বলার অপেক্ষা রাখে না, মানুষ এটাকে ভালো চোখে নেবে না, কারণ বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা। পশ্চিম ত্রিপুরা মোবাইল নাম্বার 7005720474 9612526874। সততাই আমাদের মূলধন।
উপস্থিত সকল প্রিন্ট মিডিয়া এবং প্রেস মিডিয়া বন্ধুদের বিদ্যার্থী পরিষদ এবিএপি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই। আপনারা আমাদের ডাকে এখানে এসেছেন। মূলত আমরা জানি যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা চাই গুণগত মান শিক্ষা ব্যবস্থা রাজ্যের ছাত্রদের দরকার। তাই আমাদের কিছু পয়েন্টের উপর আমাদের একাডেমিক ক্যালেন্ডার আমরা জানি আমাদের যে কোভিডের পর থেকে আমাদের সঠিকভাবে আমাদের তাদেরকে পরীক্ষা ভর্তি সঠিক সময়ে হচ্ছে না। তাই আমরা চাই যেন সঠিক সময়ে তাদেরকে একাডেমিক ক্যালেন্ডার যে রয়েছে ইউনিভার্সিটির সেটা যেন ঠিক করা হয়। এবং আমরা চাই যে আমাদের যে ইউনিভার্সিটির ভর্তির ফিস এবং আমাদের মহাবিদ্যালয়ে যে ভর্তির ফিস রয়েছে সেটা যেন কম করানো হয়, কারণ এত বড় সংখ্যা এত অ্যামাউন্টের সংখ্যা ছাত্রদের দেওয়া সেটা সম্ভব নয়। এই একটা পয়েন্ট আমরা রেখেছি। তারপর আমরা চাই আমাদের জানি আমাদের ত্রিপুরা একটা সম্ভবত একটা এমন একটা রাজ্য যে রাজ্যে আমাদের ছাত্রদের অনেক বসবাস করে, অনেক গ্রাম অঞ্চল থেকে আসে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন আমাদের দাবি একটা আছে এর মধ্যে যে রাজ্যের যারা ছাত্রদের রয়েছে তাদের গ্রাজুয়েশনের পর যেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সের মাধ্যমে যে সিটের সংখ্যা রয়েছে যেন রাজ্যের ছাত্রদের প্রায়োরিটি যেন বেশি দেওয়া হয় এবং তাদের জন্য সিট ক্যাপাসিটি বাড়ানো হয়। আরেকটা বিষয় আমরা জানি যে আমাদের দেখছি আমাদের ক্যাম্পাসগুলোর মধ্যে বহু ধরনের রেপ কেস এবং ফিজিক্যাল হ্যারাসমেন্টের কেস অনেক আসছে। তাই আমরা চাই রাজ্যের ছাত্রদের হিতে আমরা চাই যে বন্ধের জন্য ক্যাম্পাসের মধ্যে সুরক্ষা ব্যবস্থা করা হয় এই রকম পয়েন্ট নিয়ে। এবং আমরা চাই যে আমাদের ইউনিভার্সিটির মধ্যে নতুন করে পুনরায় আমাদের যে ডিস্টেন্স এডুকেশন এই এডুকেশন চালু করার জন্য, কারণ ছাত্রছাত্রীরা যে পিজি কোর্স রয়েছে তাদের মাস্টার ডিগ্রি সেটা যেন সঠিক সময় করতে পারে। এরকম মূলত আমরা প্রায় 10টা দাবি নিয়ে আজকে আমরা রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা সকল স্থান থেকে আসা বিদ্যার্থীরা মিলে আজকে একত্রিত হয়েছি, যার নাম আমরা দিয়েছি বিশ্ববিদ্যালয় ঘেরাও। এই বিশ্ববিদ্যালয় ঘেরাওর মধ্যে এবিএপি ত্রিপুরা প্রদেশের সমস্ত কার্যকর্তারা আজকে এখানে পার্টিসিপেট নিয়েছি এবং আজকে আমরা এক মেমোরেন্ডাম সাবমিট করবো যেন অতি সত্বর এই সিদ্ধান্তগুলি যেন পরিবর্তন করা হয়। একটার সময় 12টা অবধি তো আমরা সজাগ হয়েছি না। একটা সময় তখন আমার স্ত্রী তখন হঠাৎ করে তখন জায়গা দেখলো যে আলু লাগতেছে, চোখের মধ্যে আলু লাগতেছে। তখন দেখার পরে তখন হুঁশি শুরু করলো যে আরে আগুন লাগছে শুরু করছে। তখন আমি কোন দিকে যাবো কোন দিকে না, হ্যাঁ তখন আমি কোনো দিশা করতাম পারতেছি না কোন দিকে যাবো। তখন আমি পাকঘরে উঠেছিলাম, পাকঘরে উঠে রেগুলেটরটা সিলিন্ডার রেগুলেটরটা খুলতাম পারতেছি না। হ্যাঁ তো যাক অনেকক্ষণ সময় লাগে এটা খুলছি। খোলার পরে দেখি যে ঘরের ভিতরে আমি বড় ঘরে আর যাইতে পারতাম না, আগুন এইভাবে প্রবেশ করে গেছে। তখন আমি ওই দিয়া জানালা দিয়া জাম করছি আর কি, জাম করে অন্যখানে করছি বাইরে। তখন এইদিকে আইছি, এরপরে তো যা হইবার তো হয়ে গেল। এই ঘরটার থেকে লাগবে আগুন। কেউ কি তখন দেখতে পাইছেন যে আশেপাশে? না, তখন কারো দেখতে পাইছি না। আপনাদের কি কোনো ধরনের সন্দেহ কিছু বা সন্দেহমূলক এক্ষণে তো কোনো সন্দেহমূলক কইতে পারতেছি না, কিন্তু কে লাগাইছে কি করছে নিশ্চয়ই কেউ না কেউ লাগাইছে, কারণ আগুনটা দ্রুত গতিতে ছড়াই গেছে। আমি যখন উঠছি তখনও তো দেখছি যে এই ঘরটা থেকে আমার ঘরের মধ্যে ঢুকতেছে, কিন্তু এত দ্রুত ওই ঘরের মধ্যে গিয়ে পর্যন্ত পৌঁছে গেছে, দ্রুত গতিতে গেছে। ক্ষয়ক্ষতি কিরকম? ক্ষয়ক্ষতির 20-25 লাখ টাকা হয়েছে। আপনারা দুজন কি একই বাড়ি থাকেন? তিনজন এখন তিন ভাই আলাদা আলাদা রুমে। কতটা রুম হইব এটা? এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আপনার নাম? কি করেন আপনি? আমি তো 10,323 আছিলাম আর কি, টিচার ছিলাম। এখন টুকটাক বিজনেস করি আর কি, ফুটপাথে। প্রায় 1টা বাজে, 1টার সময় আমরা তখন ঘুমন্ত অবস্থায় ফোন পেয়ে তাড়াতাড়ি করে আসলাম, ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, পুলিশকে ফোন করলাম, আমরাও আসলাম এলাকার সবাই। সে তো নিজেরা যথাসাধ্য চেষ্টা করেছি আগুন নিবানোর জন্য। যাই হোক, ওদের তো প্রচণ্ড ক্ষতি হয়েছে, ঘরের কিছু বার করতে পারেনি। এর বেশি আর আমরা কী করবো? আমাদের তো যতটুকু সামর্থ্য আমরা করেছি, চেষ্টা করব সরকারের মাধ্যমে কিছু সাহায্য ওদের করার জন্য। অলরেডি আমাদের কথা হয়েছে এসডিএমের সাথে, এমএলএর সাথেও কথা হয়েছে, এমএলএ সাহেব কথা বলেছে এসডিএমের সাথে, মেয়রের সাথেও কথা হয়েছে আমার। বলছে যে ঠিক আছে, কিছু একটা সরকারি সাহায্য যা আছে সেটা করবো আমরা।
মানে প্রাথমিকভাবে কিভাবে লেগেছে বা কি এটা কি কারণ এটা তো আমরা বলতে পারছি না। রাত্রিবেলার ব্যাপার তো, তখন রাত্রি বাজে প্রায় 1টা-1:30। আমরা তো এসে দেখি আগুন চতুর্দিকে। তখন তো কোথা থেকে আগুন লাগলো কিনা সেটা তো বোঝার সময় নেই। আগুন কীভাবে আগুন নিভাতে লাগবে সেই চেষ্টা করছি আমরা। ফায়ার ব্রিগেডও কালকে, ফায়ার ব্রিগেড পুলিশ যথেষ্ট হেল্প করছে আমাদের, এলাকাবাসীও প্রচণ্ড হেল্প করেছে। ওরা অল্প বিস্তর আহত হয়েছে, ওদেরকে পুলিশ নিয়ে গেছে হাসপাতালে চিকিৎসার জন্য। আমরাও ব্যথা পেয়েছি, পাটা কেটে গেছে আমারও। অ্যাকচুয়ালি ঘিঞ্জি এলাকা তো, ওইদিকে পাশে আমাদের একটা মন্দিরের জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা থাকাতে ওইদিকে ফায়ার ব্রিগেডের নলটা ঢোকানো সুবিধা হয়েছে, না হয়তো আরও বড় ধরনের কিছু হতে পারত। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিলি, তাইনে আগে টাটা শোরুমে আসতো, তাইনের মানে ওইখান থেকে তাইনের লোক পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। সেম 7 প্রকল্পের মধ্যে রাজ্য সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 100 জন মেধাবী ছাত্রছাত্রীকে মাসিক 5,000 টাকা করে বৃত্তি প্রদান করবে। এটার মতন আমরা এবং যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, এর মধ্যে আমরা 50 কোটি টাকা আমরা প্রবিধান রেখেছি, যেটা আগামী 5 বছরে ব্যয় হবে। এখন মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে এতেও আমরা বিভিন্নভাবে নগর উন্নয়ন যাতে আরও বেশি করে মানুষের কাছে সুযোগ নেওয়া যায়, তার জন্য আমরা 120 কোটি টাকা রেখেছি। এতে অন্যান্য সমস্যা আছে, এই প্রোগ্রাম এটা নয়, এটাই শুধুমাত্র একটা। আমরা আলাদা করি নর্মাল কোর্সে যে উন্নয়ন আছে তার সঙ্গে অ্যাডিশনাল নতুনভাবে আমরা একটু যুক্ত করেছি। যেমন একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করা। আপনারা সকলেই জানেন আজকের এই উন্নত ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে যেখানে এই যে আর্টিফিশিয়াল এই ব্যবস্থাপনা অনেক লোক অনেক সহজ করে এবং খুব দ্রুত গতিতে আমাদের যে লক্ষ্য বা যেটা আমরা আত্মস্থ করতে চাই, জ্ঞান দিতে চাই, সেটা খুব সহজভাবে আমরা এই যে বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এর মাধ্যমে আমরা নিতে পারি। সমস্ত ম্যানুয়াল পুরো পরিকল্পনা আমরা নিজেরা গিয়ে সেটাকে নিই, কারোর থেকে সাজেশন নিতে হয়, কারোর থেকে বুদ্ধি নিতে হয়, পড়াশোনা করতে হয়, সব কিছু করার পরে সেই উন্নত। কিন্তু এই ব্যবস্থা থাকলে অটোমেটিক্যালি আমাদের ডাটা যা দেওয়া দিয়ে দিলে আমরা সেটা অটোমেটিক্যালি
সেই সাজেশন সে রাস্তা সেখানে পাওয়া যায় থাকে। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এই স্থাপনা আমাদের রাজ্যে আমরা করতে যাচ্ছি, যাতে আগামী দিনে রাজ্যের সমস্ত অংশের মানুষ শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন কৃষিক্ষেত্র থেকে শুরু করে শিল্প যে কোনো ক্ষেত্রে আমরা এর মাধ্যমে অনেক বেশি করে আমরা সুযোগ দিতে পারি। রাজ্যের সমস্ত সাংবাদিক বন্ধুদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। আপনারা সকলেই জানেন যে গত 5 মাসে নির্বাচন এবং সঙ্গে সঙ্গে মন্ত্রিসভা গঠন হয়েছিল 8 মার্চ। সেই কারণে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট আমরা করতে পারিনি। গঠন অ্যাকাউন্ট 4 মাসের জন্য আমরা করেছি এবং তার মেয়াদ 31শে জুলাই পর্যন্ত। এর মধ্যে আমরা রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট আজকে আমরা পবিত্র বিধানসভায় আমরা এটা পেশ করেছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন রাজ্যের বাজেট এইবার টোটাল 27,654.4 কোটি টাকা আমরা বাজেট রেখেছি এবং তার মধ্যে অবশ্যই বাজেট ডেফিসিট আমাদের 611.3 কোটি টাকা আছে এবং এবারে বাজেট অন্তর্ভুক্তিমূলক, ভবিষ্যৎমুখী এবং প্রবৃদ্ধি অভিমুখী বাজেট আমরা করেছি এবং রাজ্যের সকল অংশের জন্য। এতে মহিলা বলেন, ছাত্রছাত্রী, যুব সমাজ, তৃতীয় লিঙ্গের ব্যক্তিবর্গ, জনজাতি, তফসিলি জাতি, অন্যান্য সমস্ত অনগ্রসর জাতি সমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার থেকে শুরু করে সকল অংশের সাধারণের কথা আমরা এই বাজেটে আমরা প্রভিশন রেখেছি এবং আপনারা জেনে খুশি হবে যে আমরা বাজেটের এখানে 2022-23 हमारे ग्रोथ ऑफ स्टेट जीएसडीपी কত ছিল 8.80%, 8.80% ছিল, যেখানে ন্যাশনাল লেভেলে জিএসডিপি ছিল 7.20% ছিল বৃদ্ধি। এবং এতে অবশ্যই রাজ্যের অর্থনৈতিক অবস্থা সেটা আপনাদের এর মাধ্যমেই একটা প্রমাণ করে যে রাজ্যের অর্থনীতি আমরা একটা সুস্থ স্বাভাবিক অবস্থাতে আমরা এবং এই যে বাজেট আমরা পেশ করেছি 2023-24 সালে, আগামী এই ফিনান্সিয়াল ইয়ারে যেখানে ন্যাশনাল লেভেলে 6 থেকে 6.5% যে প্রবৃদ্ধির হার থাকবে, যেখানে রাজ্যের প্রবৃদ্ধির হার আমরা 8% আমরা রাখতে পারছি। সুতরাং সব কিছু মাথায় রেখে আমরা এই বাজেট আমরা পেশ করেছি এবং আমার বিশ্বাস যে রাজ্যের যে কোনো বাজেটেই সাধারণ জনগণ, পিছিয়ে পড়া মানুষ, রাজ্যের বিভিন্ন গ্রোথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
বিভিন্ন আমরা সরকার সেখানে বাজেট করে থাকি যাতে সেই দিকে লক্ষ্য রাখে। কিন্তু পাশাপাশি এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা একটা রাজ্যের ফিউচারের জন্য খুব প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখেও আমরা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর আমরা খুবভাবে আমরা নজর রেখেছি এবং তাই বাজেট প্রভিশন করে রেখেছি যে ৫,৩৫৮.৭০ কোটি টাকা আমরা একটা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা করছি, যেগুলো বহু বছর ধরে রাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। উন্নয়ন প্রকল্প ভিতরে ব্যাখ্যাটা বলি, এই প্রকল্পটা আমাদের পুরো পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে ১,৫০০ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের সাথে বর্তমান চালু ওয়েব প্রকল্প বিশেষ এবং 23-24 অর্থ বছরে এই প্রকল্পে বরাদ্দ ধরা হয়েছে, যেটা হয়েছে আগে 120 কোটি টাকা। তো এইভাবে ডিরেক্টর অফ গুড গভর্নেন্স, একটি ডিরেক্টর অফ গুড গভর্নেন্স নামক অধিদপ্তর স্থাপন করা হবে, যা সুশাসন বিভাগীয় কার্যকারিতা এবং জনগণের উপরে থাকা বিভিন্ন নিয়ম কানুনের বাধ্যবাধকতা লাগু করতে সহায়তা করবে, যার মাধ্যমে জীবনযাত্রা আরো সহজ শুরু হবে। এই রাজ্য সরকারের তরফে এনপিএস এর সরকারি অবদান বৃদ্ধি কি করেছে? রাজ্য সরকার 2018 সালে 1 জুলাই থেকে ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে। রাজ্যের কর্মচারীদের সাথে ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের অবদান বর্তমানে বেসিকের 10% থেকে বাড়িয়ে মহার্ঘভাতা 14% করা হবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্নভাবে, যেখানে 2023 অর্থ বছরে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে, যাতে গ্রামীণ এলাকার মানুষ যাতে তাদের জায়গাতে তাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবা পেতে পারে। সরকার সেই উদ্দেশ্য নিয়ে এবং সেই ব্যবস্থা নিচ্ছে, যার জন্য 30 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এবং রাজ্যে মৌলিক স্বাস্থ্য পরীক্ষার শক্তিশালী করছে। সংক্রামক ব্যাধি নিরাময়ের জন্য একটি পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র গড়ে তোলা হবে, যার জন্য ব্যয় 55 কোটি টাকা। মুখ্যমন্ত্রী যুগযোগী যোজনা বিগত অর্থবর্ষে আমাদের আগের স্কিম ছিল, এখানে 11,892 জনকে 5,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য দেওয়া হয়েছে। এই অর্থবর্ষে এই মুখ্যমন্ত্রী যোগাযোগ যোজনার মাধ্যমে 12,000 স্মার্টফোন রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়া হবে। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম বিশ্বমানের উদ্বোধনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম নামে এক নতুন প্রকল্পের সূচনা করেছে। এছাড়া এককালীন আর্থিক অনুদান বাবদ 5 লক্ষ টাকা নির্বাচিত মহিলা খেলোয়াড়দের দেওয়া। আমরা মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প, নতুন প্রকল্প অন্যান্য অনগ্রসর জাতি ছাত্রছাত্রীদের, কিন্তু ওবিসি সম্প্রদায় থেকে অন্য জাতিদের IAS, IPS এবং IFS ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি প্রশিক্ষণ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নামে আরো নতুন প্রকল্পের সূচনা করেছে। এবং আরো অনেক প্রকল্প বাজেট অধিবেশনে আপনারা হয়তো সরকার দিতে পারেননি, কারণ এটা বলার অপেক্ষা থাকে না। বাজেটে রাজ্যের আপামর মানুষের কল্যাণে করা হয়েছে। এই রাজ্যের সর্বশেষের মানুষের জন্য বাজেট করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বাজেটটা আমরা বন্ধ করিনি পড়া, কিন্তু বাজেটটা যেখানে অসুবিধার সৃষ্টি করা হয়েছে এবং তার জন্য আমি জানি অনেকেই এটা ঠিক মতো পারেননি। বাজেটের কপি অলরেডি আমাদের যেটা বিশেষগুলো আমরা বলেছি সেগুলো আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। কারণ এটা সবটা কিছু বলতে গেলে এই লম্বা বাজেটের দ্বিতীয় বাজেট অধিবেশন হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর মানুষের কাছে আমার এই মেসেজ দিতে চাই, ভারতীয় জনতা পার্টির সরকার, বিএনপি সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বের সরকার, ওনার সুযোগ্য নেতৃত্বে এরা যে আপামর মানুষের কল্যাণে আমরা আজকে বাজেট পেশ করেছি এবং এই বাজেটের প্রতি আলোচনা থাকবে সোমবার এবং বুধবার 10 এবং 12 তারিখে। এবং বিভিন্ন থাকে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যদি কারোর কিছু বলার থাকে সেটা অবশ্যই তার অধিকার আছে। আমরাও সেই বাজেট অধিবেশনে আমরা কথা বলবো, শুনবো এবং তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হয় 12 তারিখ আমরা সমস্ত শোনার পরে এই বাজেট অধিবেশনের উপরে যারা তথ্য থাকবে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং শেষ দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ
উনি ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন। তো তাই আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণকে আশ্বস্ত করতে চাইছি যে রাজ্যের মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির সরকারকে তারা সমর্থন করেছেন, আবারও দ্বিতীয়বারের জন্য সরকারে বসিয়েছেন, তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে সরকার রাজ্যের মানুষের সঙ্গে আছে, রাজ্যের মানুষের কল্যাণে সরকার কাজ করবে। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা এখানে নর্থ ইস্টের সঙ্গে এ রাজ্যের বিভিন্ন কল্যাণমূলক কাজের জন্য উনি আমাদের সহযোগিতা করছেন এবং তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি নির্দেশ এবং আমরা মেনে চলে আগামী দিনে রাজ্যের মানুষের কল্যাণ। ধন্যবাদ। উন্নয়ন প্রকল্পের ভিতরে ব্যাখ্যাটা বলি, এই প্রকল্পটা আমাদের পুরো পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 1500 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের সাথে বর্তমান চালু ওয়েব প্রকল্প এক বিশেষ এবং 23-24 অর্থ বছরে এই প্রকল্প ব্যবহৃত রয়েছে, যেটা হয়েছে 120 কোটি। তো এইভাবে ডিরেক্টর অফ গুড গভর্নেন্স, একটি ডিরেক্টর অফ গুড গভর্নেন্স নামক অধিদপ্তর স্থাপন করা হবে, যা সুশাসন বিভাগীয় কার্যকারিতা এবং জনগণের উপরে থাকা বিভিন্ন নিয়ম কানুনের বাধ্যবাধকতা লাগু করতে সহায়তা করবে, যার মাধ্যমে জীবনযাত্রা আরো সহজ শুরু হবে। এই রাজ্য সরকারের তরফে এনপিএস এর সরকারি অবদান বৃদ্ধি। রাজ্য সরকার 2018 সালে 1 জুলাই থেকে ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে। রাজ্যের কর্মচারীদের সাথে ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকারের অবদান বর্তমানে বৃদ্ধিকে 10% থেকে বাড়িয়ে 14% করা হবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্নভাবে যেখানে 2023 অর্থ বছরে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে, যাতে গ্রামীণ এলাকার মানুষ যাতে তাদের জায়গাতে তাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবা পেতে পারে। সরকার সেই উদ্দেশ্য নিয়ে এবং সেই ব্যবস্থা নিচ্ছে, যার জন্য 30 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এবং রাজ্যের মৌলিক স্বাস্থ্য পরীক্ষার শক্তিশালী সংক্রামক ব্যাধি নিরাময়ের জন্য একটি পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র গড়ে তোলা হবে, যার জন্য ব্যয় 55 কোটি টাকা। মুখ্যমন্ত্রী যুগযুগী যোজনা বিগত অর্থবর্ষে আমাদের আগের স্কিম ছিল, এখানে 11,892 জনকে 5,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য দেওয়া হয়েছে। এই অর্থবর্ষে এই মুখ্যমন্ত্রী যোগাযোগ যোজনার মাধ্যমে 12,000 স্মার্টফোন রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়া হয়। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম বিশ্বমানের উন্নয়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম নামে এক নতুন প্রকল্পের সূচনা করেছে। এছাড়া এককালীন আর্থিক অনুদান বাবদ 5 লক্ষ টাকা নির্বাচিত মহিলা খেলোয়াড়দের দেওয়া। আমরা মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প, নতুন প্রকল্প অন্যান্য অনগ্রসর জাতির ছাত্রছাত্রীদের কিন্তু ওবিসি সম্প্রদায় থেকে অন্য IAS, IPS এবং IFS ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি প্রকল্প নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নামে আরো নতুন প্রকল্পের সূচনা করেছে। এবং আরো অনেক প্রকল্প বাজেট অধিবেশনে আপনারা হয়তো সরকার দিতে পারেননি, কারণ এটা বলার অপেক্ষা থাকে না। বাজেটে রাজ্যের আপামর মানুষের কল্যাণে করা হচ্ছে, এই রাজ্যের সর্বশের মানুষের জন্য বাজেট করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত বাজেটটা আমরা বন্ধ করিনি করা, কিন্তু বাজেটটা যেখানে অসুবিধার সৃষ্টি করা হয়েছে এবং তার জন্য আমি জানি অনেকেই তা ঠিক মতো পারেননি। বাজেটের কপি অলরেডি আমাদের যে বিশেষগুলো আমরা বলেছি সেগুলো আপনাদের কাছে দিতে হবে, কারণ এটা সবটা কিন্তু বলতে গেলে এই লম্বা বাজেটের দ্বিতীয় বাজেট অধিবেশন হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর মানুষের কাছে আমার এই মেসেজ দিতে চাই, ভারতীয় জনতা পার্টির সরকার, বিএনপি সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বের সরকার, ওনার সুযোগ্য নেতৃত্বে এরা যে আপামর মানুষের কল্যাণে আমরা আজকে বাজেট পেশ করেছি এবং এই বাজেটের প্রতি আলোচনা থাকবে সোমবার এবং বুধবার 10 এবং 12 তারিখে, এবং বিভিন্ন থাকে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যদি কারোর কিছু বলার থাকে সেটা অবশ্যই তার অধিকার আছে। আমরাও সেই বাজেট অধিবেশনে আমরা কথা বলবো, শুনবো, এবং তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হয় 12 তারিখে আমরা সমস্ত শোনার পরে
এই বাজেটটা বিবেচনা করে যারা পক্ষ থাকবে তাদের দেওয়ার চেষ্টা করব এবং শেষ দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ উনি ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন। তো তাই আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণকে আশ্বস্ত করতে চাইছি যে রাজ্যের মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টি সরকারকে তারা সমর্থন করেছেন, আবারও দ্বিতীয়বারের জন্য সরকারে বসিয়েছেন, তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে সরকার রাজ্যের মানুষের সঙ্গে আছে, রাজ্যের মানুষের কল্যাণে সরকার কাজ করবে। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা এখানে নর্থ ইস্টের সঙ্গে এই রাজ্যের বিভিন্ন কল্যাণমূলী কাজের সঙ্গে উনি আমাদের সহযোগিতা করছেন এবং তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি নির্দেশ এবং আমরা মেনে চলে আগামী দিনে রাজ্যের মানুষের কল্যাণ। ধন্যবাদ। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। Norok Jotorun Mukha, non median Bising Pino, Jadov Lal Nath, Tripura Vidhan Sabha Bisingwa Achukuri, Blue Film Nai Norok Mukha. Abono Jodi Blue Film means Akanek Borok Saza Gan Nahite, Nil Chobi, Bangla Bay, Eger Porek, Scroll Kai Night on White, Abong Speaker, Tini Porjonto, যাদব লালনাথ বিরুদ্ধে কোনো অ্যাকশন না হলে অথচ কর্ণাটক দুইজন মন্ত্রী যখন এইভাবে নাই মানজাকা এবং বিরুদ্ধে অ্যাকশন গুজরাট দুইজন বিজেপি নিয়ে এমএলএ যখন হাই খাইকে আপনার অ্যাকশন উড়িষ্যা ও কংগ্রেস নিয়ে এমএলএ বিধানসভা বিশিঙ্গ নাই আসকে আনতে ফিল্ম নাই মানজাকি বনবা অ্যাকশন না হাত যাকা যাদব লালনো অ্যাকশন না হার দি Akognuti jeng adjournment motion tubuka speaker no jeng singka jeng adjournment motion সম্পর্কে তামনি বক্তব্য এলাও দেন কা বস আমি শুনবো আর বিনা আমি শুনবো ভাই তো উংলা খাইছে কারণ গোবাং প্রশ্ন যিনি বাতিল থাকাইছে বিভিন্ন আইন কানুন গুলো যিনি গ্রেটার ত্রিপুরা লেননি কাইসা প্রাইভেট মেম্বার্স রেজলিউশন যেমানি যিনি বরংরাং এমএলএ চিত্তরঞ্জন দেববর্মা রিমানি বাতিল খাই ক্লিয়ারিং তাম ক্লিয়ার না তো এডিসি এবং যেখানে ত্রিপ্রাসারক দঙ্গ হাই এলাকানো তুই আলাদা রাজ্য গঠন খাই সিমানি আবশ্য ক্লিয়ার জায়গা স্পিকার নি মো অ্যাকশন जों খুশিয়া সন্দেহান ইয়ার ডাউটফুল বিনবাগি जों হাঙ্গা উইলা যাদবলাল নাথ নি ব্যাপারও जों কক সালাইনি
সামা পড়েছে করবো স্পিকার 5 মিনিট পাই না কামু যাদব লাল নো 5 দিন নিবাগি 1 মাস নিবাগি সাসপেনশন ক্লাইম কামু কিন্তু উল্টা যারা যাদব লাল নাথ নো অ্যাকশন না হাত দি ত্রিপুরানি গরিমা নষ্ট খাইবান বাগি চিনি এমএলএ রংসে তিনি পর সাসপেনশন ক্লাইম ওয়াকআউট ক্লাইকে এবং রম নাই তিনি সারা দিনও চিন্তাও সরম নাই বড় নাই যে যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন গেসাক লড়াই খেয়েছেন বাবা পার্টি এমএলএ রং সাসপেনশন থাকে ইব্রামথা এবং কংগ্রেস নি খরচ সুদীপ রায় বর্মন নবক লাগে আর সিপিএম নি নয়ন সরকার বনবক লাগে তাই মাইক বন্ধ খেয়ে মানে তুই তাম সানান কি মাইক বন্ধ তো আব খাই মাই আইতে মেম্বার নি কক সানান রাইটস তো জোরপূর্বক যদি হাইকে মাইক বন্ধ লাগে আমার বিরুদ্ধে লড়াই নেই আচ্ছা ওম হাইকা যদি থংজালে एक सीक्रेट इन्फॉर्मेशन मिला हमें कि एक आदमी के घर में कुछ वेपन भी है और कुछ ड्रग्स भी है बहुत दिनों से सेल तो ऐसे हमने एक टीम बना दिया तो इसमें पूरा वुमेन भी था और सोफिस्टिकेटेड वेपन्स हमने भी लेके गए और इसका नाम है विवांता देवर्मा 37 ईयर ओल्ड। इसके घर में रेड किया, टाउन हॉल के सामने है इसका घर। जब हमने रेड किया तो इसके साथ और 3 लोग थे, जयंता देवनाथ 38 ईयर्स, राजू साहा 37 ईयर्स और रविंद्र देवर्मा 32 ईयर्स। तो इन सब घर सर्च करने के बाद हमें 8 सोप केस में जो हीरोइन बोलते हैं ये मिला है 8 पैकेट्स। उसके अलावा इसके पास एक 9mm पिस्टल 30 राउंड्स लाइव राउंड्स है। उसके बाद 13,000 कैश, एक कैश कार्ड स्वाइपिंग मशीन और 250 empty वायर्स और एक स्कॉर्पियो व्हीकल और 3 बाइक सीज किए और 9 मोबाइल फ़ोन। टोटल 4 लोग। सर ये जो 9mm पिस्तौल वो कहाँ से आया है, कुछ इन्फॉर्मेशन मिला? अभी हम लोग इंट्रोगेशन करेंगे, अभी जस्ट उसको पकड़ के आए हैं। अभी हम लोग पूरा इसको इंट्रोगेशन करके रिमांड में लेके पूरा पता करेंगे ये कहाँ से ये लेके आया और कैसे ये प्रोक्योर किया, ये सब लाइव राउंड्स और गन इसको कैसे मिलते हैं। सर इसका मार्केट वैल्यू कितना है? इसका मार्केट वैल्यू अप्रॉक्सीमेटली सब मिला के स्कॉर्पियो व्हीकल भी है और 15 लाख। सर ये जो क्या टाइप का है? 20 लाख। ये ऑटोमेटिक 9mm पिस्टल। सर इस किसके घर से मिला है? ये मिला है विवांतो देवर्मा। घर कहाँ पर है? टाउन हॉल। टाउन हॉल। अंडर ईस्ट पीस। इसलिए बंदूक यहाँ पे आपको लाया था ये हम लोग अभी इसको इंट्रोगेशन करेंगे, लेकिन हमें लगता है कि कोई इलीगल एक्टिविटीज जो भी है ड्रग डीलिंग में यूज़ करता होगा या कोई भी जब भी सेल परचेज होगा या पुलिस के खिलाफ जो भी है इसका अभी इसको निकालना पड़ेगा हमें। पूछताछ के बाद ही पता चलेगा क्यों इसने व्यवहार करता है। थैंक यू। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে গেছিনি, তাই আগে টাটা শোরুমে আসতো,
তাইনের মানে ওইখান থেকে তাইনের পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি, আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। ছাত্রীদের জন্য বরাদ্দ আমরা রেখেছি 3 কোটি টাকা। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তুলতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, যার বরাদ্দ রাখা হয়েছে 50 কোটি টাকা, এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, সেখানে বরাদ্দ রাখা হয়েছে 120 কোটি টাকা সহ মোট 13টির উপরে নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই বাজেটে ভবিষ্যতের জন্য রাজ্যকে যাতে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করার সংস্থান রাখা হয়েছে, যা রাজ্য সরকারকে জনপরিষেবা ও সুশাসন প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সহায়তা করে। তাছাড়া সরকারের যে কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করার লক্ষ্যে এই বাজেটে একটি নতুন ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্স তৈরি করার সংস্থান রাখা হয়েছে। এই বাজেট দাঁড়িয়ে আছে রাজ্য সরকার কর্তৃক বিগত 5 বছরে গৃহীত বিভিন্ন কল্যাণমূলক পরিকল্পনা ও কর্মকাণ্ডের উপরে বিভিন্ন যেসব ব্যবস্থা সেই বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোতে বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে এই বাজেট মূলধনী ব্যয় অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচারে জোর দেওয়া হয়েছে। এই বাজেট 5,350 কোটিরও বেশি টাকা মূলধনী ব্যয় হিসাবে বরাদ্দ করেছে রাস্তা, ভবন, হাসপাতাল, স্কুল, অফিস, বিদ্যুৎ ও সেচ খাতে। এই বাজেটে 1,436 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে, এবং 7,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক যে খাত আছে সেই সময়ে। তাছাড়া এই বাজেটে রাজ্যকে স্থায়ী বিকাশ ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে নিঃসন্দেহে এই বাজেট তার কারণে সেটা সুবিধা হবে, এবং আমি এর জন্য এই বাজেটের মেইন বিষয়গুলো আপনাদের সামনে আমি রাখলাম, এবং আমি নিশ্চিত যে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যে সবসময় বলি, সেই বাজেটে সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং সেটা হবে এই আশা আমি রাখছি। ধন্যবাদ। বিধানসভায় যে বাজেট পেশ হয়েছে, মাননীয় কৃষিমন্ত্রী সেই আমাদের অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন 2023 এবং 24-এ, এবং সেই বাজেট সত্যিকারের অর্থে একটা সর্বস্পর্শী এবং সর্ববিদ, এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সবসময় যেটা বলেন সবকা সাথ সবকা বিকাশ আর বিস্তার, আমার মনে হচ্ছে যে এই বাজেট তার মধ্যে কিন্তু তার রূপটা আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে আপনারা অলরেডি শুনেছেন আমাদের অর্থমন্ত্রীজি কিভাবে ওখানে বাজেট এবং কি বিষয়ে বাজেট উল্লেখযোগ্য বিষয়গুলো উনি রেখেছেন। আমি এখানে এই কথাটাই বলবো যে এডুকেশন সেক্টরে যে বরাদ্দ রাখা হয়েছে সেটা হচ্ছে 4,934, এবং আমাদের রোড সেক্টর 1,360 কোটি টাকা রাখা হয়েছে, এবং হেলথ সেক্টরে 1,725, এবং এগ্রিকালচারে এবং এগ্রি অ্যালাইডে 973 কোটি টাকা রাখা হয়েছে। তো 2023-24 অর্থবর্ষে সর্বমোট বাজেট 27,654.40 কোটি টাকা সে বরাদ্দ রাখা হয়েছে, এবং মূলধনী ব্যয় যারা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা জানি সেখানে 5,358.70 কোটি টাকা রাখা হয়েছে।
রাজ্যের অর্থনীতির বৃদ্ধির হার খুবই ভালো। এতে দেখা গেছে 2022-23 অর্থবর্ষে রাজ্যের জিএসডিপি অর্থাৎ উৎপাদন বৃদ্ধির হার ছিল 8.80 অর্থাৎ 8.8%। ওই বছরে জাতীয় স্তরে প্রবৃদ্ধির হার ছিল 7.20%। কাজে এখানে সেন্ট্রালের যে আছে তার থেকেও আমাদের বৃদ্ধির হার ছিল অনেক বেশি। বর্তমান অর্থবর্ষ অর্থাৎ 2023-24 অর্থবর্ষে রাজ্যের অর্থনীতি প্রায় 8% হারে বৃদ্ধি পাবে বলে আশা করছে। একই সময়ে জাতীয় স্তরের যে প্রবৃদ্ধির হার যেটা অনুমান করা হচ্ছে 6 থেকে 6.5%। মাননীয় অর্থমন্ত্রী যে উপস্থাপন করেছেন বাজেটে, তার মধ্যে যে বিষয়টা চলে এসছে তার মধ্যে দেখা গেছে যে ইট ইজ ইনক্লুসিভ এবং ভবিষ্যৎমুখী ও একই সাথে প্রবৃত্তিমুখী। এই বাজেটে সমাজের প্রতিটি অংশ, যার মধ্যে আছে মহিলা, ছাত্রছাত্রী, যুব সমাজ এবং থার্ড জেন্ডার ব্যক্তির এর মধ্যে ইনক্লুডেড। তাছাড়া জনজাতি, তপশিল জাতি, অন্যান্য অনগ্রসর জাতি সমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার এবং সকল অংশের মানুষই এতে লাভবান হবে। বাজেটে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা তাতে বরাদ্দ হয়েছে 59 কোটি টাকা। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম বরাদ্দ রাখা হয়েছে 10 কোটি টাকা। মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প বরাদ্দ 8 কোটি টাকা। স্পোর্টসের বিষয়ে আপনারা জানেন, অনেক সময় অনেকে আসেন যে আমাদের পয়সার জন্য খেলতে পারছি না, ওই বিষয়টা মাথায় রেখে এই প্রকল্পটা আমরা রেখেছি। এবং মুখ্যমন্ত্রীর জনজাতি কল্যাণ তার বিষয়ে আমরা বরাদ্দ 30 কোটি টাকা রেখেছি। সিএম SATH প্রকল্প মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ আমরা রেখেছি 3 কোটি টাকা। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তুলতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, যার বরাদ্দ রাখা হয়েছে 50 কোটি টাকা। এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, সেখানে বরাদ্দ রাখা হয়েছে 120 কোটি টাকা সহ মোট 13টির উপরে নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই বাজেটে ভবিষ্যতের জন্য রাজ্যকে যাতে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করার সংস্থান রাখা হয়েছে, যা রাজ্য সরকারকে জন পরিষেবা ও সুশাসন প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সহায়তা করে। তাছাড়া সরকারের যে কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করার লক্ষ্যে এই বাজেটে একটি নতুন ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্স তৈরি করার সংস্থান রাখা হয়েছে। এই বাজেট দাঁড়িয়ে আছে রাজ্য সরকার কর্তৃক বিগত 5 বছরে গৃহীত বিভিন্ন কল্যাণমূলক পরিকল্পনা ও কর্মকাণ্ডের উপরে বিভিন্ন যেসব ব্যবস্থা সেই বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোতে বিনিয়োগে ধারাবাহিকতা বজায় রাখতে এই বাজেট মূলধনী ব্যয় অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচারে জোর দেওয়া হয়েছে। এই বাজেট 5,350 কোটিরও বেশি টাকা মূলধনী ব্যয় হিসাবে বরাদ্দ করেছে রাস্তা, ভবন, হাসপাতাল, স্কুল, অফিস, বিদ্যুৎ ও সেচ খাতে। এই বাজেটে 1,436 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে এবং 7,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক যে খাত আছে সেই সময়ে। তাছাড়া এই বাজেটে রাজ্যকে স্থায়ী বিকাশ ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে নিঃসন্দেহে এই বাজেট তার কারণে সেটা সুবিধা হবে। এবং আমি এর জন্য এই বাজেটের মেইন বিষয়গুলো আপনাদের সামনে আমি রাখলাম এবং আমি নিশ্চিত যে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যে সবসময় বলি, সেই বাজেটে সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং সেটা হবে এই আশা আমি রাখছি। ধন্যবাদ। 611 কোটি টাকা ঘাটতি দেখা যাচ্ছে, সেই ঘাটতিটা আমরা কিভাবে পূরণ করব সেটা নিয়ে আমরা বলেছি যে বিভিন্ন যেসব জায়গার মধ্যে আমাদের যেখানে বেশি খরচে
হয় সেই খরচকে কিছুটা কমিয়ে আনতে পারি। আবার কিছু কিছু বিষয়ে আমরা এই বিষয়ে কথাবার্তা বলেছি, মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন যে আমাদের কিছু স্পেসিফিক এরিয়া আছে যেখানে যদি আমরা অ্যাড্রেস করি সেই অ্যাড্রেসের কারণে সেই ঘাটতির পরিমাণটা অনেকটা হ্রাস পাবে। স্যার, বাজেটের বাইরে আজকে বিধানসভায় যা হলো, বিশেষ করে বিরোধী শিবিরে, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে আপনার না, এটা তো আপনারা দেখেছেন, আর কি বলবো আমি, এরকম তো হওয়াটা বাঞ্ছনীয় নয়। তো দেখছি এখন যাই কি করা যায়, কারণ গণতন্ত্র আমরা চাই সবাই ভাগিদারি থাকুক, কিন্তু সেটা যেভাবে এখানে ওরা প্রদর্শন করেছে সেটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। এবং টেবিলে উঠে যেভাবে ওরা অশোভন আচরণ করেছে এটা বলার অপেক্ষা রাখে না, মানুষ এটাকে ভালো চোখে নেবে না, কারণ বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা। তো যাচ্ছি এখন, যাই দেখি, রুলস দেখে চিন্তা ভাবনা করবো কি করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আপনার রেভিনিউ অ্যাকাউন্ট যেটা আছে এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট, টোটাল রিসিপ্ট আমরা কত করেছি, প্রায় 27,043.1 কোটি টোটাল রিসিপ্ট আমরা আমাদের বাজেটে, আমরা আমাদের বিভিন্ন খাতে আমরা পেয়েছি। এবং টোটাল এক্সপেন্ডিচার এই বাজেটে সেখানে 27,654.4। সবাইকে ধন্যবাদ। ডিটেলস তো হয়েছে, পড়ে গেছে, আরেকদিন দেখেছেন, আর কি বলবো আমি, এরকম তো হওয়াটা বাঞ্ছনীয় নয়। তো দেখছি এখন যাই কি করা যায়, কারণ গণতন্ত্র আমরা চাই সবাই ভাগিদারি থাকুক, কিন্তু সেটা যেভাবে এখানে ওরা প্রদর্শন করেছে সেটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। এবং টেবিলে উঠে যেভাবে ওরা অশোভন আচরণ করেছে এটা বলার অপেক্ষা রাখে না, মানুষ এটাকে ভালো চোখে নেবে না, কারণ বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা। তো যাচ্ছি এখন, যাই দেখি, রুলস দেখে চিন্তা ভাবনা করবো কি করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আপনার রেভিনিউ অ্যাকাউন্ট যেটা আছে এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট, টোটাল রিসিপ্ট আমরা কত করেছি, প্রায় 27,043.1 কোটি টোটাল রিসিপ্ট আমরা আমাদের বাজেটে, আমরা আমাদের বিভিন্ন খাতে আমরা পেয়েছি। এবং টোটাল এক্সপেন্ডিচার এই বাজেটে সেখানে 27,654.4। সবাইকে ধন্যবাদ। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি, খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়, খুব ভালো এখানে। আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনের যে ওনার তাইনের আমি অনেক আগে গেছিনি, তাই আগে টাটা শোরুমে আসতো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন করেছে তাইনের কাছে আমি কাজ করতেছি, আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট এন্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এখানে উপস্থিত সকল প্রিন্ট মিডিয়া এবং প্রেস মিডিয়া বন্ধুদের
বিদ্যার্থী পরিষদ এবিএপি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই আপনারা আমাদের ডাকে এখানে এসেছেন। মূলত আমরা জানি যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা চাই গুণগত মান শিক্ষা ব্যবস্থা রাজ্যের ছাত্রদের দরকার। তাই আমাদের কিছু পয়েন্টের উপর আমাদের একাডেমিক ক্যালেন্ডার আমরা জানি আমাদের যে কোভিডের পর থেকে আমাদের সঠিকভাবে আমাদের তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সের মাধ্যমে যে সিটের সংখ্যা রয়েছে যেন রাজ্যের ছাত্রদের প্রায়োরিটি যেন বেশি দেওয়া হয় এবং তাদের জন্য সিট ক্যাপাসিটি বাড়ানো হয়। আরেকটা বিষয় আমরা জানি যে আমাদের দেখছি আমাদের ক্যাম্পাসগুলোর মধ্যে বহু ধরনের রেপ কেস এবং ফিজিক্যাল হ্যারাসমেন্টের কেস অনেক আসছে। তাই আমরা চাই রাজ্যের ছাত্রদের হিতে আমরা চাই যে বন্ধের জন্য ক্যাম্পাসের মধ্যে সুরক্ষা ব্যবস্থা করা হয় এই রকম পয়েন্ট নিয়ে। এবং আমরা চাই যে আমাদের ইউনিভার্সিটির মধ্যে নতুন করে পুনরায় আমাদের যে ডিস্টেন্স এডুকেশন এই এডুকেশন চালু করার জন্য, কারণ ছাত্রছাত্রীরা যে পিজি কোর্স রয়েছে তাদের মাস্টার ডিগ্রি সেটা যেন সঠিক সময় করতে পারে এরকম মূলত আমরা প্রায় 10টা দাবি নিয়ে আজকে আমরা রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা সকল স্থান থেকে আসা বিদ্যার্থীরা মিলে আজকে একত্রিত হয়েছি, যার নাম আমরা দিয়েছি বিশ্ববিদ্যালয় ঘেরাও। এই বিশ্ববিদ্যালয় ঘেরাওর মধ্যে এবিএপি ত্রিপুরা প্রদেশের সমস্ত কার্যকর্তারা আজকে এখানে পার্টিসিপেট নিয়েছি এবং আজকে আমরা এক মেমোরেন্ডাম সাবমিট করবো যেটা অতি সত্বর এই সিদ্ধান্তগুলি যেন পরিবর্তন করা হয়। একটার সময় 12টা অবধি তো আমরা সজাগ হয়েছি না। একটার সময় তখন আমার স্ত্রী তখন হঠাৎ করে তখন জায়গা দেখলো যে আলু লাগতেছে, চোখের মধ্যে আলু লাগতেছে। তখন দেখার পরে তখন হুলসি শুরু করলো যে আরে আগুন লাগছে শুরু করছে। তখন আমি কোন দিকে যাবো কোন দিকে না, হ্যাঁ তখন আমি কোনো মানে দিশা করতাম পারতেছি না কোন দিকে যাবো। তখন আমি পাকঘরে উঠেছিলাম, পাকঘরে উঠে কেউ সিলিন্ডার রেগুলেটরটা খুলতাম পারতেছি না। হ্যাঁ তো যাক অনেকক্ষণ সময় লাগে এটা খুলছি। খোলার পরে দেখি যে মানে ঘরের ভিতরে আমি বড় ঘরে আর যাইতে পারতাম না, আগুন এইভাবে প্রবেশ করে লেছে। তখন আমি ওই জানালা দিয়া জাম করছি আর কি, জাম করে অন্যখানে করছি বাইরে তখন এইদিকে আইছি। এরপরে তো যা হইবার তো হয়ে গেল, এই ঘরটা থেকে লাগছে আগুন। কেউ কি তখন দেখতে পাইছেন যে আশেপাশে? না তখন কারো দেখতে পাইছি না। আপনাদের কি কোনো ধরনের সন্দেহ কিছু বা সন্দেহমূলক এক্ষণে তো মানে কোনো সন্দেহমূলক কইতে পারতেছি না, কিন্তু মানে কে লাগাইছে কি করছে নিশ্চয়ই কেউ না কেউ মানে লাগাইছে, কারণ আগুনটা দ্রুত গতিতে ছড়াই গেছে। আমি যখন উঠছি তখনও তো দেখছি যে এই ঘরটার থেকে আমার ঘরের মধ্যে ঢুকতেছে, কিন্তু এত দ্রুত ওই ঘরের মধ্যে গিয়ে পর্যন্ত ঢুকছে গেছে, দ্রুত গতিতে গেছে। ক্ষয়ক্ষতি কিরকম? ক্ষয়ক্ষতির 20-25 লাখ টাকা হয়েছে। আপনারা দুজন কি একই বাড়ি থাকেন? তিনজন এখন মানে 3 ভাই আলাদা আলাদা রুমে। কতটা রুম হইব এটা বাজে? এখানে 1, 2, 3, 4, 5টা। আপনার নাম? কি করেন আপনি? আমি তো মানে 10,323 আছিলাম আর কি, টিচার ছিলাম। এখানে টুকটাক বিজনেস করি আর কি, ফুটপাথ। প্রায় 1টা বাজে, 1টা সময় আমরা তখন ঘুমন্ত অবস্থায় ফোন পেয়ে তাড়াতাড়ি করে আসলাম, ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, পুলিশকে ফোন করলাম, আমরাও আসলাম এলাকার সবাই এসে তো নিজেরা যথাসাধ্য চেষ্টা করেছি আগুন নিবানোর জন্য। যাই হোক ওদের তো প্রচণ্ড ক্ষতি হয়েছে, ঘরের কিছু বার করতে পারেনি। এর বেশি আর আমরা কী করবো, আমাদের তো যতটুকু সামর্থ্য আমরা করেছি, চেষ্টা করব সরকারের মাধ্যমে কিছু সাহায্য ওদের করার জন্য। অলরেডি আমাদের কথা হয়েছে এসডিএম এর সাথে, এমএলএ এর সাথেও কথা হয়েছে, এমএলএ সাহেব কথা বলেছে এসডিএম এর সাথে, মেয়রের সাথেও কথা হয়েছে আমার, বলছে যে ঠিক আছে কিছু একটা সরকারি সাহায্য যা আছে সেটা করবো আমরা। প্রাথমিকভাবে কিভাবে লেগেছে বা কি এটা কি কারণ তো আমরা বলতে পারছি না। রাত্রিবেলার ব্যাপার তো, তখন রাত্রি বাজে প্রায় 1টা-1.5টা। আমরা তো এসে দেখি আগুন চতুর্দিকে। তখন তো কোথা থেকে আগুন লাগলো কিনা সেটা তো বোঝার সময় নেই, আগুন কীভাবে আগুন নিভাতে লাগবে সেই চেষ্টা করছি আমরা। ফায়ার ব্রিগেডও কালকে ফায়ার ব্রিগেড পুলিশ যথেষ্ট হেল্প করছে আমাদের, এলাকাবাসীও প্রচণ্ড হেল্প করেছে। বুড়ো অল্প বিস্তর আহত হয়েছে, ওদেরকে পুলিশ নিয়ে গেছে হাসপাতালে চিকিৎসার জন্য। আমরাও ব্যথা পেয়েছি, পাটা কেটে গেছে আমারও। অ্যাকচুয়ালি ঘিঞ্জি এলাকা তো, ওইদিকে পাশে আমাদের একটা মন্দিরের জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা থাকাতে ওইদিকে ফায়ার ব্রিগেডের নলটা ঢোকানো সুবিধা হয়েছে, না হয়তো আরও বড় ধরনের কিছু হতে পারত।
টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনের যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। সেম 7 প্রকল্পের মধ্যে রাজ্য সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 100 জন মেধাবী ছাত্রছাত্রীকে মাসিক 5,000 টাকা করে বৃত্তি প্রদান করবে। এটার মতন আমরা এবং যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, এর মধ্যে আমরা 50 কোটি টাকা আমরা প্রবিধান রেখেছি, যেটা আগামী 5 বছরে ব্যয় হবে। এখন মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে এতেও আমরা বিভিন্নভাবে নগর উন্নয়ন যাতে আরও বেশি করে মানুষের কাছে সুযোগ নেওয়া যায়, তার জন্য আমরা 120 কোটি টাকা রেখেছি। এতে অন্যান্য সমস্ত আছে, এই প্রোগ্রাম এটা নয়, এটাই শুধুমাত্র একটা। আমরা আলাদা নর্মাল কোর্সে যে উন্নয়ন আছে তার সঙ্গে অ্যাডিশনাল নতুনভাবে আমরা একটু যুক্ত করেছি, যেমন একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করা। আপনারা সকলেই জানেন আজকের এই উন্নত ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে যেখানে এই যে আর্টিফিশিয়াল এই ব্যবস্থাপনা অনেক দ্রুত, অনেক সহজ করে এবং খুব দ্রুত গতিতে আমাদের যে লক্ষ্য বা যেটা আমরা আত্মস্থ করতে চাই, জ্ঞান দিতে চাই, সেটা খুব সহজভাবে আমরা এই যে বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এর মাধ্যমে আমরা নিতে পারি। সমস্ত ম্যানুয়ালভাবে আমরা চিন্তা করি, পুরো পরিকল্পনার মধ্যে আমরা নিজেরা গিয়ে সেটাকে নিই, কারোর থেকে সাজেশন নিতে হয়, কারোর থেকে বুদ্ধি নিতে হয়, পড়াশোনা করতে হয়, সব কিছু করার পরে সেই উন্নত। কিন্তু এই ব্যবস্থা থাকলে অটোমেটিক্যালি আমাদের ডাটা যা দেওয়া দিয়ে দিলে আমরা সেটা অটোমেটিক্যালি সেই সাজেশন, সে রাস্তা সেখানে পাওয়া যায় থাকে। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এই স্থাপনা আমাদের রাজ্যে আমরা করতে যাচ্ছি, আগামী দিনে রাজ্যের সমস্ত অংশের মানুষ শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন কৃষিক্ষেত্র থেকে শুরু করে শিল্প যে কোনো ক্ষেত্রে আমরা এর মাধ্যমে অনেক বেশি করে আমরা সুযোগ নিতে পারি। রাজ্যের সমস্ত সাংবাদিক বন্ধুদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা
আমি জ্ঞাপন করছি। আপনারা সকলেই জানেন যে গত 5 মাসে নির্বাচন এবং সঙ্গে সঙ্গে মন্ত্রিসভা গঠন হয়েছিল 8 মার্চ। সেই কারণে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট আমরা করতে পারিনি। গোপন অ্যাকাউন্ট 4 মাসের জন্য আমরা করেছি এবং তার মেয়াদ 31শে জুলাই পর্যন্ত। এর মধ্যে আমরা রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট এবং এবারে বাজেট অন্তর্ভুক্তিমূলক, ভবিষ্যৎমুখী এবং প্রবৃত্তি অভিমুখী বাজেট আমরা করেছি এবং রাজ্যের সকল অংশের জন্য। এতে মহিলা বলেন, ছাত্রছাত্রী, যুব সমাজ, তৃতীয় লিঙ্গের ব্যক্তিবর্গ, জনজাতি, তফসিলি জাতি, অন্যান্য সমস্ত অনগ্রসর জাতি সমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার থেকে শুরু করে সকল অংশের সাধারণের কথা আমরা এই বাজেটে আমরা একটা প্রভিশন রেখেছি এবং আপনারা জেনে খুশি হবে যে আমরা বাজেটে যেখানে 2022-23 আমাদের গ্রোথ অফ স্টেট জিএসডিপি কত ছিল? 8.80%, 8.80% ছিল, যেখানে ন্যাশনাল লেভেলে জিএসডিপি ছিল 7.20% ছিল বৃদ্ধি। এবং একটি অবশ্যই রাজ্যের অর্থনৈতিক অবস্থা, সেটা আপনাদের এর মাধ্যমেই একটা প্রমাণ করে যে রাজ্যের অর্থনীতি আমরা একটা সুস্থ স্বাভাবিক অবস্থাতে আমরা এবং এই যে বাজেট আমরা পেশ করেছি 2023-24 সালে, আগামী এই ফিনান্সিয়াল ইয়ারে যেখানে ন্যাশনাল লেভেলে 6 থেকে 6.5% যে প্রবৃদ্ধির হার থাকবে, যেখানে রাজ্যের প্রবৃদ্ধির হার আমরা 8% আমরা রাখতে পারছি। সুতরাং সব কিছু মাথায় রেখে আমরা এই বাজেট আমরা পেশ করেছি এবং আমার বিশ্বাস যে রাজ্যের যে কোনো বাজেটেই সাধারণ জনগণ, পিছিয়ে পড়া মানুষ, রাজ্যের বিভিন্ন গ্রোথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে সরকার সেখানে বাজেট করে থাকি, যাতে সেদিকে লক্ষ্য রাখে। কিন্তু পাশাপাশি এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা একটা রাজ্যের ফিউচারের জন্য খুব প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখেও আমরা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর আমরা খুবভাবে আমরা নজর রেখেছি এবং তাই বাজেট প্রভিশন করে রেখেছি যে 5,358.70 কোটি টাকা আমরা একটা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা করছি, যেগুলো বহু বছর ধরে রাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধ উন্নয়ন করব। ভিতরে ব্যাখ্যাটা বলি, এই প্রকল্পটা আমাদের পুরো পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 1,500 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের সাথে বর্তমান চালু ওয়েব প্রকল্প এক বিশেষ এবং 23-24 অর্থ বছরে এই প্রকল্প ব্যবহৃত ধরা হয়েছে, যেটা হয়েছে 120 কোটি টাকা। তো এইভাবে ডিরেক্টর অফ গুড গভর্নেন্স, একটি ডিরেক্টর অফ গুড গভর্নেন্স নামক অধিদপ্তর স্থাপন করা হবে, যা সুশাসন বিভাগীয় কার্যকারিতা এবং জনগণের উপরে থাকা বিভিন্ন নিয়ম কানুনের বাধ্যবাধকতা লাগু করতে সহায়তা করবে, যার মাধ্যমে জীবনযাত্রা আরো সহজ শুরু হবে। এই রাজ্য সরকারের তরফে এনপিএস এর সরকারি অবদান থেকে কি করে রাজ্য সরকার 2018 সালে 1 জুলাই থেকে ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে। রাজ্যের কর্মচারীদের সাথে
ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত সরকারের কর্মচারীদের রাজ্য সরকারের অবদান বর্তমানে বেসিকের 10% থেকে বাড়িয়ে 14% করা হবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্নভাবে যেখানে 2023 অর্থ বছরে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে, যাতে গ্রামীণ এলাকার মানুষ যাতে তাদের জায়গাতে তাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবা পেতে পারে, সরকার সেই উদ্দেশ্য নিয়ে এবং সেই ব্যবস্থা নিচ্ছে, যার জন্য 30 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এবং রাজ্যের মৌলিক স্বাস্থ্য পরীক্ষার শক্তিশালী করতে সংক্রামক ব্যাধি নিরাময়ের জন্য একটি পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র করে তোলা হবে, যার জন্য ব্যয় 55 কোটি টাকা। মুখ্যমন্ত্রী যুব যোজনা বিগত অর্থবর্ষে আমাদের আগে স্কিম ছিল, এখানে 11,892 জনকে 5,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য দেওয়া হয়েছে। এই অর্থবর্ষে এই ভারত মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে 12,000 স্মার্টফোন রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়া হবে। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম বিশ্বমানের উন্নয়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম নামে এক নতুন প্রকল্পের ঘোষণা করেছে। এছাড়া এককালীন আর্থিক অনুদান বাবদ 5 লক্ষ টাকা নির্বাচিত মহিলা খেলোয়াড়দের দেওয়া। আমরা মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নতুন প্রকল্প অন্যান্য অনগ্রসর জাতির ছাত্রছাত্রীদের কিন্তু ওবিসি সম্প্রদায় থেকে অন্য জাতিদের IAS, IPS এবং IFS ইত্যাদি পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নামে আরো সূচনা এবং আরো অনেক প্রকল্প বাজেট অধিবেশনে আপনারা হয়তো সরকার দিতে পারেননি, কারণ এটা বলার অপেক্ষা থাকে না। বাজেটে রাজ্যের আপামর মানুষের কল্যাণে করা হয়, এই রাজ্যের সর্বদেশের মানুষের জন্য বাজেট করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বাজেটটা আমরা বন্ধ করিনি করা, কিন্তু বাজেটটা যেখানে অসুবিধার সৃষ্টি করা হয়েছে এবং তার জন্য আমি জানি অনেকেই এটা ঠিক মতো পারেননি। বাজেটের কপি অলরেডি আমাদের যে নির্দেশগুলো আমরা করেছি সেগুলো আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। কারণ এটা সবটা কিছু বলতে গেলে এই লম্বা বাজেটের দ্বিতীয় বাজেট অধিবেশন হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর মানুষের কাছে আমার এই মেসেজ দিতে চাই, ভারতীয় জনতা পার্টির সরকার, বিএনপি সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বের সরকার, ওনার সুযোগ্য নেতৃত্বে এরা যে আপামর মানুষের কল্যাণে আমরা আজকে বাজেট পেশ করেছি এবং এই বাজেটের প্রতি আলোচনা থাকবে সোমবার এবং বুধবার 10 এবং 12 তারিখে। এবং বিভিন্ন থাকে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যদি কারোর কিছু বলা থাকে সেটা অবশ্যই তার অধিকার আছে। আমরাও সেই বাজেট অধিবেশনে আমরা কথা বলবো, শুনবো এবং তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হয় 12 তারিখে আমরা সমস্ত শোনার পরে এই বাজেট অধিবেশনের উপরে যারা তথ্য থাকবে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং শেষ দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন। তো তাই আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণকে আশ্বস্ত করতে চাইছি যে রাজ্যের মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির সরকারকে যারা সমর্থন করেছেন, আবারও দ্বিতীয়বারের জন্য সরকারে বসিয়েছেন, তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে সরকার রাজ্যের মানুষের সঙ্গে আছে, রাজ্যের মানুষের কল্যাণে সরকার কাজ করতে প্রতিটি নির্দেশ এবং আমরা মেনে চলে আগামী দিনে রাজ্যের মানুষের কল্যাণে। ধন্যবাদ। ভিতরে ব্যাখ্যাটা বলি, এই প্রকল্পটা আমাদের পুরো পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 1,500 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের সাথে বর্তমান চালু ওয়েব প্রকল্প এক বিশেষ এবং 23-24 অর্থ বছরে এই প্রকল্পের বরাদ্দ ধরা হয়েছে, যেটা হয়েছে আগে 120 কোটি টাকা। তো এইভাবে ডিরেক্টর অফ গুড গভর্নেন্স, একটি ডিরেক্টর অফ গুড গভর্নেন্স নামক অধিদপ্তর স্থাপন করা হবে, যা সুশাসন বিভাগীয় কার্যকারিতা এবং জনগণের উপরে থাকা বিভিন্ন নিয়ম কানুনের বাধ্যবাধকতা লাগু করতে সহায়তা করবে, যার মাধ্যমে জীবনযাত্রা আরো সহজ শুরু হবে। এই রাজ্য সরকারের তরফে NPS এর সরকারি অবদান বৃদ্ধি কি করে? রাজ্য সরকার 2018 সালে 1 জুলাই থেকে ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে। রাজ্যের কর্মচারীদের সাথে ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের অবদান
বর্তমানে বেসিকের 10% থেকে বাড়িয়ে মহার্ঘভাতা 14% করা হবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্নভাবে যেখানে 2023 অর্থ বছরে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে, যাতে গ্রামীণ এলাকার মানুষ যাতে তাদের জায়গাতে তাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবা পেতে পারে, সরকার সেই উদ্দেশ্য নিয়ে এবং সেই ব্যবস্থা নিচ্ছে, যার জন্য 30 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এবং রাজ্যে মৌলিক স্বাস্থ্য পরীক্ষার শক্তিশালী করতে সংখ্যালঘু ব্যাধি নিরাময়ের জন্য একটি পৃথক সংক্রমণ যুগযুগিকা যোজনা বিগত অর্থবর্ষে আমাদের আগের স্কিম ছিল। এখানে 11,892 জনকে 5,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য দেওয়া হয়েছে। এই অর্থবর্ষে এই ভারত মুখ্যমন্ত্রী যোগাযোগ যোজনার মাধ্যমে 12,000 স্মার্টফোন রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়া হয়। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম বিশ্বমানের প্রশিক্ষণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম নামে এক নতুন প্রকল্পের সূচনা করেছে। এছাড়া এককালীন আর্থিক অনুদান বাবদ 5 লক্ষ টাকা নির্বাচিত মহিলা খেলোয়াড়দের দেওয়া হবে। আমরা মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নতুন প্রকল্প অন্যান্য অনগ্রসর জাতির ছাত্রছাত্রীদের কিন্তু ওবিসি সম্প্রদায় থেকে অন্য জাতিদের IAS, IPS এবং IFS ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি প্রশিক্ষণ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নামে আরো সূচনা এবং আরো অনেক প্রকল্প বাজেট অধিবেশনে আপনারা হয়তো সরকার দিতে পারেননি, কারণ এটা বলার অপেক্ষা থাকে না। বাজেটে রাজ্যের আপামর মানুষের কল্যাণে করা হয়, এই রাজ্যের সর্বশেষের মানুষের জন্য বাজেট করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত বাজেটটা আমরা বন্ধ করিনি করা, কিন্তু বাজেটটা যেখানে অসুবিধার সৃষ্টি করা হয়েছে এবং তার জন্য আমি জানি অনেকেই এটা ঠিক মতো পারেননি। বাজেটের কপি অলরেডি আমাদের যে বিশেষগুলো আমরা বলেছি সেগুলো আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে, কারণ এটা সবটা কিন্তু বলতে গেলে এই লম্বা বাজেটের দ্বিতীয় বাজেট অধিবেশন হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর মানুষের কাছে আমার এই মেসেজ দিতে চাই, ভারতীয় জনতা পার্টির সরকার, বিএনপি সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বের সরকার, ওনার সুযোগ্য নেতৃত্বে এ রাজ্যে আপামর মানুষের কল্যাণে আমরা আজকে বাজেট পেশ করেছি এবং এই বাজেটের প্রতি আলোচনা থাকবে সোমবার এবং বুধবার 10 এবং 12 তারিখে এবং বিভিন্ন থাকে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যদি কারোর কিছু বলা থাকে সেটা অবশ্যই অধিকার আছে। আমরাও সেই বাজেট অধিবেশনে আমরা কথা বলবো, শুনব এবং তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হয় 12 তারিখে আমরা সমস্ত শোনার পরে এই বাজেট অধিবেশনের উপরে যারা তথ্য থাকবে তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং শেষ দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন। তো তাই আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণকে আশ্বস্ত করতে চাইছি যে রাজ্যের মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টি সরকারকে যারা সমর্থন করেছেন, আবারও দ্বিতীয়বারের জন্য সরকারে বসিয়েছেন, তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে সরকার এ রাজ্যের মানুষের সঙ্গে আছে, এ রাজ্যের মানুষের কল্যাণে সরকার কাজ করবে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা এখানে নর্থ ইস্টের সঙ্গে এ রাজ্যের বিভিন্ন কল্যাণমূলক কাজের জন্য উনি আমাদের সহযোগিতা করছেন এবং তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি নির্দেশ এবং আমরা মেনে চলে আগামী দিনে রাজ্যের মানুষের কল্যাণ। ধন্যবাদ। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই।
ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে গেছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। Norok Jotor Nukha, non median Bising Tino, Jadov Lal Nath, Tripura Bidan Shobha Bishingo Achugu, Blue Film Nai Norok Nukha. Abono যদি ব্লু ফিল্মিং থাকা অনেক বড় চার্জে জ্ঞান নাই, নীল ছবি বাংলা বাই একের পর এক স্ক্রল খাই নাই তো হয়েছে। এবং স্পিকার তিনি পর্যন্ত যাদব লাল নাথ বিরুদ্ধে কোনো অ্যাকশন না হালি হয়েছে। অথচ কর্ণাটক 2জন মন্ত্রী যখন এইভাবে নাই মানজাকা এবং বিরুদ্ধে অ্যাকশন খায়, গুজরাট 2জন বিজেপি নিয়ে এমএলএ যখন হাই খাই আপনি অ্যাকশন খায়, উড়িষ্যা ও কংগ্রেস নিয়ে এমএলএ বিধানসভা বিশিঙ্গ নাইগাসকে আনতে ফিল্ম নাইয়ে মানজাকি বনবা অ্যাকশন নাহার জাকা যাদব লাল নো অ্যাকশন নাহার দি আকগ্নুতি যেন অ্যাডজর্নমেন্ট মোশন তুলকা স্পিকার নো যেন সিংকা যেন অ্যাডজর্নমেন্ট মোশন সম্পর্কে তামনি বক্তব্য এলাও দেন বস আমি শুনবো। আরে দিনে আমি শুনবো বাই তো উংলা খাইছে, কারণ গোবাং প্রশ্ন যিনি বাতিল থাকাইছে বিভিন্ন আইন কানুন যিনি গ্রেটার ত্রিপুরা লেননি কাইসা প্রাইভেট মেম্বার্স রেজলিউশন রেমানি তিনি বরংরাং এমএলএ চিত্তরঞ্জন দেববর্মা রিমানি বাতিল খাই ক্লিয়ারিং তাও ক্লিয়ার না তো এডিসি এবং যেখানে ত্রিপুরা সারক তম আ এলাকানো তুই আলাদা রাজ্য নি আলাদা রাজ্য গঠন খাই সিমানি আবশ্যক ক্লিয়ার জায়গা স্পিকার নি মো অ্যাকশন जों খুশিয়া সন্দেহান ইয়ার ডাউটফুল বিনবাগি চেনহাঙ্গা উইলা যাদব লাল নাথ নি ব্যাপারে जों কক সালাইনি সামা পড়েছে বাকি বিধানসভানি কাজকর্ম স্পিকার 5 মিনিট পাইবা হবো যাদব লাল নো 5 দিন নিবাগি 1 মাস নিবাগি সাসপেনশন ক্লাইমা গাবো কিন্তু উল্টা जों যারা যাদব লাল নাথ নো অ্যাকশন নাহার দি ত্রিপুরানি গরিমা নষ্ট খাইবান বাগি চিনি এমএলএ রংসে তিনি বড় সাসপেনশন ক্লাইম ওয়াকআউট ক্লাইকে এবং जों রম নাই তিনি সারা দিনও চিন্তাই শরম নাই বড় নাই যে যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন टाउन इसलिए बंदूक यहाँ पे आपको लाया था? हम लोग अभी इसको इंट्रोगेशन करेंगे, लेकिन हमें लगता है कि कोई इलीगल एक्टिविटीज जो भी है ड्रग डीलिंग में यूज करता होगा, या कोई भी जब भी सेल परचेज होगा या पुलिस के खिलाफ जो भी है इसका अभी इसको निकालना पड़ेगा हमें। पूछताछ के बाद ही पता चलेगा क्यों इसमें व्यापार करता है। थैंक यू। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা,
বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনের যে ওনার তাদের আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। ছাত্রীদের জন্য বরাদ্দ আমরা রেখেছি 3 কোটি টাকা। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তুলতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, যার বরাদ্দ রাখা হয়েছে 50 কোটি টাকা, এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, সেখানে বরাদ্দ রাখা হয়েছে 120 কোটি টাকা সহ মোট 13টির উপরে নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই বাজেটে ভবিষ্যতের জন্য রাজ্যকে যাতে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করার সংস্থান রাখা হয়েছে, যা রাজ্য সরকারকে জনপরিষেবা ও সুশাসন প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সহায়তা করে। তাছাড়া সরকারের যে কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করার লক্ষ্যে এই বাজেটে একটি নতুন ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্স তৈরি করার সংস্থান রাখা হয়েছে। এই বাজেট দাঁড়িয়ে আছে রাজ্য সরকার কর্তৃক বিগত 5 বছরে গৃহীত বিভিন্ন কল্যাণমূলক পরিকল্পনা ও কর্মকাণ্ডের উপরে বিভিন্ন যেসব ব্যবস্থা সেই বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোতে বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে এই বাজেট মূলধনী ব্যয় অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচারে জোর দেওয়া হয়েছে। এই বাজেট 5,350 কোটিরও বেশি টাকা মূলধনী ব্যয় হিসাবে বরাদ্দ করেছে রাস্তা, ভবন, হাসপাতাল, স্কুল, অফিস, বিদ্যুৎ ও সেচ খাতে। এই বাজেটে 1,436 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে, এবং 7,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক যে খাত আছে সেই সময়ে। তাছাড়া এই বাজেটে রাজ্যকে স্থায়ী বিকাশ ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে নিঃসন্দেহে এই বাজেট তার কারণে সেটা সুবিধা হবে, এবং আমি এর জন্য এই বাজেটের মেইন বিষয়গুলো আপনাদের সামনে আমি রাখলাম, এবং আমি নিশ্চিত যে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যে সবসময় বলি, সেই বাজেটে সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং সেটা হবে এই আশা আমি রাখছি। ধন্যবাদ। বিধানসভায় যে বাজেট পেশ হয়েছে, মাননীয় কৃষিমন্ত্রী শ্রী আমাদের অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন 2023 এবং 24-এ, এবং সেই বাজেট সত্যিকারের অর্থে একটা সর্বস্পর্শী এবং সর্ববিধ, এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সবসময় যেটা বলেন সবকা সাথ সবকা বিকাশ আর বিস্তার, আমার মনে হচ্ছে যে এই বাজেট তার মধ্যে কিন্তু তার রূপটা আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে আপনারা অলরেডি শুনেছেন আমাদের অর্থমন্ত্রীজি কিভাবে ওখানে বাজেট এবং কি বিষয়ে বাজেট উল্লেখযোগ্য বিষয়গুলো উনি রেখেছেন। আমি এখানে এই কথাটাই বলবো যে এডুকেশন সেক্টরে যে বরাদ্দ রাখা হয়েছে সেটা হচ্ছে 4,934, এবং আমাদের রোড সেক্টর 1,360 কোটি টাকা রাখা হয়েছে, এবং হেলথ সেক্টরে 1,725, এবং এগ্রিকালচারে এবং এগ্রি অ্যালাইডে 973 কোটি টাকা রাখা হয়েছে। তো 2023-24 অর্থ
বর্ষে সর্বমোট বাজেট 27,654.40 কোটি টাকা সে বরাদ্দ রাখা হয়েছে এবং মূলধনী ব্যয় যারা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা জানি সেখানে 5,358.70 কোটি টাকা রাখা হয়েছে। রাজ্যের অর্থনীতি বৃদ্ধির হার খুবই ভালো। এতে দেখা গেছে 2022-23 অর্থবর্ষে রাজ্যের জিএসডিপি অর্থাৎ গড় উৎপাদন বৃদ্ধির হার ছিল 8.80 অর্থাৎ 8.8%। ওই বছরে জাতীয় স্তরে প্রবৃদ্ধির হার ছিল 7.20%। কাজে এখানে সেন্ট্রালের যে আছে তার থেকেও আমাদের বৃদ্ধির হার ছিল অনেক বেশি। বর্তমান অর্থবর্ষ অর্থাৎ 2023-24 অর্থবর্ষে রাজ্যের অর্থনীতি প্রায় 8% হারে বৃদ্ধি পাবে বলে আশা করছে। একই সময়ে জাতীয় স্তরের যে প্রবৃদ্ধির হার যেটা অনুমান করা হচ্ছে 6 থেকে 6.5%। মাননীয় অর্থমন্ত্রী যে উপস্থাপন করেছেন বাজেটে তার মধ্যে যে বিষয়টা চলে এসছে তার মধ্যে দেখা গেছে যে ইট ইজ ইনক্লুসিভ এবং ভবিষ্যৎমুখী ও একই সাথে প্রবৃত্তিমুখী। এই বাজেটে সমাজের প্রতিটি অংশ যার মধ্যে আছে মহিলা, ছাত্রছাত্রী, যুব সমাজ এবং থার্ড জেন্ডার ব্যক্তির এর মধ্যে ইনক্লুডেড। তাছাড়া জনজাতি, তপশিল জাতি, অন্যান্য অনগ্রসর জাতি সমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার এবং সকল অংশের মানুষই এতে লাভবান হবে। বাজেটে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা তাতে বরাদ্দ হয়েছে 59 কোটি টাকা। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম বরাদ্দ রাখা হয়েছে 10 কোটি টাকা। মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প বরাদ্দ 8 কোটি টাকা। স্পোর্টসের বিষয়ে আপনারা জানেন অনেক সময় অনেকে আসেন যে আমাদের পয়সার জন্য খেলতে পারছি না, তো এই বিষয়টা মাথায় রেখে এই প্রকল্পটা আমরা রেখেছি। এবং মুখ্যমন্ত্রীর জনজাতি কল্যাণ তার বিষয়ে আমরা বরাদ্দ 30 কোটি টাকা রেখেছি। সিএম SATH প্রকল্প মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ আমরা রেখেছি 3 কোটি টাকা। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তুলতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প যার বরাদ্দ রাখা হয়েছে 50 কোটি টাকা এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প সেখানে বরাদ্দ রাখা হয়েছে 120 কোটি টাকা সহ মোট 13টির উপরে নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই বাজেটে ভবিষ্যতের জন্য রাজ্যকে যাতে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করার সংস্থান রাখা হয়েছে যা রাজ্য সরকারকে জন পরিষেবা ও সুশাসন প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সহায়তা করে। তাছাড়া সরকারের যে কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করেছে রাস্তা, ভবন, হাসপাতাল, স্কুল, অফিস, বিদ্যুৎ ও সেচ খাতে। এই বাজেটে 1,436 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে এবং 7,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক যে খাত আছে সেই সময়ে। তাছাড়া এই বাজেটে রাজ্যকে স্থায়ী বিকাশ ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে নিঃসন্দেহে এই বাজেট তার কারণে সেটা সুবিধা হবে এবং আমি এর জন্য এই বাজেটের মেইন বিষয়গুলো আপনাদের সামনে আমি রাখলাম এবং আমি নিশ্চিত যে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যে সবসময় বলি সেই বাজেটে সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং সেটা হবে এই আশা আমি রাখছি। ধন্যবাদ। 611 কোটি টাকা ঘাটতি দেখা দিচ্ছে, সেই ঘাটতিটা আমরা কিভাবে পূরণ করব সেটা নিয়ে আমরা বলেছি যে বিভিন্ন যেসব জায়গার মধ্যে আমাদের যেখানে বেশি খরচে হয় সেই খরচকে কিছুটা কমিয়ে আনতে পারি। আবার কিছু বিষয়ে আমরা এই বিষয়ে কথাবার্তা বলেছি, মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন যে আমাদের কিছু স্পেসিফিক এরিয়া আছে যেখানে যদি আমরা অ্যাড্রেস করি সেই অ্যাড্রেসের কারণে সেই ঘাটতির পরিমাণটা অনেকটা হ্রাস পাবে।
স্যার বাজেটের বাইরে আজকে বিধানসভায় যা হলো বিশেষ করে বিরোধী শিবিরে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে আপনার প্রতিক্রিয়া? না, এটা তো আপনারা দেখেছেন, আর কি বলবো আমি, এরকম তো হওয়াটা বাঞ্ছনীয় নয়। তো দেখছি এখন যাই কি করা যায়, কারণ গণতন্ত্র আমরা চাই সবাই ভাগিদারি থাকুক, কিন্তু সেটা যেভাবে এখানে ওরা প্রদর্শন করেছে সেটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। এবং টেবিলে উঠে যেভাবে ওরা অশোভন আচরণ করেছে সেটা বলার অপেক্ষা রাখে না, মানুষ এটাকে ভালো চোখে নেবে না, কারণ বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা। তো যাচ্ছি, এখন যাই, দেখি রুলস দেখে চিন্তা ভাবনা করবো কি করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আপনার রেভিনিউ অ্যাকাউন্ট যেটা আছে এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট, টোটাল রিসিপ্ট আমরা কত করেছি, প্রায় 27,043.1 কোটি টোটাল রিসিপ্ট আমরা আমাদের বাজেটে, আমরা আমাদের বিভিন্ন খাতে আমরা পেয়েছি। এবং টোটাল এক্সপেন্ডিচার এই বাজেটে সেখানে 27,654.4। সবাইকে ধন্যবাদ। লাস্ট স্যার, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের জন্য আলাদা কিছু বাজেট বলতে পারবেন? পুরো ডিটেলস তো বলা হয়েছে, বেল পড়ে গেছে, আরেকদিন দেখে যাবো। দেখেছেন, আর কি বলবো আমি, এরকম তো হওয়াটা বাঞ্ছনীয় নয়। তো দেখছি এখন যাই কি করা যায়, কারণ গণতন্ত্র আমরা চাই সবাই ভাগিদারি থাকুক, কিন্তু সেটা যেভাবে এখানে ওরা প্রদর্শন করেছে সেটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। এবং টেবিলে উঠে যেভাবে ওরা অশোভন আচরণ করেছে এটা বলার অপেক্ষা রাখে না, মানুষ এটাকে ভালো চোখে নেবে না, কারণ বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা। তো যাচ্ছি, এখন যাই, দেখি রুলস দেখে চিন্তা ভাবনা করবো কি করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আপনার রেভিনিউ অ্যাকাউন্ট যেটা আছে এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট, টোটাল রিসিপ্ট আমরা কত করেছি, প্রায় 27,043.1 কোটি টোটাল রিসিপ্ট আমরা আমাদের বাজেটে, আমরা আমাদের বিভিন্ন খাতে আমরা পেয়েছি। এবং টোটাল এক্সপেন্ডিচার এই বাজেটে সেখানে 27,654.4। সবাইকে ধন্যবাদ। লাস্ট টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে থেকে চিনি, তাদের আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের তো পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এখানে উপস্থিত সকল প্রিন্ট মিডিয়া এবং প্রেস মিডিয়া বন্ধুদের বিদ্যার্থী পরিষদ এবিএপি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই। আপনারা আমাদের ডাকে এখানে এসেছেন। মূলত আমরা জানি যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা চাই গুণগত মান শিক্ষা ব্যবস্থা রাজ্যের ছাত্রদের দরকার। তাই আমাদের কিছু পয়েন্টের উপর আমাদের
একাডেমিক ক্যালেন্ডার, আমরা জানি আমাদের যে কোভিডের পর থেকে আমাদের সঠিকভাবে আমাদের তাদেরকে পরীক্ষা ভর্তি সঠিক সময়ে হচ্ছে না। তাই আমরা চাই যেন সঠিক সময়ে তাদেরকে একাডেমিক ক্যালেন্ডার যে রয়েছে ইউনিভার্সিটির সেটা যেন ঠিক করা হয়। এবং আমরা চাই যে আমাদের যে ইউনিভার্সিটির ভর্তির ফিস এবং আমাদের মহাবিদ্যালয়ে যে ভর্তি ফিস রয়েছে সেটা যেন কম করানো হয়, কারণ এত বড় সংখ্যা, এত অ্যামাউন্টের সংখ্যা ছাত্রদের দেওয়া সেটা সম্ভব নয়। এই একটা পয়েন্ট আমরা রেখেছি। তারপর আমরা চাই, আমাদের জানি আমাদের ত্রিপুরা একটা সম্ভবত একটা এমন একটা রাজ্য যে রাজ্যে আমার ছাত্রছাত্রীরা অনেক বসবাস করে, অনেক গ্রাম অঞ্চল থেকে আসে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন আমাদের দাবি একটা আছে এর মধ্যে যে রাজ্যের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের গ্রাজুয়েশনের পর যেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সের মাধ্যমে যে সিটের সংখ্যা রয়েছে যেন রাজ্যের ছাত্রছাত্রীদের প্রায়োরিটি যেন বেশি দেওয়া হয় এবং তাদের জন্য সিট ক্যাপাসিটি বাড়ানো হয়। আরেকটা বিষয় আমরা জানি যে আমাদের দেখছি আমাদের ক্যাম্পাসগুলোর মধ্যে বহু ধরনের রেপ কেস এবং ফিজিক্যাল হ্যারাসমেন্টের কেস অনেক আসছে। তাই আমরা চাই রাজ্যের ছাত্রছাত্রীর হিতে আমরা চাই যে বন্ধের জন্য ক্যাম্পাসের মধ্যে সুরক্ষা ব্যবস্থা করা হয় এই রকম পয়েন্ট নিয়ে। এবং আমরা চাই যে আমাদের ইউনিভার্সিটির মধ্যে নতুন করে পুনরায় আমাদের যে ডিস্টেন্স এডুকেশন এই এডুকেশন চালু করার জন্য, কারণ ছাত্রছাত্রীরা যে পিজি কোর্স রয়েছে তাদের মাস্টার ডিগ্রি সেটা যেন সঠিক সময় করতে পারে। এরকম মূলত আমরা প্রায় 10টা দাবি নিয়ে আজকে আমরা রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা সকল স্থান থেকে আসা বিদ্যার্থীরা মিলে আজকে একত্রিত হয়েছি, যার নাম আমরা দিয়েছি বিশ্ববিদ্যালয় ঘেরাও। এই বিশ্ববিদ্যালয় ঘেরাওর মধ্যে এবিএপি ত্রিপুরা প্রদেশের সমস্ত কার্যকর্তারা আজকে এখানে পার্টিসিপেট নিয়েছি এবং আজকে আমরা এক মেমোরেন্ডাম সাবমিট করবো যেন অতি সত্বর এই সিদ্ধান্তগুলি যেন পরিবর্তন করা হয়। একটার সময় 12টা অবধি তো আমরা সজাগ হয়েছি না। একটা সময় তখন আমার স্ত্রী তখন হঠাৎ করে তখন ব্যাগকে দেখলো যে আলু লাগতেছে, চোখের মধ্যে আলু লাগতেছে। তখন দেখার পরে তখন হুঁশি শুরু করলো যে আরে আগুন লাগছে শুরু করছে। তখন আমি কোন দিকে যাবো কোন দিকে না, হ্যাঁ তখন আমি কোনো দিশা করতাম পারতেছি না কোন দিকে যাবো। তখন আমি পাকঘরে ঢুকছিলাম, পাকঘরে ঢুকিয়া ওই রেগুলার একটা খুলতাম পারতেছি না। হ্যাঁ তো যাক অনেকক্ষণ সময় লাগে এটা খুলছি। খোলার পরে দেখি যে ঘরের ভিতরে আমি বড় ঘরে আর যাইতে পারতাম না, আগুন এইভাবে প্রবেশ করে লেছে। তখন আমি ওই জানালা দিয়া জাম করছি আর কি, জাম করে অন্যখানে করছি বাইরে, তখন এইদিকে আইছি। এরপরে তো যা হইবার তো হয়ে গেল, এই ঘরটা থেকে লাগছে আগুন। কেউ কি তখন দেখতে পাইছেন যে আশেপাশে? না, তখন কারো দেখতে পাইছি না। আপনাদের কি কোনো ধরনের সন্দেহ কিছু বা সন্দেহমূলক এক্ষণে তো কোনো সন্দেহমূলক কইতে পারতেছি না, কিন্তু কে লাগাইছে কি করছে নিশ্চয়ই কেউ না কেউ লাগাইছে, কারণ আগুনটা দ্রুত গতিতে ছড়াই গেছে। আমি যখন উঠছি তখনও তো দেখছি যে এই ঘরটার থেকে আমার ঘরের মধ্যে ঢুকতেছে, কিন্তু এত দ্রুত ওই ঘরের মধ্যে কেউ পর্যন্ত পৌঁছে গেছে, 10 মিনিট গতিতে গেছে। ক্ষয়ক্ষতি কিরকম? ক্ষয়ক্ষতির 20-25 লাখ টাকা হয়েছে। আপনারা দুজন কি একই বাড়ি থাকেন? তিন ভাই। তিনজন এখন তিন ভাই আলাদা আলাদা রুমে। কতটা রুম হইব এটা বাজে? এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আপনার নাম? কি করেন আপনি? আমি তো 10,323 আছিলাম আর কি, টিচার ছিলাম। এখন টুকটাক বিজনেস করি আর কি, ফুটপাথ। প্রায় 1টা বাজে, 1টা আমরা তখন ঘুমন্ত অবস্থায় ফোন পেয়ে তাড়াতাড়ি করে আসলাম, ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, পুলিশকে ফোন করলাম, আমরাও আসলাম, এলাকার সবাই এসে তো নিজেরা যথাসাধ্য চেষ্টা করেছি আগুন নিবানোর জন্য। যাই হোক, ওদের তো প্রচণ্ড ক্ষতি হয়েছে, ঘরের কিছু বার করতে পারিনি। এর বেশি আর আমরা কী করবো, আমাদের তো যতটুকু সামর্থ্য আমরা করেছি, চেষ্টা করব সরকারের মাধ্যমে কিছু সাহায্য ওদের করার জন্য। অলরেডি আমাদের কথা হয়েছে এসডিএম এর সাথে, এমএলএর সাথেও কথা হয়েছে, এমএলএ সাহেব কথা বলেছে এসডিএম এর সাথে, মেয়রের সাথেও কথা হয়েছে আমার, বলছে যে ঠিক আছে কিছু একটা সরকারি সাহায্য যা আছে সেটা করবো আমরা। প্রাথমিকভাবে কিভাবে লেগেছে বা কি এটা কি কারণ তো আমরা বলতে পারছি না। রাত্রিবেলার ব্যাপার তো, তখন রাত্রি বাজে প্রায় 1টা-1.5টা, আমরা তো এসে দেখি আগুন চতুর্দিকে। তখন তো কোথা থেকে আগুন লাগলো কিনা সেটা তো বোঝার সময় নেই, আগুন কীভাবে আগুন নিভাতে লাগবে সেই চেষ্টা করছি আমরা।
ফায়ার ব্রিগেডও কালকে ফায়ার ব্রিগেড পুলিশ যথেষ্ট হেল্প করছে, আমাদের এলাকাবাসীও প্রচণ্ড হেল্প করেছে। ওরা অল্প বিস্তর আহত হয়েছে, ওদেরকে পুলিশ নিয়ে গেছে হাসপাতালে চিকিৎসার জন্য। আমরাও ব্যথা পেয়েছি, পাটা কেটে গেছে আমারও। অ্যাকচুয়ালি ঘিঞ্জি এলাকা তো, ওইদিকে পাশে আমাদের একটা মন্দিরের জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা থাকাতে ওইদিকে ফায়ার ব্রিগেডের নলটা ঢোকানো সুবিধা হয়েছে, না হয়তো আরও বড় ধরনের কিছু হতে পারত। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করা যায় খুব। এখানে আমি সবাই বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন খুব ভালো। আমি এখানে মনে করো কাজ করছি, যদি এটা শুরু হয়েছে বা এনার অনেক আগে গেছিনি, তাই আগে টাটা আসতো মানে ওখান থেকে তার পরিচয় তাদের কাছে সার্ভিস করে দিয়েছে। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকে কাজ এক হাতে কাজ করে দিয়েছে, ভালো মানে কাজ। আমি তো মানে 12 বছর কাজ করে দিয়েছি, গাড়ি কাজ একবার নিলে ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম জেলা। মোবাইল নাম্বার 7005720474 9612526874। সততাই আমাদের মূলধন। সেম 7 প্রকল্পের মধ্যে রাজ্য সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 100 জন মেধাবী ছাত্রছাত্রীকে মাসিক 5,000 টাকা করে বৃত্তি প্রদান করবে। এটার নতুন আমরা চিন্তিত অবস্থা করেছি এবং যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, এর মধ্যে আমরা 50 কোটি টাকা আমরা প্রবিধান রেখেছি, যেটা আগামী 5 বছরে ব্যয় হবে। এখন মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে এতেও আমরা বিভিন্নভাবে নগর উন্নয়ন যাতে আরও বেশি করে মানুষের কাছে সুবিধা নেওয়া যায়, তার জন্য আমরা 120 কোটি টাকা রেখেছি। এতে অন্যান্য সমস্ত আছে, এই প্রোগ্রাম এটা নয়, এটাই শুধুমাত্র একটা। আমরা আলাদা নর্মাল কোর্সে যে উন্নয়ন আছে তার সঙ্গে অ্যাডিশনাল নতুনভাবে আমরা যুক্ত করেছি। যেমন একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করা। আপনারা সকলেই জানেন আজকের এই উন্নত ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে যেখানে এই যে আর্টিফিশিয়াল এই ব্যবস্থাপনা অনেক লোক অনেক সহজ করে এবং খুব দ্রুত গতিতে আমাদের যে লক্ষ্য বা যেটা আমরা আত্মস্থ করতে চাই, জ্ঞান দিতে চাই, সেটা খুব সহজভাবে আমরা এই যে বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এর মাধ্যমে আমরা নিতে পারি। সমস্ত ম্যানুয়ালভাবে আমরা চিন্তা করি, পুরো একটা পরিকল্পনার মধ্যে আমরা নিজেরা গিয়ে সেটাকে নিই, কারোর থেকে সাজেশন নিতে হয়, কাউকে বুদ্ধি নিতে হয়, পড়াশোনা করতে হয়, সব কিছু করার পরে সেই উন্নত হবে। কিন্তু এই ব্যবস্থা থাকলে অটোমেটিক্যালি আমাদের ডাটা যা দেওয়া দিয়ে দিলে আমরা সেটা অটোমেটিক্যালি সেই সাজেশন, সে রাস্তা সেখানে পাওয়া যায় থাকে। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এই স্থাপনা আমাদের রাজ্যে আমরা করতে যাচ্ছি, যাতে আগামী দিনে রাজ্যের সমস্ত অংশে মানুষ শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন কৃষিক্ষেত্র থেকে শুরু করে শিল্প যে কোনো ক্ষেত্রে আমরা এর মাধ্যমে অনেক বেশি করে আমরা সুযোগ দিতে পারি।
আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। আপনারা সকলেই জানেন যে গত 5 মাসে নির্বাচন এবং সঙ্গে সঙ্গে মন্ত্রিসভা গঠন হয়েছিল 8 মার্চ। সেই কারণে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট আমরা করতে পারিনি। গোপন অ্যাকাউন্ট 4 মাসের জন্য আমরা করেছি এবং তার মেয়াদ 31শে জুলাই পর্যন্ত। এর মধ্যে আমরা রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট আজকে আমরা পবিত্র বিধানসভায় আমরা এটা পেশ করেছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন রাজ্যের বাজেট এইবার টোটাল 27,654.4 কোটি টাকা আমরা বাজেট রেখেছি এবং তার মধ্যে অবশ্যই বাজেট ডেফিসিট আমাদের 611.3 কোটি টাকা আছে এবং এবারে বাজেট অন্তর্ভুক্তিমূলক, ভবিষ্যৎমুখী এবং প্রবৃদ্ধি অভিমুখী বাজেট আমরা করেছি এবং রাজ্যের সকল অংশের জন্য। এতে মহিলা বলেন, ছাত্রছাত্রী, যুব সমাজ, তৃতীয় লিঙ্গের ব্যক্তিবর্গ, জনজাতি, তফসিলি জাতি, অন্যান্য সমস্ত অনগ্রসর জাতি সমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার থেকে শুরু করে সকল অংশের জনসাধারণের কথা আমরা এই বাজেটে আমরা প্রভিশন রেখেছি এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা বাজেটের এখানে 2022-23 আমাদের গ্রোথ অফ স্টেট জিএসডিপি কত ছিল? 8.80%। ন্যাশনাল লেভেলে 6 থেকে 6.5% এই প্রবৃদ্ধির হার থাকবে, যেখানে রাজ্যের প্রবৃদ্ধির হার আমরা 8% আমরা রাখতে পারছি। সুতরাং সব কিছু মাথায় রেখে আমরা এই বাজেট আমরা পেশ করেছি এবং আমার বিশ্বাস যে রাজ্যের যে কোনো বাজেটেই সাধারণ জনগণ, পিছিয়ে পড়া মানুষ, রাজ্যের বিভিন্ন গ্রোথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে সরকার সেখানে বাজেট করে থাকি যাতে সেই দিকে লক্ষ্য রাখে। কিন্তু পাশাপাশি এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা একটা রাজ্যের ফিউচারের জন্য খুব প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখেও আমরা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর আমরা খুবভাবে আমরা নজর রেখেছি এবং তাই বাজেট প্রভিশন করে রেখেছি যে 5,358.70 কোটি টাকা আমরা একটা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা করছি, যেগুলো বহু বছর ধরে রাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধ উন্নয়ন করবো। ভিতরে ব্যাখ্যাটা বলি, এই প্রকল্পটা আমাদের পুরো পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 1,500 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য মাথা হাতে হবে। এই প্রকল্পের সাথে বর্তমান চালু ওয়েব প্রকল্প এক বিশেষ এবং 23-24 অর্থ বছরে এই প্রকল্পের বরাদ্দ রয়েছে, যেটা রয়েছে 120 কোটি টাকা। তো এইভাবে ডিরেক্টর অফ গুড গভর্নেন্স, একটি ডিরেক্টর অফ গুড গভর্নেন্স নামক অধিদপ্তর স্থাপন করা হবে, যা সুশাসন বিভাগীয় কার্যকারিতা এবং জনগণের উপরে থাকা বিভিন্ন নিয়ম কানুনের বাধ্যবাধকতা লাগু করতে সহায়তা করবে, যার মাধ্যমে জীবনযাত্রা আরো সহজ শুরু হবে।
এই রাজ্য সরকারের তরফে এনপিএস এর সরকারি অবদান বৃদ্ধি কি করেছে। রাজ্য সরকার 2018 সালে 1 জুলাই থেকে ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে। রাজ্যের কর্মচারীদের সাথে ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের অবদান বর্তমানে বেসিকের 10% থেকে বাড়িয়ে 14% করা হবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্নভাবে যেখানে 2023 অর্থ বছরে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে, যাতে গ্রামীণ এলাকার মানুষ যাতে তাদের জায়গাতে তাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবা পেতে পারে, সরকার সেই উদ্দেশ্য নিয়ে এবং সেই ব্যবস্থা নিচ্ছে, যার জন্য 30 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এবং রাজ্যের মৌলিক স্বাস্থ্য পরীক্ষার শক্তিশালী করছে। সংক্রামক ব্যাধি নিরাময়ের জন্য একটি পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র করে তোলা হবে, যার জন্য 55 কোটি টাকা। মুখ্যমন্ত্রী যুব যোজনা বিগত অর্থবর্ষে আমাদের আগে স্কিম ছিল, এখানে 11,892 জনকে 5,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য দেওয়া হয়েছে। এই অর্থবর্ষে এই ভারত মুখ্যমন্ত্রী যোগাযোগ যোজনার মাধ্যমে 12,000 স্মার্টফোন রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়া হবে। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম বিশ্বমানের উন্নয়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম নামে এক নতুন প্রকল্পের সূচনা করেছে। এছাড়া এককালীন আর্থিক অনুদান বাবদ 5 লক্ষ টাকা নির্বাচিত মহিলা খেলোয়াড়দের দেওয়া হবে। আমরা মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নতুন প্রকল্প অন্যান্য অনগ্রসর জাতির ছাত্রছাত্রীদের কিন্তু ওবিসি সম্প্রদায় থেকে অন্য জাতিদের IAS, IPS এবং IFS ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নামে আবার নতুন প্রকল্পের সূচনা এবং আরো অনেক প্রকল্প বাজেট অধিবেশনে আপনারা হয়তো সবটা দিতে পারেননি, কারণ এটা বলার অপেক্ষা থাকে না। বাজেটে রাজ্যের আপামর মানুষের কল্যাণে করা হয়, এ রাজ্যের সব অংশের মানুষের জন্য বাজেট করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বাজেটটা আমরা বন্ধ করিনি পড়া, কিন্তু বাজেটটা যেখানে অসুবিধার সৃষ্টি করা হয়েছে এবং তার জন্য আমি জানি অনেকেই এটা ঠিক মতো পারেননি। বাজেটের কপি অলরেডি আমাদের যেটা বিশেষগুলো আমরা করেছি সেগুলো আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। কারণ এটা সবটা কিন্তু বলতে গেলে এই লম্বা বাজেটের দ্বিতীয় বাজেট অধিবেশন হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর মানুষের কাছে আমার এই মেসেজ দিতে চাই, ভারতীয় জনতা পার্টির সরকার, বিএনপি সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার নেতৃত্বের সরকার, ওনার সুযোগ্য নেতৃত্বে এরা যে আপামর মানুষের কল্যাণে আমরা আজকে বাজেট পেশ করেছি এবং এই বাজেটের প্রতি আলোচনা থাকবে সোমবার এবং বুধবার 10 এবং 12 তারিখে। এবং বিভিন্ন থাকে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যদি কারোর কিছু বলার থাকে সেটা অবশ্যই তার অধিকার আছে। আমরাও সেই বাজেট অধিবেশনে আমরা কথা বলবো, শুনবো এবং তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হয় 12 তারিখে আমরা সমস্ত শোনার পরে এই বাজেট অধিবেশনের পরিচালনার পক্ষ থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং শেষ দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব উনি ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন। তো তাই আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণকে আশ্বস্ত করতে চাইছি যে রাজ্যের মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টি সরকারকে তারা সমর্থন করেছেন, আবারও দ্বিতীয়বারের জন্য সরকারে বসিয়েছেন, তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে সরকার রাজ্যের মানুষের সঙ্গে আছে, রাজ্যের মানুষের কল্যাণে সরকার কাজ করবে। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা এখানে নর্থ ইস্টের সঙ্গে এ রাজ্যের বিভিন্ন কল্যাণমূলক কাজের সঙ্গে উনি আমাদের সহযোগিতা করছেন এবং তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি নির্দেশ এবং আমরা মেনে চলে আগামী দিনে রাজ্যের মানুষের কল্যাণে। ধন্যবাদ। উন্নয়ন প্রকল্প ভিতরে ব্যাখ্যাটা বলি, এই প্রকল্পটা আমাদের পুরো পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 1,500 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য মাথা হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের সাথে বর্তমান চালু ওয়েব প্রকল্প এক বিশেষ এবং 23-24 অর্থ বছরে এই প্রকল্পের বরাদ্দ ধরা হয়েছে, যেটা বলেছে আগে 120 কোটি টাকা। তো এইভাবে ডিরেক্টর অফ গুড গভর্নেন্স একটি ডিরেক্টর অফ গুড গভর্নেন্স নামক অধিদপ্তর স্থাপন করা হবে, যা সুশাসন বিভাগীয় কার্যকারিতা এবং জনগণের উপরে থাকা বিভিন্ন নিয়ম
কারণের বাধ্যবাধকতা লাগু করতে সহায়তা করবে, যার মাধ্যমে জীবনযাত্রা আরো সহজ শুরু হবে। এই রাজ্য সরকারের তরফে এনপিএস এর সরকারি অবদান বৃদ্ধি কি করে? রাজ্য সরকার 2018 সালে 1 জুলাই থেকে ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে। রাজ্যের কর্মচারীদের সাথে ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের অবদান বর্তমানে বেসিকে 10% থেকে বাড়িয়ে মহার্ঘভাতা 14% করা হবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্নভাবে, যেখানে 2023 অর্থ বছরে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে, যাতে গ্রামীণ এলাকার মানুষ যাতে তাদের জায়গাতে তাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবা পেতে পারে, সরকার সেই উদ্দেশ্য নিয়ে এবং সেই ব্যবস্থা নিচ্ছে, যার জন্য 30 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এবং রাজ্যে মৌলিক স্বাস্থ্য পরীক্ষার শক্তিশালী করতে সংক্রামক ব্যাধি নিরাময়ের জন্য একটি পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র গড়ে তোলা হবে, যার জন্য ব্যয় 55 কোটি টাকা। মুখ্যমন্ত্রী যুব যোজনা বিগত অর্থবর্ষে আমাদের আগের স্কিম ছিল, এখানে 11,892 জনকে 5,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য দেওয়া হয়েছে। এই অর্থবর্ষে এই ভারত মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে 12,000 স্মার্টফোন রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়া হয়। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম বিশ্বমানের উন্নয়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম নামে এক নতুন প্রকল্প ঘোষণা করেছে। এছাড়া এককালীন আর্থিক অনুদান বাবদ 5 লক্ষ টাকা নির্বাচিত মহিলা খেলোয়াড়দের দেওয়া হবে। আমরা মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প, নতুন প্রকল্প অন্যান্য অনগ্রসর জাতির ছাত্রছাত্রীদের কিন্তু ওবিসি সম্প্রদায় থেকে অন্য জাতিদের IAS, IPS এবং IFS ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নামে আরো নতুন পরীক্ষার সূচনা করেছে। এবং আরো অনেক প্রকল্প বাজেট অধিবেশনে আপনারা হয়তো সরকার দিতে পারেননি, কারণ এটা বলার অপেক্ষা থাকে না। বাজেটে রাজ্যের আপামর মানুষের কল্যাণে করা হয়, এই রাজ্যের সব অংশের মানুষের জন্য বাজেট করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বাজেটটা বন্ধ করে জানি, অনেকেই এটা ঠিক মতো পারেননি। বাজেটের কপি অলরেডি আমাদের যে বিশেষগুলো আমরা বলেছি সেগুলো আপনাদের কাছে দিতে হবে, কারণ এটা সবটা কিছু বলতে গেলে এই লম্বা বাজেটের দ্বিতীয় বাজেট অধিবেশন হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর মানুষের কাছে আমার এই মেসেজ দিতে চাই, ভারতীয় জনতা পার্টির সরকার, বিএনপি সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বের সরকার, ওনার সুযোগ্য নেতৃত্বে এরা যে আপামর মানুষের কল্যাণে আমরা আজকে বাজেট পেশ করেছি এবং এই বাজেটের প্রতি আলোচনা থাকবে সোমবার এবং বুধবার 10 এবং 12 তারিখে। এবং বিভিন্ন থাকে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যদি কারোর কিছু বলার থাকে সেটা অবশ্যই অধিকার আছে। আমরাও সেই বাজেট অধিবেশনে আমরা কথা বলবো, শুনবো এবং তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে পারি 12 তারিখে আমরা সমস্ত শোনার পরে এই বাজেট অধিবেশনের উপরে যারা তথ্য থাকবে তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং শেষ দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন। তো তাই আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণকে আশ্বস্ত করতে চাইছি যে রাজ্যের মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির সরকারকে তারা সমর্থন করেছেন, আবারও দ্বিতীয়বারের জন্য সরকারে বসিয়েছেন, তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে সরকার রাজ্যের মানুষের সঙ্গে আছে, রাজ্যের মানুষের কল্যাণে সরকার কাজ করবে। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা এখানে নর্থ ইস্টের সঙ্গে এই রাজ্যের বিভিন্ন কল্যাণমূলক কাজের জন্য উনি আমাদের সহযোগিতা করছেন এবং তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি নির্দেশ এবং আমরা মেনে চলে আগামী দিনে রাজ্যের মানুষের কল্যাণ। ধন্যবাদ। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ
যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই করেছে, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। Norok Jotorunukha, non median bising tino, Jadov Lal Nath, Tripura Vidhan Sabha Bisingwa Achuku, blue film na Norok. Abono যদি ব্লু ফিল্মিং থাকা অনেক বড় চার্জে জ্ঞান নাই, নীল ছবি বাংলা বাই একের পর এক স্ক্রল খাই নাই তো হয়েছে। এবং স্পিকার তিনি পর্যন্ত যাদব লাল নাথ বিরুদ্ধে কোনো অ্যাকশন না হালিয়ে, অথচ কর্ণাটক 2জন মন্ত্রী যখন এইভাবে নাই মানজাকা এবং বিরুদ্ধে অ্যাকশন খায়, গুজরাট 2জন বিজেপি নিয়ে এমএলএ যখন হাই খাই কাপড় অ্যাকশন খায়, উড়িষ্যা ও কংগ্রেস নিয়ে এমএলএ বিধানসভা বিসিংহ নাইগাসকে আনতে ফিল্ম নাইয়ে মানজাকি বনবা অ্যাকশন না হাত জাকায়। যাদব লাল নো অ্যাকশন না হার দিক আকগ্নুতি যেন অ্যাডজর্নমেন্ট মোশন তুলকা স্পিকার নো যেন সিংহা যেন অ্যাডজর্নমেন্ট মোশন সম্পর্কে তামনি বক্তব্য এলাও দেনকা বস আমি শুনবো। আর তিনি আমি শুনবো বাই তো উংলা খাইছে, কারণ গোবাং প্রশ্ন যিনি বাতিল থাকাইছে বিভিন্ন আইন কানুনগুলো যিনি গ্রেটার ত্রিপুরা লেননি কাইসা প্রাইভেট মেম্বার্স রেজলিউশন যেমানি তিনি বরংরাং এমএলএ চিত্তরঞ্জন দেববর্মা রিমানি বাতিল খাই ক্লিয়ারিং তাও ক্লিয়ার না তো এডিসি এবং যেখানে ত্রিপুরা সারক তঙ্গ হাই এলাকানো তুই আলাদা রাজ্য নি আলাদা রাজ্য গঠন খাই সিমানি আবশ্যক ক্লিয়ারিং জায়গা স্পিকার নি মো অ্যাকশন जों খুশিয়া সন্দেহান ইয়ার ডাউটফুল বিলবাগি চেনহাঙ্গা উইলা যাদব লাল নাথ নি ব্যাপারে जों কক সালাইনি সামা পড়েছে বাকি বিধানসভানি কাজকর্ম স্পিকার 5 মিনিট পাইনা নমু যাদব লাল নো 5 দিন নিবাগি 1 মাস নিবাগি সাসপেনশন ক্লাইমা কামু কিন্তু উল্টা जों যারা যাদব লাল নাথ নো অ্যাকশন না হাত দি ত্রিপুরানি গরিমা নষ্ট খাইবান বাগি চিনি এমএলএ রংসে তিনি বড় সাসপেনশন ক্লাইম ওয়াকআউট ক্লাইকে এবং जों রম নাই তিনি সারা দিনও চিন্তাই শরম নাই বড় নাই যে যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন গেছা লড়াই খাইতেন বাবা পার্টি এমএলএ রং সাসপেনশন থাকবে ত্রিপুরা মথা এবং কংগ্রেস নি খরচ সুদীপ রায় বর্মন নবকলাই আর সিপিএম নি নরেন সরকার বনবকলাই তাই মাইক বন্ধ খেয়ে মানে তুই তাম সানান কি মাইক বন্ধ তো আব খাই মাই আইতে মেম্বার নি কক সানান রাইটস তো জোরপূর্বক যদি হাইকে মাইক বন্ধ লাইকা আমার বিরুদ্ধে লড়াই নাই। আচ্ছা অম হাইকা যদি থামজাবে सीक्रेट इन्फॉर्मेशन मिला हमें कि एक आदमी के घर में कुछ वेपन भी है और कुछ ड्रग्स भी बहुत दिनों से सेल तो ऐसे हमने एक टीम बना दिया। तो
इसमें पूरा वुमेन भी था और सोफिस्टिकेटेड वेपन्स हमने भी लेके गए और इसका नाम है विवांता देवर्मा 37 ईयर ओल्ड। इसके घर में रेड किया, टाउन हॉल के सामने है इसका घर। जब हमने रेड किया तो इसके साथ और 3 लोग थे। जयंता देवनाथ 38 ईयर्स, राजू साहा 37 ईयर्स और रविंद्र देवर्मा 32 ईयर्स। तो इन सब अब घर सर्च करने के बाद हमें 8 सोप केस में जो हीरोइन बोलते हैं ये मिला है, 8 पैकेट्स। उसके अलावा इसके पास एक 9mm पिस्टल, 30 राउंड्स लाइव राउंड्स है। उसके बाद 13,000 कैश, एक कैश कार्ड स्वाइपिंग मशीन और 250 empty वायर्स और एक स्कॉर्पियो व्हीकल और 3 बाइक और 9 मोबाइल फ़ोन। कितना लोग? टोटल 4 लोग। सर ये जो 9mm पिस्तौल वो कहाँ से आया है, कुछ इन्फॉर्मेशन मिला? में लेके पूरा पता करेंगे ये कहाँ से ये लेके आया और कैसे ये प्रोक्योर किया, ये सब लाइव राउंड्स और गन इसको कैसे मिलते हैं। सर इसका मार्केट वैल्यू कितना है? इसका मार्केट वैल्यू अप्रॉक्सीमेटली सब मिला के स्कॉर्पियो व्हीकल भी है और 15 लाख। सर ये जो क्या टाइप का है? 20 लाख। ये ऑटोमेटिक 9mm पिस्टल। सर इस किसके घर से मिला है? ये मिला है विवांतो देवर्मा। घर कहाँ पर है? टाउन हॉल। टाउन हॉल। किसने बंदूक यहाँ पे आपको लाया था? हम लोग अभी इसको इंट्रोगेशन करेंगे, लेकिन हमें लगता है कि ये कोई इलीगल एक्टिविटीज़ जो भी है ड्रग डीलिंग में यूज़ करता होगा या कोई भी जब भी सेल परचेज होगा या पुलिस के खिलाफ जो भी है इसका अभी इसको निकालना पड़ेगा हमें। पूछताछ के बाद ही पता चलेगा क्यों इसमें व्यवहार करता है। थैंक यू। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে থেকে চিনি। তাদের আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। ছাত্রীদের জন্য বরাদ্দ আমরা রেখেছি 3 কোটি টাকা। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তুলতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, যার বরাদ্দ রাখা হয়েছে 50 কোটি টাকা, এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, সেখানে বরাদ্দ রাখা হয়েছে 120 কোটি টাকা সহ মোট 13টির উপরে নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই বাজেটে ভবিষ্যতের জন্য রাজ্যকে যাতে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করার সংস্থান রাখা হয়েছে, যা রাজ্য সরকারকে জনপরিষেবা ও সুশাসন প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সহায়তা করে। তাছাড়া সরকারের যে কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করার লক্ষ্যে এই বাজেটে একটি নতুন ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্স তৈরি করার সংস্থান রাখা হয়েছে। এই বাজেট দাঁড়িয়ে আছে
রাজ্য সরকার কর্তৃক বিগত 5 বছরে গৃহীত বিভিন্ন কল্যাণমূলক পরিকল্পনা ও কর্মকাণ্ডের উপরে বিভিন্ন যেসব ব্যবস্থা সেই বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোতে বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে এই বাজেট মূলধনী ব্যয় অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচারে জোর দেওয়া হয়েছে। এই বাজেট 5,350 কোটিরও বেশি টাকা মূলধনী ব্যয় হিসাবে বরাদ্দ করেছে রাস্তা, ভবন, হাসপাতাল, স্কুল, অফিস, বিদ্যুৎ ও সেচ খাতে। এই বাজেটে 1,436 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে এবং 7,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক যে খাত আছে সেই সময়ে। তাছাড়া এই বাজেটে রাজ্যকে স্থায়ী বিকাশ ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে নিঃসন্দেহে এই বাজেট তার কারণে সেটা সুবিধা হবে এবং আমি এর জন্য এই বাজেটের মেইন বিষয়গুলো আপনাদের সামনে আমি রাখলাম এবং আমি নিশ্চিত যে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যে সবসময় বলি সেই বাজেটে সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং সেটা হবে এই আশা আমি রাখছি। ধন্যবাদ। বিধানসভায় যে বাজেট পেশ হয়েছে মাননীয় কৃষিমন্ত্রী শ্রী আমাদের অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন 2023 এবং 24-এ এবং সেই বাজেট সত্যিকারের অর্থে একটা সর্বস্পর্শী এবং সর্ববিধ এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সবসময় যেটা বলেন সবকা সাথ সবকা বিকাশ আর বিস্তার, আমার মনে হচ্ছে যে এই বাজেট তার মধ্যে কিন্তু তার রূপটা আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে আপনারা অলরেডি শুনেছেন আমাদের অর্থমন্ত্রীজি কিভাবে ওখানে বাজেট এবং কি কি বিষয়ে বাজেট উল্লেখযোগ্য বিষয়গুলো উনি রেখেছেন। আমি এখানে এই কথাটাই বলবো যে এডুকেশন সেক্টরে যে বরাদ্দ রাখা হয়েছে সেটা হচ্ছে 4,934 এবং আমাদের রোড সেক্টর 1,360 কোটি টাকা রাখা হয়েছে এবং হেলথ সেক্টরে 1,725 এবং এগ্রিকালচারে এবং এগ্রি অ্যালাইডে 973 কোটি টাকা রাখা হয়েছে। তো 2023-24 অর্থবর্ষে সর্বমোট বাজেট 27,654.40 কোটি টাকা সে বরাদ্দ রাখা হয়েছে এবং মূলধনী ব্যয় যারা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা জানি সেখানে 5,358.70 কোটি টাকা রাখা হয়েছে। রাজ্যের অর্থনীতির বৃদ্ধির হার খুবই ভালো। এতে দেখা গেছে 2022-23 অর্থবর্ষে রাজ্যের জিএসডিপি অর্থাৎ গড় উৎপাদন বৃদ্ধির হার ছিল 8.80 অর্থাৎ 8.8%। ওই বছরে জাতীয় স্তরে প্রবৃদ্ধির হার ছিল 7.20%। কাজে এখানে সেন্ট্রালের যে আছে তার থেকেও আমাদের বৃদ্ধির হার ছিল অনেক বেশি। বর্তমান অর্থবর্ষ অর্থাৎ 2023-24 অর্থবর্ষে রাজ্যের অর্থনীতি প্রায় 8% হারে বৃদ্ধি পাবে বলে আশা করছে। একই সময়ে জাতীয় স্তরের যে প্রবৃদ্ধির হার যেটা অনুমান করা হচ্ছে 6 থেকে 6.5%। মাননীয় অর্থমন্ত্রী যে উপস্থাপন করেছেন বাজেটে তার মধ্যে যে বিষয়টা চলে এসছে তার মধ্যে দেখা গেছে যে ইট ইজ ইনক্লুসিভ এবং ভবিষ্যৎমুখী ও একই সাথে প্রবৃত্তিমুখী। এই বাজেটে সমাজের প্রতিটি অংশ যার মধ্যে আছে মহিলা, ছাত্রছাত্রী, যুব সমাজ এবং থার্ড জেন্ডার ব্যক্তির মধ্যে ইনক্লুডেড। তাছাড়া জনজাতি, তপশিল জাতি, অন্যান্য অনগ্রসর জাতি সমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার এবং সকল অংশের মানুষই এতে লাভবান হবে। বাজেটে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা তাতে বরাদ্দ হয়েছে 59 কোটি টাকা।
মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম বরাদ্দ রাখা হয়েছে 10 কোটি টাকা। মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প বরাদ্দ 8 কোটি টাকা। স্পোর্টসের বিষয়ে আপনারা জানেন, অনেক সময় অনেকে আসেন যে আমাদের পয়সার জন্য খেলতে পারছি না, ওই বিষয়টা মাথায় রেখে এই প্রকল্পটা আমরা রেখেছি। এবং মুখ্যমন্ত্রীর জনজাতি কল্যাণ, তার বিষয়ে আমরা বরাদ্দ 30 কোটি টাকা রেখেছি। সিএম SATH প্রকল্প মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ আমরা রেখেছি 3 কোটি টাকা। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তুলতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, যার বরাদ্দ রাখা হয়েছে 50 কোটি টাকা। সেটা নিয়ে আমরা বলেছি যে বিভিন্ন যেসব জায়গার মধ্যে আমাদের যেখানে বেশি খরচে হয় সেই খরচকে কিছুটা কমিয়ে আনতে পারি। আবার কিছু কিছু বিষয়ে আমরা এই বিষয়ে কথাবার্তা বলেছি, মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন যে আমাদের কিছু স্পেসিফিক এরিয়া আছে যেখানে যদি আমরা অ্যাড্রেস করি, সেই অ্যাড্রেসের কারণে সেই ঘাটতির পরিমাণটা অনেকটা হ্রাস পাবে। স্যার, বাজেটের বাইরে আজকে বিধানসভায় যা হলো, বিশেষ করে বিরোধী শিবিরে, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে আপনার না, এটা তো আপনারা দেখেছেন, আর কি বলবো আমি, এরকম তো হওয়াটা বাঞ্ছনীয় নয়। তো দেখছি এখন যাই কি করা যায়, কারণ গণতন্ত্র আমরা চাই সবাই ভাগিদারি থাকুক, কিন্তু সেটা যেভাবে এখানে ওরা প্রদর্শন করেছে সেটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। এবং টেবিলে উঠে যেভাবে ওরা অশুভ আচরণ করেছে, এটা বলার অপেক্ষা রাখে না। মানুষ এটাকে ভালো চোখে নেবে না, কারণ বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা। তো যাচ্ছি, এখন যাই, দেখি রুলস দেখে চিন্তা ভাবনা করবো কি করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আপনার রেভিনিউ অ্যাকাউন্ট যেটা আছে এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট, টোটাল রিসিপ্ট আমরা কত করেছি, প্রায় 27,043.1 কোটি টোটাল রিসিপ্ট আমরা আমাদের বাজেটে, আমাদের বিভিন্ন খাতে আমরা পেয়েছি। এবং টোটাল এক্সপেন্ডিচার এই বাজেটে সেখানে 27,654.4। সবাইকে ধন্যবাদ। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের জন্য আলাদা কিছু বাজেট বলতে পারবেন? পুরো ডিটেলস তো বলা হয়েছে, বেল পড়ে গেছে, আরেকদিন দেখে যাবো। দেখেছেন, আর কি বলবো আমি, এরকম তো হওয়াটা বাঞ্ছনীয় নয়। তো দেখছি এখন যাই কি করা যায়, কারণ গণতন্ত্র আমরা চাই সবাই ভাগিদারি থাকুক, কিন্তু সেটা যেভাবে এখানে ওরা প্রদর্শন করেছে সেটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। এবং টেবিলে উঠে যেভাবে ওরা অশুভ আচরণ করেছে, এটা বলার অপেক্ষা রাখে না। মানুষ এটাকে ভালো চোখে নেবে না, কারণ বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা। তো যাচ্ছি, এখন যাই, দেখি রুলস দেখে চিন্তা ভাবনা করবো কি করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আপনার রেভিনিউ অ্যাকাউন্ট যেটা আছে এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট, টোটাল রিসিপ্ট আমরা কত করেছি, প্রায় 27,043.1 কোটি টোটাল রিসিপ্ট আমরা আমাদের বাজেটে, আমাদের বিভিন্ন খাতে আমরা পেয়েছি। এবং টোটাল এক্সপেন্ডিচার এই বাজেটে সেখানে 27,654.4। সবাইকে ধন্যবাদ। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো,
ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনের যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন করেছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এখানে উপস্থিত সকল প্রিন্ট মিডিয়া এবং প্রেস মিডিয়া বন্ধুদের বিদ্যার্থী পরিষদ এবিএপি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই। আপনারা আমাদের ডাকে এখানে এসেছেন। মূলত আমরা জানি যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা চাই গুণগত মান শিক্ষা ব্যবস্থা রাজ্যের ছাত্রদের দরকার। তাই আমাদের কিছু পয়েন্টের উপর আমাদের একাডেমিক ক্যালেন্ডার, আমরা জানি আমাদের যে কোভিডের পর থেকে আমাদের সঠিকভাবে আমাদের তাদেরকে পরীক্ষা ভর্তি সঠিক সময়ে হচ্ছে না। তাই আমরা চাই যেন সঠিক সময়ে তাদেরকে একাডেমিক ক্যালেন্ডার যে রয়েছে ইউনিভার্সিটির সেটা যেন ঠিক করা হয়। এবং আমরা চাই যে আমাদের যে ইউনিভার্সিটির ভর্তির ফিস এবং আমাদের মহাবিদ্যালয়ে যে ভর্তির ফিস রয়েছে সেটা যেন কম করানো হয়, কারণ এত বড় সংখ্যা, এত অ্যামাউন্টের সংখ্যা ছাত্রদের দেওয়া সেটা সম্ভব নয়। এই একটা পয়েন্ট আমরা রেখেছি। তারপর আমরা চাই, আমাদের জানি আমাদের ত্রিপুরা একটা সম্ভবত একটা এমন একটা রাজ্য যে রাজ্যে আমাদের ছাত্রছাত্রীরা অনেক বসবাস করে, অনেক গ্রাম অঞ্চল থেকে আসে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন আমাদের দাবি একটা আছে যে আমাদের যে রাজ্যের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের গ্রাজুয়েশনের পর যেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সের মাধ্যমে যে সিটের সংখ্যা রয়েছে যেন রাজ্যের ছাত্রছাত্রীদের প্রায়োরিটি যেন বেশি দেওয়া হয় এবং তাদের জন্য সিট ক্যাপাসিটি বাড়ানো হয়। আরেকটা বিষয় আমরা জানি যে আমাদের দেখছি আমাদের ক্যাম্পাসগুলোর মধ্যে বহু ধরনের রেপ কেস এবং ফিজিক্যাল হ্যারাসমেন্টের কেস অনেক আসছে। তাই আমরা চাই রাজ্যের ছাত্রছাত্রীদের হিতে আমরা চাই যে বন্ধের যেন ক্যাম্পাসের মধ্যে সুরক্ষা ব্যবস্থা করা হয় এই রকম পয়েন্ট নিয়ে। এবং আমরা চাই যে আমাদের ইউনিভার্সিটির মধ্যে নতুন করে পুনরায় আমাদের যে ডিস্টেন্স এডুকেশন, এই এডুকেশন চালু করার জন্য, কারণ ছাত্রছাত্রীরা যে পিজি কোর্স রয়েছে তাদের মাস্টার ডিগ্রি সেটা যেন সঠিক সময় করতে পারে। এরকম মূলত আমরা প্রায় 10টা দাবি নিয়ে আজকে আমরা রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা সকল স্থান থেকে আসা বিদ্যার্থীরা মিলে আজকে একত্রিত হয়েছি, যার নাম আমরা দিয়েছি বিশ্ববিদ্যালয় ঘেরাও। এই বিশ্ববিদ্যালয় ঘেরাওর মধ্যে এবিএপি ত্রিপুরা প্রদেশের সমস্ত কার্যকর্তারা আজকে এখানে পার্টিসিপেট নিয়েছি এবং আজকে আমরা এক মেমোরেন্ডাম সাবমিট করবো যেটা অতি সত্বর এই সিদ্ধান্তগুলি যেন পরিবর্তন করা হয়। একটার সময় 12টা অবধি তো আমরা সজাগ হয়েছি না। একটা সময় তখন আমার স্ত্রী তখন হঠাৎ করে তখন জায়গা দেখলো যে আলু লাগতেছে, চোখের মধ্যে আলু লাগতেছে। তখন দেখার পরে তখন হুঁশি শুরু করলো যে আরে আগুন লাগছে শুরু করছে। তখন আমি কোন দিকে যাবো কোন দিকে না, হ্যাঁ, তখন আমি কোনো মানে দিশা করতাম পারতেছি না কোন দিকে যাবো। তখন আমি পাকঘরে ঢুকছিলাম, পাকঘরে ঢুকিয়া রেগুলার একটা সিলিন্ডার রেগুলার একটা খুলতাম পারতেছি না। হ্যাঁ, তো যাক অনেকক্ষণ সময় লাগে এটা খুলছি। খোলার পরে দেখি যে মানে ঘরের ভিতরে আমি বড় ঘরে আর যাইতে পারতাম না, আগুন এইভাবে প্রবেশ করে লেছে। তখন আমি ওই দিয়া জানালা দিয়া জাম করছি আর কি, জাম করে আপনাখানে করছি বাইরে, তখন এইদিকে আইছি। এরপরে তো যা হইবার তো হয়ে গেল। এই ঘরটা থেকে লাগছে আগুন। কেউ কি তখন দেখতে পাইছেন যে আশেপাশে? না, তখন কারো দেখতে পাইছি না। আপনাদের কি কোনো ধরনের সন্দেহ কিছু বা সন্দেহমূলক এক্ষণে তো মানে কোনো সন্দেহমূলক কইতে পারতেছি না, কিন্তু মানে কে লাগাইছে কি করছে নিশ্চয়ই কেউ না কেউ মানে লাগাইছে, কারণ আগুনটা দ্রুত গতিতে ছড়াই গেছে। আমি যখন উঠছি তখনও তো দেখছি যে এই ঘরটার থেকে আমার ঘরের মধ্যে ঢুকতেছে, কিন্তু এত দ্রুত ওই ঘরের মধ্যে গিয়ে পর্যন্ত পৌঁছে গেছে, 10 মিনিট গতিতে গেছে। ক্ষয়ক্ষতি কিরকম? ক্ষয়ক্ষতির 20-25 লাখ টাকা হয়েছে। আপনারা দুজন কি একই বাড়ি থাকেন? তিন ভাই। তিনজন এখন থাকে মানে 3 ভাই আলাদা আলাদা রুমে। কতটা রুম হইব এটা?
একটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, হ্যাঁ পাঁচটা। আপনার নাম? ইদ্রিস মিয়া। কি করেন আপনি? আমি তো মানে 10,323 আছিলাম আর কি, টিচার ছিলাম। তো এখন টুকটাক বিজনেস করি আর কি, ফুটপাথ। প্রায় 1টা বাজে, 1টার সময় একটা, আমরা তখন ঘুমন্ত অবস্থায় ফোন পেয়ে তাড়াতাড়ি করে আসলাম, ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, পুলিশকে ফোন করলাম, আমরাও আসলাম, এলাকার সবাই এসে তো নিজেরা যথাসাধ্য চেষ্টা করেছি আগুন নিবানোর জন্য। যাই হোক, ওদের তো প্রচণ্ড ক্ষতি হয়েছে, ঘরের কিছু বার করতে পারেনি। এর বেশি আর আমরা কী করবো, আমাদের তো যতটুকু সামর্থ্য আমরা করেছি, চেষ্টা করব সরকারের মাধ্যমে কিছু সাহায্য ওদের করার জন্য। অলরেডি আমাদের কথা হয়েছে এসডিএম এর সাথে, এমএলএর সাথেও কথা হয়েছে, এমএলএ সাহেব কথা বলেছে এসডিএম এর সাথে, মেয়রের সাথেও কথা হয়েছে আমার, বলছে যে ঠিক আছে কিছুটা করবো আমরা। মানে প্রাথমিকভাবে কিভাবে লেগেছে বা কি এটা কি কারণ তো আমরা বলতে পারছি না, রাত্রিবেলার ব্যাপার তো, তখন রাত্রি বাজে প্রায় 1টা 1:30। আমরা তো এসে দেখি আগুন চতুর্দিকে, তখন তো কোথা থেকে আগুন লাগলো কিনা সেটা তো বোঝার সময় নেই, আগুন কীভাবে আগুন নিভাতে লাগবে সেই চেষ্টা করছি আমরা। ফায়ার ব্রিগেডও কালকে, ফায়ার ব্রিগেড পুলিশ যথেষ্ট হেল্প করছে আমাদের, এলাকাবাসীও প্রচণ্ড হেল্প করেছে। ওরা অল্প বিস্তর আহত হয়েছে, ওদেরকে পুলিশ নিয়ে গেছে হাসপাতালে চিকিৎসার জন্য। আমরাও ব্যথা পেয়েছি, পাটা কেটে গেছে আমারও। অ্যাকচুয়ালি ঘিঞ্জি এলাকা তো, ওইদিকে পাশে আমাদের একটা মন্দিরের জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা থাকাতে ওইদিকে ফায়ার ব্রিগেডের নলটা ঢোকানো সুবিধা হয়েছে, না হয়তো আরও বড় ধরনের কিছু হতে পারত। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি, খুব ভালো ওরা। বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়, খুব ভালো এখানে। আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে থেকে চিনি, তাই আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি, আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট এন্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। সেম 7 প্রকল্পের মধ্যে রাজ্য সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 100 জন মেধাবী ছাত্রছাত্রীকে মাসিক 5,000 টাকা করে বৃত্তি প্রদান করবে। এটার উদাহরণ আমরা করেছি। এবং যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, এর মধ্যে আমরা 50 কোটি টাকা আমরা প্রবিধান রেখেছি, যেটা আগামী 5 বছরে ব্যয় হবে। এখন মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে এতেও আমরা বিভিন্নভাবে নগর উন্নয়ন যাতে আরও বেশি করে মানুষের কাছে সুবিধা নেওয়া যায়, তার জন্য আমরা 120 কোটি টাকা রেখেছি। এতে অন্যান্য সমস্যা আছে, এই প্রোগ্রাম এটা নয়, এটাই শুধুমাত্র একটা। আমরা আলাদা নর্মাল কোর্সে যে উন্নয়ন আছে তার সঙ্গে অ্যাডিশনাল নতুনভাবে আমরা একটু যুক্ত করেছি।
যেমন একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করা। আপনারা সকলেই জানেন যে আজকের এই উন্নত ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে যেখানে এই যে আর্টিফিশিয়াল এই ব্যবস্থাপনা অনেক রূপ অনেক সহজ করে এবং খুব দ্রুত গতিতে আমাদের যে লক্ষ্য বা যেটা আমরা আত্মস্থ করতে চাই, জ্ঞান দিতে চাই, সেটা খুব সহজভাবে আমরা এই যে বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এর মাধ্যমে আমরা নিতে পারি। সমস্ত ম্যানুয়ালভাবে আমরা চিন্তা করি, পুরো একটা পরিকল্পনার মধ্যে আমরা নিজেরা গিয়ে সেটাকে নিই, কারোর থেকে সাজেশন নিতে হয়, কারোর থেকে বুদ্ধি নিতে হয়, পড়াশোনা করতে হয়, সব কিছু করার পরে সেই উন্নত। কিন্তু এই ব্যবস্থা থাকলে অটোমেটিক্যালি আমাদের ডাটা যা দেওয়া দিয়ে দিলে আমরা সেটা অটোমেটিক্যালি সেই সাজেশন, সে রাস্তা সেখানে পাওয়া যায় থাকে। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এই স্থাপনা আমাদের রাজ্যে আমরা করতে যাচ্ছি, যাতে আগামী দিনে রাজ্যের সমস্ত অংশে পাবো, শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন কৃষিক্ষেত্র থেকে শুরু করে শিল্প, যে কোনো জায়গার ক্ষেত্রে আমরা এর মাধ্যমে অনেক বেশি করে আমরা সুযোগ দিতে পারি। রাজ্যের সমস্ত সাংবাদিক বন্ধুদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। আপনারা সকলেই জানেন যে গত 5 মাসে নির্বাচন এবং সঙ্গে সঙ্গে মন্ত্রিসভা গঠন হয়েছিল 8 মার্চ। সেই কারণে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট আমরা করতে পারিনি। ঐক্যগোপন অ্যাকাউন্ট 4 মাসের জন্য আমরা করেছি এবং তার মেয়াদ 31শে জুলাই পর্যন্ত। এর মধ্যে আমরা রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট আজকে আমরা পবিত্র বিধানসভায় আমরা এটা পেশ করেছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন রাজ্যের বাজেট এইবার টোটাল 27,654.4 কোটি টাকা আমরা বাজেট রেখেছি এবং তার মধ্যে অবশ্যই বাজেট ডেফিসিট আমাদের 611.3 কোটি টাকা আছে এবং এবারে বাজেট অন্তর্ভুক্তিমূলক, ভবিষ্যৎমুখী এবং প্রবৃদ্ধি অভিমুখী বাজেট আমরা করেছি এবং রাজ্যের সকল অংশের জন্য। এতে মহিলা বলেন, ছাত্রছাত্রী, যুব সমাজ, তৃতীয় লিঙ্গের ব্যক্তিবর্গ, জনজাতি, তফসিলি জাতি, অন্যান্য সমস্ত অনগ্রসর জাতি সমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার থেকে শুরু করে সকল অংশের জন্য সাধারণের কথা আমরা এই বাজেটে আমরা প্রভিশন রেখেছি এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা বাজেটের এখানে 2022-23 আমাদের গ্রোথ অফ স্টেট জিএসডিপি কত ছিল? 8.80%, 8.80% ছিল, যেখানে ন্যাশনাল লেভেলে জিএসডিপি ছিল 7.20% ছিল বৃদ্ধি এবং এতে অবশ্যই রাজ্যের অর্থনীতি অবস্থা সেটা আপনাদের এর মাধ্যমেই এটা প্রমাণ করে যে রাজ্যের অর্থনীতি আমরা এটা সুস্থ স্বাভাবিক অবস্থাতে আমরা এবং
এই যে বাজেট আমরা পেশ করেছি 2023-24 সালে, আগামী এই ফিনান্সিয়াল ইয়ারে যেখানে ন্যাশনাল লেভেলে 6 থেকে 6.5% যে প্রবৃদ্ধির হার থাকবে, যেখানে রাজ্যের প্রবৃদ্ধির হার আমরা 8% আমরা রাখতে পারছি। সুতরাং সবকিছু মাথায় রেখে আমরা এই বাজেট আমরা পেশ করেছি। এবং আমার বিশ্বাস যে রাজ্যের যে কোনো বাজেটেই সাধারণ জনগণ, পিছিয়ে পড়া মানুষ, রাজ্যের বিভিন্ন রোধকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে সরকার সেখানে বাজেট করে থাকি, যাতে সেদিকে লক্ষ্য রাখে। কিন্তু পাশাপাশি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা একটা রাজ্যের ফিউচারের জন্য খুব প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখে আমরা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর আমরা খুবভাবে আমরা নজর রেখেছি এবং তাই বাজেট প্রভিশন করে রেখেছি যে 5,358.70 কোটি টাকা আমরা একটা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা করছি, যেগুলো বহু বছর ধরে রাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধ করে। উন্নয়ন প্রকল্প আমি ভিতরে ব্যাখ্যাটা বলি। এই প্রকল্পটা আমাদের পুরো পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 1,500 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের সাথে বর্তমান চালু ওয়েব প্রকল্প মিশে যাবে এবং 23-24 অর্থ বছরে এই প্রকল্পের বরাদ্দ রয়েছে, যেটা হয়েছে আগে 20 কোটি টাকা। তো এইভাবে ডিরেক্টর অফ গুড গভর্নেন্স, একটি ডিরেক্টর অফ গুড গভর্নেন্স নামক অধিদপ্তর স্থাপন করা হবে, যা সুশাসন বিভাগীয় কার্যকারিতা এবং জনগণের উপরে থাকা বিভিন্ন নিয়ম কারণের বাধ্যবাধকতা লাগু করতে সহায়তা করবে, যার মাধ্যমে জীবনযাত্রা আরো সহজ শুরু হবে। এই রাজ্য সরকারের তরফে এনপিএস এর সরকারি অবদান বৃদ্ধি কি করে? রাজ্য সরকার 2018 সালে 1 জুলাই থেকে ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে। রাজ্যের কর্মচারীদের সাথে ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের অবদান বর্তমানে বেসিকের 10% থেকে বাড়িয়ে 14% করা হবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্নভাবে যেখানে 2023 অর্থ বছরে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে, যাতে গ্রামীণ এলাকার মানুষ যাতে তাদের জায়গাতে তাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবা পেতে পারে। সরকার সেই উদ্দেশ্য নিয়ে এবং সেই ব্যবস্থা নিচ্ছে, যার জন্য 30 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে এবং রাজ্যের মৌলিক স্বাস্থ্য পরীক্ষার শক্তিশালী করবে। সংক্রামক ব্যাধি নিরাময়ের জন্য একটি পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র করে তোলা হবে, যার জন্য ব্যয় 55 কোটি টাকা। মুখ্যমন্ত্রী যুব যোজনা বিগত অর্থবর্ষে আমাদের আগের স্কিম ছিল, এখানে 1192 জন 5,000 টাকা 8 রাজ্য হয়েছে। এই অর্থবর্ষে মুখ্যমন্ত্রী যুব যোজনার মাধ্যমে 12,000 স্মার্টফোন রাজ্যের ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম বিশ্বমানের ক্ষেত্রে স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম ঘোষণা করেছে। এছাড়া এখানে আর্থিক নির্বাচিত মহিলা খেলোয়াড়দের
যে রাজ্যের মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টি সরকারকে তারা সমর্থন করে আবার অধিক করার জন্য সরকার বসিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সরকার মানুষের সঙ্গে মানুষের কল্যাণে সরকার করবে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি তারা নর্থ ইস্টের সঙ্গে এদের বিভিন্ন পরিণতি কাজের জন্য আমাদের সহযোগিতা করছেন এবং প্রতিটি নির্দেশ এবং আমরা মেনে চলে আগামী রাজ্যের ভিতরে ব্যাখ্যাটা বলি। এই প্রকল্পটি আমাদের পুরো পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 1500 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের সাথে বর্তমান চালু ওয়েব প্রকল্প এক বিশেষ এবং 23-24 অর্থ বছরে এই প্রকল্প ব্যবহার রয়েছে, যেটা হয়েছে 120 কোটি টাকা। তো এইভাবে ডিরেক্টর অফ গুড গভর্নেন্স, একটি ডিরেক্টর অফ গুড গভর্নেন্স নামক অধিদপ্তর স্থাপন করা হবে, যা সুশাসন বিভাগীয় কার্যকারিতা এবং জনগণের উপরে থাকা বিভিন্ন নিয়ম কানুনের বাধ্যবাধকতা লাগু করতে সহায়তা করবে, যার মাধ্যমে জীবনযাত্রা আরো সহজ শুরু হবে। এই রাজ্য সরকারের তরফে এনপিএস এর সরকারি অবদান দিতে কি করেছে? রাজ্য সরকার 2018 সালে 1 জুলাই থেকে ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে। রাজ্যের কর্মচারীদের সাথে ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের অবদান বর্তমানে বেসিকে 10% থেকে বাড়িয়ে 14% করা হবে এবং স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্নভাবে, যেখানে 2023 অর্থ বছরে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে, যাতে গ্রামীণ এলাকার মানুষ যাতে তাদের জায়গাতে তাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবা পেতে পারে। সরকার সেই উদ্দেশ্য নিয়ে এবং সেই ব্যবস্থা নিচ্ছে, যার জন্য 30 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে এবং রাজ্যে মৌলিক স্বাস্থ্য পরীক্ষার শক্তিশালী করবে। সংক্রামক ব্যাধি নিরাময়ের জন্য একটি পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র গড়ে তোলা হবে, যার জন্য ব্যয় 55 কোটি টাকা। মুখ্যমন্ত্রী যুব যোজনা বিগত অর্থবর্ষে আমাদের আগের স্কিম ছিল, এখানে 11,892 জনকে 5,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য দেওয়া হয়েছে। এই অর্থবর্ষে এই ভারত মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে 12,000 স্মার্টফোন রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়া হয়। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম বিশ্বমানের উন্নয়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম নামে এক নতুন প্রকল্পের সূচনা করেছে। এছাড়া এককালীন আর্থিক অনুদান বাবদ 5 লক্ষ টাকা নির্বাচিত মহিলা খেলোয়াড়দের দেওয়া হবে। আমরা মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প, নতুন প্রকল্প অন্যান্য অনগ্রসর জাতির ছাত্রছাত্রীদের, কিন্তু ওবিসি সম্প্রদায় থেকে অন্য জাতিদের IAS, IPS এবং IFS ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি প্রশিক্ষণ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নামে আরো সূচনা এবং আরো অনেক প্রকল্প বাজেট অধিবেশনে আপনারা হয়তো সরকার দিতে পারেননি, কারণ এটা বলার অপেক্ষা থাকে না। বাজেটে রাজ্যের আপামর মানুষের কল্যাণে করা হয়, এই রাজ্যের সর্বশের মানুষের জন্য বাজেট করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত বাজেটটা আমরা বন্ধ করিনি পড়া, কিন্তু বাজেটটা যেখানে অসুবিধার সৃষ্টি করা হয়েছে এবং তার জন্য আমি জানি অনেকেই এটা ঠিক মতো পারেননি। বাজেটের কপি অলরেডি আমাদের যে বিশেষগুলো আমরা বলেছি সেগুলো আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে, কারণ এটা সবটা কিন্তু বলতে গেলে এই লম্বা বাজেটের দ্বিতীয় বাজেট অধিবেশন হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর মানুষের কাছে আমার এই মেসেজ দিতে চাই, ভারতীয় জনতা পার্টির সরকার, বিএনপি সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বের সরকার, ওনার সুযোগ্য নেতৃত্বে এরা যে আপামর মানুষের কল্যাণে আমরা আজকে বাজেট পেশ করেছি এবং এই বাজেটের প্রতি আলোচনা থাকবে সোমবার এবং বুধবার 10 এবং 12 তারিখে, এবং বিভিন্ন থাকে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যদি কারোর কিছু বলা থাকে সেটা অবশ্যই অধিকার আছে। আমরাও সেই বাজেট অধিবেশনে আমরা কথা বলবো, শুনবো এবং তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হয় 12 তারিখে আমরা সমস্ত শোনার পরে এই বাজেট অধিবেশনের উপরে যারা তথ্য থাকবে তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং শেষ দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী
প্রফেসর ডক্টর মানিক শাহ উনি ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন। তো তাই আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণকে আশ্বস্ত করতে চাইছি যে রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টি সরকারকে যারা সমর্থন করেছেন, আবারও দ্বিতীয়বারের জন্য সরকারে বসিয়েছেন, তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে সরকার রাজ্যের মানুষের সঙ্গে আছে, রাজ্যের মানুষের কল্যাণে সরকার কাজ করবে। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা এখানে নর্থ ইস্টের সঙ্গে এ রাজ্যের বিভিন্ন কল্যাণমূলী কাজের জন্য উনি আমাদের সহযোগিতা করছেন এবং তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি নির্দেশ এবং আমরা মেনে চলে আগামী দিনে রাজ্যের মানুষের কল্যাণে। ধন্যবাদ। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে গেছিনি, তাই আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। Norok Jotorun Mukha, non-median Bising Tino, Jadov Lal Nath, Tripura Vidhan Sabha Bisingo Achukuri, Blue Film Nai Norok Mukha. Abono Jodi Blue Film means Akaonek Borok Saza Gan Nai, Nil Chobi, no Bangla Bay, Eker Porek, Scroll Kai Night on White, Abong Speaker, Tini Porjonto, যাদব লালনাথ বিরুদ্ধে কোনো অ্যাকশন না হলে অথচ কর্ণাটক 2জন মন্ত্রী যখন এইভাবে নাই মানজাকা এবং বিরুদ্ধে অ্যাকশন গুজরাট 2জন বিজেপি নিয়ে এমএলএ যখন হাই খাইকে আপনি অ্যাকশন উড়িষ্যা ও কংগ্রেস নিয়ে এমএলএ বিধানসভা বিসিংহ নাইয়া সঙ্গে আনতে ফিল্ম নাইয়ে মানজাকি বনবা অ্যাকশন না হাত জাকা যাদব লালনো অ্যাকশন না হার দিক adjournment motion তুমকা স্পিকার নো সংখ্যা যেন adjournment motion সম্পর্কে তামনি বক্তব্য এলাও দেন বস আমি শুনবো আর তিনি আমি শুনবো পাই তো উংলা খাইছে কারণ গোবাং প্রশ্ন যিনি বাতিল থাকাইছে বিভিন্ন আইন কানুন যিনি গ্রেটার ত্রিপুরাল্যান্ড নি কাইসা প্রাইভেট মেম্বার্স রেজলিউশন যেমানি তিনি বরংরাং এমএলএ চিত্তরঞ্জন দেববর্মা রিমান বাতিল খাই ক্লিয়ারিং তাম ক্লিয়ার না তো এডিসি এবং যেখানে ত্রিপ্রাসারক দङ আয় এলাকানো তুই আলাদা রাজ্য নি আলাদা রাজ্য গঠন খাই সিমানি অবশ্য ক্লিয়ার জায়গা স্পিকার নি মো অ্যাকশন जों খুশিয়া সন্দেহান ইয়ার ডাউটফুল বিনবাগি जोंहांगा উইলা যাদবলাল নাথনি ব্যাপারও जों কক সালাইনি সামা পড়েছে বাকি বিধানসভানি কাজকর্ম স্পিকার 5 মিনিট পাইনা নমু
যাদবলাল 5 দিন নিবাগি 1 মাস নিবাগি সাসপেনশন ক্লাইমার কাবু কিন্তু উল্টা जों যারা যাদবলাল নাথনো অ্যাকশন নাহার দি ত্রিপুরানি গরিমা নষ্ট খাইবান বাগি চিনি এমএলএ রংসে তিনি বরং সাসপেনশন ক্লেম ওয়াকআউট ক্লাইকে এবং जों রম নাই তিনি সারা দিনও চিন্তাই সরম নাই বরং নাই যে যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন গেছাক जों লড়াই খাইতেন বাবা পার্টিনি এমএলএ রং সাসপেনশন খাইতেন ইব্রামথা এবং কংগ্রেসনি খরচ সুদীপ রায় বর্মন নবক লাগে আর সিপিএম নি নয়ন সরকার বনবক লাগে তাই মাইক বন্ধ খেয়ে মানে তুই তাম সানান কি মাইক বন্ধ তো আব ক্লাই মাই আইতে মেম্বার নি কক সানান রাইটস তো জোরপূর্বক যদি আইকে মাইক বন্ধ লাগে আমার বিরুদ্ধে লড়াই নাই আচ্ছা অমাহিকা যদি থংজাগে एक सीक्रेट इन्फॉर्मेशन मिला हमें कि एक आदमी के घर में कुछ वेपन भी है और कुछ ड्रग्स भी ये बहुत दिनों से सेल कर रहा है। तो ऐसे हमने एक टीम बना दिया। तो इसमें पूरा वुमेन भी था और सोफिस्टिकेटेड वेपन्स हमने भी लेके गया। और इसका नाम है विवांता देवर्मा, 37 ईयर ओल्ड। इसके घर में रेड किया, टाउन हॉल के सामने है इसका घर। जब हमने रेड किया तो इसके साथ और 3 लोग थे। जयंता देवनाथ 38 ईयर्स, राजू साहा 37 ईयर्स और रविंद्र देवर्मा 32 ईयर्स। तो इन सब अब घर सर्च करने के बाद हमें 8 सोप केस में जो हीरोइन बोलते हैं ये मिला है, 8 पैकेट्स। उसके अलावा इसके पास एक 9mm पिस्टल, 30 राउंड्स लाइव राउंड्स है। उसके बाद 13,000 कैश, एक कैश कार्ड स्वाइपिंग मशीन और 250 empty वायर्स और एक स्कॉर्पियो व्हीकल और 3 बाइक सीज किया और 9 मोबाइल फोन। टोटल 4 लोग। सर ये जो 9mm पिस्तौल वो कहाँ से आया है, कुछ इन्फॉर्मेशन मिला? अभी हम लोग इंट्रोगेशन करेंगे, अभी जस्ट उसको पकड़ के आए हैं। अभी हम लोग पूरा इसको इंट्रोगेशन करके रिमांड में लेके पूरा पता करेंगे ये कहाँ से ये लेके आया और कैसे ये प्रोक्योर किया, ये सब लाइव राउंड्स और गन इसको कैसे मिले। सर इसका मार्केट वैल्यू कितना है? इसका मार्केट वैल्यू अप्रॉक्सीमेटली सब मिला के स्कॉर्पियो व्हीकल भी है और 15 लाख सर ये जो क्या टाइप का है? 20 लाख ये ऑटोमेटिक 9mm पिस्टल। सर इस किसके घर से मिला है? ये मिला है विवांतो देवर। घर कहाँ पर है? टाउन हॉल अंडर ईस्ट पीस। इसलिए बंदूक यहाँ पे आपको लाया था? हम लोग अभी इसको इंट्रोगेशन करेंगे, लेकिन हमें लगता है कि ये कोई इलीगल एक्टिविटीज जो भी है ड्रग डीलिंग में यूज करता होगा या कोई भी जब भी सेल परचेज होगा या पुलिस के खिलाफ जो भी है इसका अभी इसको निकालना पड़ेगा हमें। पूछताछ के बाद ही पता चलेगा क्यों इसने व्यापार रखा है। थैंक यू। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়।
আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিন, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474 96125262। ঘোষণা করা হয়েছে। এই বাজেটে ভবিষ্যতের জন্য রাজ্যকে যাতে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করার সংস্থান রাখা হয়েছে, যা রাজ্য সরকারকে জনপরিষেবা ও সুশাসন প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সহায়তা করে। তাছাড়া সরকারের যে কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করার লক্ষ্যে এই বাজেটে একটি নতুন ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্স তৈরি করার সংস্থান রাখা হয়েছে। এই বাজেট দাঁড়িয়ে আছে রাজ্য সরকার কর্তৃক বিগত 5 বছরে গৃহীত বিভিন্ন কল্যাণমূলক পরিকল্পনা ও কর্মকাণ্ডের উপরে বিভিন্ন যেসব ব্যবস্থা সেই বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোতে বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে এই বাজেট মূলধনী ব্যয় অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচারে জোর দেওয়া হয়েছে। এই বাজেট 5,350 কোটিরও বেশি টাকা মূলধনী ব্যয় হিসাবে বরাদ্দ করেছে রাস্তা, ভবন, হাসপাতাল, স্কুল, অফিস, বিদ্যুৎ ও সেচ খাতে। এই বাজেটে 1,436 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে এবং 7,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক যে খাত আছে সেই সময়ে। তাছাড়া এই বাজেটে রাজ্যকে স্থায়ী বিকাশ ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে নিঃসন্দেহে এই বাজেট তার কারণে সেটা সুবিধা হবে এবং আমি এর জন্য এই বাজেটের মেইন বিষয়গুলো আপনাদের সামনে আমি রাখলাম এবং আমি নিশ্চিত যে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যে সবসময় বলি সেই বাজেটে সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং সেটা হবে এই আশা আমি রাখছি। ধন্যবাদ। বিধানসভায় যে বাজেট পেশ হয়েছে, মাননীয় কৃষিমন্ত্রী শ্রী আমাদের অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন 2023 এবং 24-এ, এবং সেই বাজেট সত্যিকারের অর্থে একটা সর্বস্পর্শী এবং সর্ববিধ এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সবসময় যেটা বলেন সবকা সাথ সবকা বিকাশ আর বিস্তার, আমার মনে হচ্ছে যে এই বাজেট তার মধ্যে কিন্তু তার রূপটা আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে আপনারা অলরেডি শুনেছেন আমাদের অর্থমন্ত্রীজি কিভাবে ওখানে বাজেট এবং কি বিষয়ে বাজেট উল্লেখযোগ্য বিষয়গুলো উনি রেখেছেন। আমি এখানে এই কথাটাই বলবো যে এডুকেশন সেক্টরে যে বরাদ্দ রাখা হয়েছে সেটা হচ্ছে 4,934 এবং আমাদের রোড সেক্টর 1,360 কোটি টাকা রাখা হয়েছে এবং হেলথ সেক্টরে 1,725 এবং এগ্রিকালচারে এবং এগ্রি অ্যালাইডে 973 কোটি টাকা রাখা হয়েছে। তো 2023-24 অর্থবর্ষে সর্বমোট বাজেট 27,654.40 কোটি টাকা সে বরাদ্দ রাখা হয়েছে এবং মূলধনী ব্যয় যারা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা জানি সেখানে 5,358.70 কোটি টাকা রাখা হয়েছে। রাজ্যের অর্থনীতির বৃদ্ধির হার খুবই ভালো। এতে দেখা গেছে 2022-23 অর্থবর্ষে রাজ্যের জিএসডিপি অর্থাৎ গড় উৎপাদন বৃদ্ধির হার ছিল 8.80 অর্থাৎ 8.8%। ওই বছরে জাতীয় স্তরে প্রবৃদ্ধির হার ছিল 7.20%। কাজে এখানে সেন্ট্রালের যে আছে তার থেকেও আমাদের বৃদ্ধির হার ছিল অনেক বেশি। বর্তমান অর্থবর্ষ অর্থাৎ 2023-24 অর্থবর্ষে রাজ্যের অর্থনীতি প্রায় 8% হারে বৃদ্ধি পাবে বলে আশা করছে। একই সময়ে জাতীয় স্তরের যে প্রবৃদ্ধির হার যেটা অনুমান করা হচ্ছে 6 থেকে
6.5%। মাননীয় অর্থমন্ত্রী যে উপস্থাপন করেছেন বাজেটে, তার মধ্যে যে বিষয়টা চলে এসছে তার মধ্যে দেখা গেছে যে ইট ইজ ইনক্লুসিভ এবং ভবিষ্যৎমুখী ও একই সাথে প্রবৃত্তিমুখী। এই বাজেটে সমাজের প্রতিটি অংশ, যার মধ্যে আছে মহিলা, ছাত্রছাত্রী, যুব সমাজ এবং থার্ড জেন্ডার ব্যক্তিরা এর মধ্যে ইনক্লুডেড। তাছাড়া জনজাতি, তপশিল জাতি, অন্যান্য অনগ্রসর জাতি সমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার এবং সকল অংশের মানুষই এতে লাভবান হবে। বাজেটে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, তাতে বরাদ্দ হয়েছে 59 কোটি টাকা। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম বরাদ্দ রাখা হয়েছে 10 কোটি টাকা। মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প বরাদ্দ 8 কোটি টাকা। স্পোর্টসের বিষয়ে আপনারা জানেন, অনেক সময় অনেকে আসেন যে আমাদের পয়সার জন্য খেলতে পারছি না, ওই বিষয়টা মাথায় রেখে এই প্রকল্পটা আমরা রেখেছি। এবং মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ, তার বিষয়ে আমরা বরাদ্দ 30 কোটি টাকা রেখেছি। সিএম SATH প্রকল্প, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ আমরা রেখেছি 3 কোটি টাকা। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তুলতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, যার বরাদ্দ রাখা হয়েছে 50 কোটি টাকা। এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, সেখানে বরাদ্দ রাখা হয়েছে 120 কোটি টাকা সহ মোট 13টির উপরে নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই বাজেটে ভবিষ্যতের জন্য রাজ্যকে যাতে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করার সংস্থান রাখা হয়েছে, যা রাজ্য সরকারকে জনপরিষেবা ও সুশাসন প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সহায়তা করে। তাছাড়া সরকারের যে কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করার লক্ষ্যে এই বাজেটে একটি নতুন ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্স তৈরি করার সংস্থান রাখা হয়েছে। এই বাজেট দাঁড়িয়ে আছে রাজ্য সরকার কর্তৃক বিগত 5 বছরে গৃহীত বিভিন্ন কল্যাণমূলক পরিকল্পনা ও কর্মকাণ্ডের উপরে বিভিন্ন যেসব ব্যবস্থা, সেই বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোতে বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে এই বাজেট মূলধনী ব্যয় অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচারে জোর দেওয়া হয়েছে। এই বাজেট 5,350 কোটিরও বেশি টাকা মূলধনী ব্যয় হিসাবে বরাদ্দ করেছে রাস্তা, ভবন, হাসপাতাল, স্কুল, অফিস, বিদ্যুৎ ও সেচ খাতে। এই বাজেটে 1,436 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে এবং 7,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক যে খাত আছে সেই সময়ে। তাছাড়া এই বাজেটে রাজ্যকে স্থায়ী বিকাশ ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে নিঃসন্দেহে এই বাজেট তার কারণে সেটা সুবিধা হবে। এবং আমি এর জন্য এই বাজেটের মেইন বিষয়গুলো আপনাদের সামনে আমি রাখলাম এবং আমি নিশ্চিত যে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যে সবসময় বলি, সেই বাজেটে সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং সেটা হবে, এই আশা আমি রাখছি। ধন্যবাদ। 611 কোটি টাকা ঘাটতি দেখা যাচ্ছে, সেই ঘাটতিটা আমরা কিভাবে পূরণ করব সেটা নিয়ে আমরা বলেছি যে বিভিন্ন যেসব জায়গার মধ্যে আমাদের যেখানে বেশি খরচে হয় সেই খরচকে কিছুটা কমিয়ে আনতে পারি। আবার কিছু বিষয়ে আমরা এই বিষয়ে কথাবার্তা বলেছি, মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন যে আমাদের কিছু স্পেসিফিক এরিয়া আছে যেখানে যদি আমরা অ্যাড্রেস করি, সেই অ্যাড্রেসের কারণে সেই ঘাটতির পরিমাণটা অনেকটা হ্রাস পাবে। স্যার, বাজেটের বাইরে আজকে বিধানসভায় যা হলো, বিশেষ করে বিরোধী শিবিরে, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে আপনার না, এটা তো আপনারা দেখেছেন, আর কি বলবো আমি, এরকম তো হওয়াটা বাঞ্ছনীয় নয়। তো দেখছি এখন যাই কি করা যায়, কারণ গণতন্ত্র আমরা চাই সবাই ভাগিদারি থাকুক, কিন্তু সেটা যেভাবে এখানে ওরা প্রদর্শন করেছে সেটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। শোভন আচরণ করেছে, এটা বলার অপেক্ষা রাখে না, মানুষ এটাকে ভালো চোখে নেবে না, কারণ বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা। তো যাচ্ছি, এখন যাই, দেখি রুলস দেখে চিন্তা ভাবনা করবো।
কি করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আপনার রেভিনিউ অ্যাকাউন্ট যেটা আছে এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট টোটাল রিসিপ্ট আমরা কত করেছি, প্রায় 27,043.1 কোটি টোটাল রিসিপ্ট আমরা আমাদের বাজেটে আমরা আমাদের বিভিন্ন খাতে আমরা পেয়েছি এবং টোটাল এক্সপেন্ডিচার এই বাজেটে সেখানে 27,654.4। সবাইকে ধন্যবাদ। লাস্ট স্যার, ট্রাভেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের জন্য আলাদা কিছু বাজেট করতে পারবেন? পুরো ডিটেলস তো বলা হয়েছে, বেল পড়ে গেছে, আরেকদিন দেখে যাবো। দেখেছেন আর কি বলবো, আমরা এরকম তো হওয়াটা বাঞ্ছনীয় নয়। তো দেখছি এখন যাই কি করা যায়, কারণ গণতন্ত্র আমরা চাই সবাই ভাগিদারি থাকুক, কিন্তু সেটা যেভাবে এখানে ওরা প্রদর্শন করেছে সেটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। এবং টেবিলে উঠে যেভাবে ওরা অশোভন আচরণ করেছে বলার অপেক্ষা রাখে না, মানুষ এটাকে ভালো চোখে নেবে না, কারণ বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা। তো যাচ্ছি এখন, যাই দেখি রুলস দেখে চিন্তা ভাবনা করবো কি করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আপনার রেভিনিউ অ্যাকাউন্ট যেটা আছে এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট টোটাল রিসিপ্ট আমরা কত করেছি, প্রায় 27,043.1 কোটি টোটাল রিসিপ্ট আমরা আমাদের বাজেটে আমরা আমাদের বিভিন্ন খাতে আমরা পেয়েছি এবং টোটাল এক্সপেন্ডিচার এই বাজেটে সেখানে 27,654.4। সবাইকে ধন্যবাদ। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিলি, তাইনে আগে টাটা শোরুমে আসতো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন করেছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এখানে উপস্থিত সকল প্রিন্ট মিডিয়া এবং প্রেস মিডিয়া বন্ধুদের বিদ্যার্থী পরিষদ এবিএপি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই। আপনারা আমাদের ডাকে এখানে এসেছেন। মূলত আমরা জানি যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা চাই গুণগত মান শিক্ষা ব্যবস্থা রাজ্যের ছাত্রদের দরকার। তাই আমাদের কিছু পয়েন্টের উপর আমাদের একাডেমিক ক্যালেন্ডার, আমরা জানি আমাদের যে কোভিডের পর থেকে আমাদের সঠিকভাবে আমাদের তাদেরকে পরীক্ষা ভর্তি সঠিক সময়ে হচ্ছে না। তাই আমরা চাই যেন সঠিক সময়ে তাদেরকে একাডেমিক ক্যালেন্ডার যে রয়েছে ইউনিভার্সিটির সেটা যেন ঠিক করা হয়। এবং আমরা চাই যে আমাদের যে ইউনিভার্সিটির ভর্তির ফিস এবং আমাদের মহাবিদ্যালয়ে যে ভর্তির ফিস রয়েছে সেটা যেন কম করানো হয়, কারণ এত বড় সংখ্যা, এত অ্যামাউন্টের সংখ্যা ছাত্রদের দেওয়া সেটা সম্ভব নয়। এই একটা পয়েন্ট আমরা রেখেছি। তারপর আমরা চাই, আমাদের জানি আমাদের ত্রিপুরা একটা সম্ভবত একটা এমন একটা রাজ্য যে রাজ্যে আমার ছাত্রছাত্রীরা অনেক বসবাস করে, অনেক গ্রাম অঞ্চল থেকে আসে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন আমাদের দাবি একটা আছে, এটার মধ্যে যে রাজ্যের
যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের গ্রাজুয়েশনের পর যেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সের মাধ্যমে যে সিটের সংখ্যা রয়েছে যেন রাজ্যের ছাত্রছাত্রীদের প্রায়োরিটি যেন বেশি দেওয়া হয় এবং তাদের জন্য সিট ক্যাপাসিটি বাড়ানো হয়। আরেকটা বিষয় আমরা জানি যে আমাদের দেখছি আমাদের ক্যাম্পাসগুলোর মধ্যে বহু ধরনের রেপ কেস এবং ফিজিক্যাল হ্যারাসমেন্টের কেস অনেক আসছে। তাই আমরা চাই রাজ্যের ছাত্রছাত্রীর হিতে আমরা চাই যে বন্ধের জন্য ক্যাম্পাসের মধ্যে সুরক্ষা ব্যবস্থা করা হয় এই রকম পয়েন্ট নিয়ে, এবং আমরা চাই যে আমাদের ইউনিভার্সিটির মধ্যে নতুন করে পুনরায় আমাদের যে ডিস্টেন্স এডুকেশন এই এডুকেশন চালু করার জন্য, কারণ ছাত্রছাত্রীরা যে পিজি কোর্স রয়েছে তাদের মাস্টার ডিগ্রি সেটা যেন সঠিক সময় করতে পারে। এরকম মূলত আমরা প্রায় 10টা দাবি নিয়ে আজকে আমরা রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা সকল স্থান থেকে আসা বিদ্যার্থীরা মিলে আজকে একত্রিত হয়েছি, যার নাম আমরা দিয়েছি বিশ্ববিদ্যালয় ঘেরাও। এই বিশ্ববিদ্যালয় ঘেরাওর মধ্যে এবিভিপি ত্রিপুরা প্রদেশের সমস্ত কার্যকর্তারা আজকে এখানে পার্টিসিপেট নিয়েছি এবং আজকে আমরা এক মেমোরেন্ডাম সাবমিট করবো যেন অতি সত্বর এই সিদ্ধান্তগুলি যেন পরিবর্তন করা হয়। একটার সময় 12টা অবধি তো আমরা সজাগ হয়েছি না। একটার সময় তখন আমার স্ত্রী তখন হঠাৎ করে তখন জায়গা দেখলো যে আলু লাগতেছে, চোখের মধ্যে আলু লাগতেছে। তখন দেখার পরে তখন ভুলসি শুরু করলো যে আরে আগুন লাগছে শুরু করছে। তখন আমি কোন দিকে যাবো কোন দিকে না, হ্যাঁ তখন আমি কোনো মানে দিশা করতাম পারতেছি না কোন দিকে যাবো। তখন আমি পাকঘরে ঢুকছিলাম, পাকঘরে ঢুকিয়া সিলিন্ডার রেগুলেটরটা খুলতাম পারতেছি না। হ্যাঁ তো যাক অনেকক্ষণ সময় লাগে এটা খুলছি। খোলার পরে দেখি যে মানে ঘরের ভিতরে আমি বড় ঘরে আর যাইতে পারতাম না, আগুন এইভাবে প্রবেশ করে লেছে। তখন আমি জানালা দিয়া জাম করছি আর কি, জাম করে আপনার করছি বাইরে। তখন এইদিকে আইছি, এরপরে তো যা হইবা তো হয়ে গেল। এই ঘরটা থেকে লাগছে আগুন। কেউ কি তখন দেখতে পাইছেন যে আশেপাশে? না, তখন কারো দেখতে পাইছি না। আপনাদের কি কোনো ধরনের সন্দেহ কিছু বা সন্দেহমূলক এক্ষণে তো মানে কোনো সন্দেহমূলক কইতে পারতেছে না, কিন্তু মানে কে লাগাইছে কি করছে নিশ্চয়ই কেউ না কেউ মানে লাগাইছে, কারণ আগুনটা দ্রুত গতিতে ছড়াই গেছে। আমি যখন উঠছি তখনও তো দেখছি যে এই ঘরটার থেকে আমার ঘরের মধ্যে ঢুকতেছে, কিন্তু এত দ্রুত ওই ঘরের মধ্যে গিয়ে পর্যন্ত পৌঁছে গেছে, 10 মিনিট গতিতে গেছে। ক্ষয়ক্ষতি কিরকম? ক্ষয়ক্ষতির 20-25 লাখ টাকা হয়েছে। আপনারা দুজন কি একই বাড়ি থাকেন? তিন ভাই। তিনজন এখন থাকে মানে 3 ভাই আলাদা আলাদা রুমে। কতটা রুম হইব এটা? এখানে 1, 2, 3, 4, 5টা। আপনার নাম? কি করেন আপনি? আমি তো মানে 10,323 আছিলাম, টিচার ছিলাম। বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। সেম 7 প্রকল্পের মধ্যে রাজ্য সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 100 জন মেধাবী ছাত্রছাত্রীকে মাসিক 5,000 টাকা করে
বৃত্তি প্রদান করবে, এটার মতন আমরা চিন্তিত অবস্থিত করেছি। এবং যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প নূতন স্কিলস, এর মধ্যে আমরা 50 কোটি টাকা আমরা প্রবিধান রেখেছি, যেটা আগামী 5 বছরে ব্যয় হবে। এখন মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে এতেও আমরা বিভিন্নভাবে নগর উন্নয়ন যাতে আরও বেশি করে মানুষের কাছে সুযোগ পাওয়া যায়, তার জন্য আমরা 120 কোটি টাকা রেখেছি। এতে অন্যান্য সমস্ত আছে, এই প্রোগ্রাম এটা নয়, এটাই শুধুমাত্র একটা। আমরা আলাদা নর্মাল করছে যে উন্নয়ন আছে, তার সঙ্গে অ্যাডিশনাল নতুনভাবে আমরা একটু যুক্ত করেছি। যেমন একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করা। আপনারা সকলেই জানেন আজকের এই উন্নত ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে যেখানে এই যে আর্টিফিশিয়াল এই ব্যবস্থাপনা অনেক লোক অনেক সহজ করে এবং খুব দ্রুত গতিতে আমাদের যে লক্ষ্য বা যেটা আমরা আত্মস্থ করতে চাই, জ্ঞান দিতে চাই, সেটা খুব সহজভাবে আমরা এই যে বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এর মাধ্যমে আমরা নিতে পারি। সমস্ত ম্যানুয়ালভাবে আমরা চিন্তা করি, পুরো পরিকল্পনা আমরা নিজেরা গিয়ে সেটাকে নিই, কারোর থেকে সাজেশন নিতে হয়, কারোর থেকে বুদ্ধি নিতে হয়, পড়াশোনা করতে হয়, সব কিছু করার পরে সেই উন্নত। কিন্তু এই ব্যবস্থা থাকলে অটোমেটিক্যালি আমাদের ডাটা যা দেওয়া দিয়ে দিলে আমরা সেটা অটোমেটিক্যালি সেই সাজেশন, সে রাস্তা সেখানে পাওয়া যায় থাকে। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এই স্থাপন আমাদের রাজ্যে আমরা করতে যাচ্ছি, যাতে আগামী দিনে রাজ্যের সমস্ত অংশের মানুষ শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন কৃষিক্ষেত্র থেকে শুরু করে শিল্প যে কোনো ক্ষেত্রে আমরা এর মাধ্যমে অনেক বেশি করে আমরা সুযোগ দিতে পারি। রাজ্যের সমস্ত সাংবাদিক বন্ধুদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। আপনারা সকলেই জানেন যে গত 5 মাসে নির্বাচন এবং সঙ্গে সঙ্গে মন্ত্রিসভা গঠন হয়েছিল 8 মার্চ। সেই কারণে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট আমরা করতে পারিনি। গোপন অ্যাকাউন্ট 4 মাসের জন্য আমরা করেছি এবং তার মেয়াদ 31শে জুলাই পর্যন্ত। এর মধ্যে আমরা রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট আজকে আমরা পবিত্র বিধানসভায় আমরা এটা পেশ করেছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন রাজ্যের বাজেট এইবার টোটাল 27,654.4 কোটি টাকা আমরা বাজেট রেখেছি এবং তার মধ্যে অবশ্যই বাজেট ডেফিসিট আমাদের 611.3 কোটি টাকা আছে এবং এবারে বাজেট অন্তর্ভুক্তিমূলক, ভবিষ্যৎমুখী এবং প্রবৃদ্ধি অভিমুখী বাজেট আমরা করেছি এবং রাজ্যের সকল অংশের জন্য এতে মহিলা বলেন, ছাত্রছাত্রী, যুব সমাজ, তৃতীয় লিঙ্গের ব্যক্তিবর্গ, জনজাতি, তফসিলি জাতি, অন্যান্য সমস্ত অনগ্রসর জাতি সমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার থেকে শুরু করে সকল অংশের জন্য সাধারণের কথা আমরা এই বাজেটে আমরা একটা প্রভিশন রেখেছি এবং আপনারা জেনে খুশি হবেন যে
আমরা বাজেটে এখানে 2022-23 हमारे ग्रोथ ऑफ स्टेट जीएसडीपी কত ছিল 8.80%, 8.80% ছিল, যেখানে ন্যাশনাল লেভেলে জিএসডিপি ছিল 7.20% ছিল বৃদ্ধি। এবং এতে অবশ্যই রাজ্যের অর্থনৈতিক অবস্থা সেটা আপনাদের এর মাধ্যমেই এটা প্রমাণ করে যে রাজ্যের অর্থনীতি আমরা একটা সুস্থ স্বাভাবিক অবস্থাতে আমরা এবং এই যে বাজেট আমরা পেশ করেছি 2023-24 সালে, আগামীতে এই ফিনান্সিয়াল ইয়ার যেখানে ন্যাশনাল লেভেলে 6 থেকে 6.5% যে প্রবৃদ্ধির হার থাকবে, যেখানে রাজ্যের প্রবৃদ্ধির হার আমরা 8% আমরা রাখতে পারছি। সুতরাং সব কিছু মাথায় রেখে আমরা এই বাজেট আমরা পেশ করেছি এবং আমার বিশ্বাস যে রাজ্যের যে কোনো বাজেটেই সাধারণ জনগণ, পিছিয়ে পড়া মানুষ, রাজ্যের বিভিন্ন গ্রোথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে সরকার সেখানে বাজেট করে থাকি যাতে সেদিকে লক্ষ্য রাখে। কিন্তু পাশাপাশি এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা একটা রাজ্যের ফিউচারের জন্য খুব প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখেও আমরা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর আমরা খুবভাবে আমরা নজর রেখেছি এবং তাই বাজেট প্রভিশন করে রেখেছি যে 5,358.70 কোটি টাকা আমরা একটা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা করছি, যেগুলো বহু বছর ধরে রাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধ করে। উন্নয়ন প্রকল্প ভিতরে ব্যাখ্যাটা বলি, এই প্রকল্পটা আমাদের পুরো পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 1,500 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের সাথে বর্তমান চালু ওয়েব প্রকল্প এক বিশেষ এবং 23-24 অর্থ বছরে এই প্রকল্পের বরাদ্দ ধরা হয়েছে, যেটা হয়েছে আগে 120 কোটি। তো এইভাবে ডিরেক্টর অফ গুড গভর্নেন্স, একটি ডিরেক্টর অফ গুড গভর্নেন্স নামক অধিদপ্তর স্থাপন করা হবে, যা সুশাসন বিভাগীয় কার্যকারিতা এবং জনগণের উপরে থাকা বিভিন্ন নিয়ম কারণের বাধ্যবাধকতা লাগু করতে সহায়তা করবে, যার মাধ্যমে জীবনযাত্রা আরো সহজ শুরু হবে। এই রাজ্য সরকারের তরফে এনপিএস এর সরকারি অবদান দেখে কি করে রাজ্য সরকার 2018 সালে 1 জুলাই থেকে ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে। রাজ্যের কর্মচারীদের সাথে কেন্দ্র করে তোলা হবে, যার জন্য 55 কোটি টাকা। মুখ্যমন্ত্রী যুব যোজনা বিগত অর্থবর্ষে আমাদের আগে স্কিম ছিল, এখানে 11,892 জনকে 5,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য দেওয়া হয়েছে। এই অর্থবর্ষে এই ভারত মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে 12,000 স্মার্টফোন রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়া হবে। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম বিশ্বমানের উন্নয়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম নামে এক নতুন প্রকল্পের সূচনা করেছে। এছাড়া এককালীন আর্থিক অনুদান বাবদ 5 লক্ষ টাকা নির্বাচিত মহিলা খেলোয়াড়দের দেওয়া। আমরা মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প, নতুন প্রকল্প অন্যান্য অনগ্রসর জাতির ছাত্রছাত্রীদের কিন্তু ওবিসি সম্প্রদায় থেকে অন্য জাতিদের আইএস, আইপিএস এবং আইএফএস ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি প্রশিক্ষণ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নামে আবার নতুন পরীক্ষার সূচনা করেছে। এবং আরো অনেক প্রকল্প বাজেট অধিবেশনে আপনারা হয়তো সরকার দিতে পারেননি, কারণ এটা বলার অপেক্ষা থাকে না। বাজেটে রাজ্যের আপামর মানুষের কল্যাণে করা হয়, এ রাজ্যের সব মানুষের জন্য বাজেট করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বাজেটটা আমরা বন্ধ করিনি পড়া, কিন্তু বাজেটটা যেখানে অসুবিধার সৃষ্টি করা হয়েছে এবং তার জন্য আমি জানি অনেকেই ঠিক মতো পারেননি। বাজেটের কপি অলরেডি আমাদের যে নির্দেশগুলো আমরা বলেছি সেগুলো আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। মানে এটা সবটা কিন্তু বলতে গেলে এই লম্বা বাজেটের দ্বিতীয় বাজেট অধিবেশন হয়ে যাবে। আমি
আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর মানুষের কাছে আমার এই মেসেজ দিতে চাই, ভারতীয় জনতা পার্টির সরকার, বিএনপি সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার নেতৃত্বের সরকার, ওনার সুযোগ্য নেতৃত্বে এরা যে আপামর মানুষের কল্যাণে আমরা আজকে বাজেট পেশ করেছি এবং এই বাজেটের প্রতি আলোচনা থাকবে সোমবার এবং বুধবার 10 এবং 12 তারিখে, এবং বিভিন্ন থাকে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যদি কারোর কিছু বলার থাকে সেটা অবশ্যই তার অধিকার আছে। আমরাও সেই বাজেট অধিবেশনে আমরা কথা বলবো, শুনবো, এবং তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হয় 12 তারিখে আমরা সমস্ত শোনার পরে এই বাজেট অধিবেশনের উপরে যারা তথ্য থাকবে তথ্য দেওয়ার চেষ্টা করব, এবং শেষ দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহু উনি ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন। তো তাই আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণকে এই আশ্বস্ত করতে চাইছি যে রাজ্যের মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টি সরকারকে যারা সমর্থন করেছেন, আবারও দ্বিতীয়বারের জন্য সরকারে বসিয়েছেন, তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে সরকার রাজ্যের মানুষের সঙ্গে আছে, রাজ্যের মানুষের কল্যাণে সরকার কাজ করবে। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা এখানে নর্থ ইস্টের সঙ্গে এই রাজ্যের বিভিন্ন কল্যাণমূলক কাজের জন্য উনি আমাদের সহযোগিতা করছেন, এবং তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি নির্দেশ এবং আমরা মেনে চলে আগামী দিনে রাজ্যের মানুষের কল্যাণে। ধন্যবাদ। উন্নয়ন প্রকল্পের ভিতরে ব্যাখ্যাটা বলি, এই প্রকল্পটা আমাদের পুরো পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 1500 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের সাথে বর্তমান চালু ওয়েব প্রকল্প মিশে যাবে, এবং 23-24 অর্থ বছরে এই প্রকল্পের বরাদ্দ রয়েছে, যেটা বলেছে আগে 120 কোটি টাকা। তো এইভাবে ডিরেক্টর অফ গুড গভর্নেন্স, একটি ডিরেক্টর অফ গুড গভর্নেন্স নামক অধিদপ্তর স্থাপন করা হবে, যা সুশাসন বিভাগীয় কার্যকারিতা এবং জনগণের উপরে থাকা বিভিন্ন নিয়ম কারণের বাধ্যবাধকতা লাগু করতে সহায়তা করবে, যার মাধ্যমে জীবনযাত্রা আরো সহজ শুরু হবে। এই রাজ্য সরকারের তরফে এনপিএস এর সরকারি অবদান বৃদ্ধি। রাজ্য সরকার 2018 সালে 1 জুলাই থেকে ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে। রাজ্যের কর্মচারীদের সাথে ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের অবদান বর্তমানে বেসিকে 10% থেকে বাড়িয়ে 14% করা হবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্নভাবে যেখানে 2023 অর্থ বছরে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে, যাতে গ্রামীণ এলাকার মানুষ যাতে তাদের জায়গাতে তাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবা পেতে পারে, সরকার সেই উদ্দেশ্য নিয়ে এবং সেই ব্যবস্থা নিচ্ছে, যার জন্য 30 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এবং রাজ্যের মৌলিক স্বাস্থ্য পরীক্ষার শক্তিশালী করতে সংক্রামক ব্যাধি নিরাময়ের জন্য একটি পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র করে তোলা হবে, যার জন্য ব্যয় 55 কোটি টাকা। মুখ্যমন্ত্রী যুব যোজনা বিগত অর্থবর্ষে আমাদের আগের স্কিম ছিল, এখানে 11,892 জনকে 5,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য দেওয়া হয়েছে। এই অর্থবর্ষে এই ভারত মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে 12,000 স্মার্টফোন রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়া হবে। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম বিশ্বমানের প্রতিযোগিতার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম নামে এক নতুন প্রকল্পের সূচনা করেছে। এছাড়া এককালীন আর্থিক অনুদান বাবদ 5 লক্ষ টাকা নির্বাচিত মহিলা খেলোয়াড়দের দেওয়া হবে। আমরা মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প, নতুন প্রকল্প অন্যান্য অনগ্রসর জাতির ছাত্রছাত্রীদের কিন্তু ওবিসি সম্প্রদায় থেকে অন্য জাতিদের IAS, IPS এবং IFS ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি প্রশিক্ষণ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নামে আরো নতুন প্রকল্পের সূচনা করেছে। এবং আরো অনেক প্রকল্প বাজেট অধিবেশনে আপনারা হয়তো সরকার দিতে পারেননি, কারণ এটা বলার অপেক্ষা থাকে না। বাজেটে রাজ্যের আপামর মানুষের কল্যাণে করা হয়েছে, এই রাজ্যের সব মানুষের জন্য বাজেট করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বাজেটটা বন্ধ করিনি পড়া, কিন্তু বাজেটটা যেখানে অসুবিধার সৃষ্টি করা হয়েছে এবং তার জন্য আমি জানি অনেকেই এটা ঠিক মতো পারেননি। বাজেটের কপি অলরেডি আমাদের যেটা বিশেষগুলো আমরা বলেছি
সেগুলো আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। কারণ এটা সবটা কিন্তু বলতে গেলে এই লম্বা বাজেটের দ্বিতীয় বাজেট অধিবেশন হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর মানুষের কাছে আমার এই মেসেজ দিতে চাই, ভারতীয় জনতা পার্টির সরকার, বিএনপি সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার নেতৃত্বের সরকার, ওনার সুযোগ্য নেতৃত্বে এরা যে আপামর মানুষের কল্যাণে আমরা আজকের বাজেট পেশ করেছি এবং এই বাজেটের প্রতি আলোচনা থাকবে সোমবার এবং বুধবার 10 এবং 12 তারিখে, এবং বিভিন্ন থাকে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যদি কারোর কিছু বলা থাকে সেটা অবশ্যই তার অধিকার আছে। আমরাও সেই বাজেট অধিবেশনে আমরা কথা বলবো, শুনব, এবং তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হয় 12 তারিখে আমরা সমস্ত শোনার পরে এই বাজেট অধিবেশনের উপরে যারা তথ্য থাকবে তার উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং শেষ দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ উনি ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন। তো তাই আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণকে এই আশ্বস্ত করতে চাইছি যে রাজ্যের মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির সরকারকে যারা সমর্থন করেছেন, আবারও দ্বিতীয়বারের জন্য সরকারে বসিয়েছেন, তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে সরকার রাজ্যের মানুষের সঙ্গে আছে, রাজ্যের মানুষের কল্যাণে সরকার কাজ করবে। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা এখানে নর্থ ইস্টের সঙ্গে এই রাজ্যের বিভিন্ন কল্যাণমূলক কাজের সঙ্গে উনি আমাদের সহযোগিতা করছেন, এবং তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি নির্দেশ এবং আমরা মেনে চলে আগামী দিনে রাজ্যের মানুষের কল্যাণ। ধন্যবাদ। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট এন্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 70572047 9612526874। স্বচ্ছতাই আমাদের মূলধন। যাদবলাল নাথ ত্রিপুরা বিধানসভা বিশৃঙ্গ আচু ব্লু ফিল্ম নাই আপনার যদি ব্লু ফিল্ম থাকা অনেক বড় চার্জে জ্ঞান নাই নীল ছবি বাংলা বাই একের পর এক স্ক্রল খাই নাই তো এবং স্পিকার তিনি পর্যন্ত যাদবলাল নাথ বিরুদ্ধে কোনো অ্যাকশন না হালি অথচ কর্ণাটক 2জন মন্ত্রী যখন এইভাবে নাই মানজাক এবং বিরুদ্ধে অ্যাকশন গুজরাট 2জন বিজেপি নিয়ে এমএলএ যখন হাই খাই আপনার অ্যাকশন উড়িষ্যা ও কংগ্রেস নিয়ে এমএলএ বিধানসভা বিশৃঙ্গ নাই আসকে আনতে ফিল্ম নাই মানজাকি গণবা অ্যাকশন না হাত যাদবলাল নো
action nahardi akognuti jeng adjournment motion tulka speaker no jeng singa jeng adjournment motion সম্পর্কে তামনি বক্তব্য এলাও দেন কা বস আমি শুনবো আর তিনি আমি শুনবো বাই তো উংলা খাইছে কারণ গোবাং প্রশ্ন যিনি বাতিল থাকাইছে বিভিন্ন আইন কানুন গুলো যিনি গ্রেটার ত্রিপুরাল্যান্ডনি কাইসা প্রাইভেট মেম্বার্স রেজলিউশন যেমানি তিনি বরংরাং এমএলএ চিত্তরঞ্জন দেববর্মা রিমানি বাতিল খাই ক্লিয়ারিং তাও ক্লিয়ার না তো এডিসি এবং যেখানে ত্রিপ্রাসারক তঙ্গ আ এলাকানো তুই আলাদা রাজ্যনি আলাদা রাজ্য গঠন খাই সিমানি আবশ্য ক্লিয়ারিং জায়গা স্পিকার নি মো একশনো जों খুশিয়া সন্দেহান ইয়ার ডাউটফুল বিনবাগি जोंहांगा উইলা যাদবলাল নাথনি ব্যাপারে जों কক সালাইনি সামা পড়েছে বাকি বিধানসভানি কাজকর্ম স্পিকার 5 মিনিট পাইবা নমু যাদবলাল নো 5 দিন নিবাগি 1 মাস নিবাগি সাসপেনশন ক্লাইমা কামু কিন্তু উল্টা जों যারা যাদবলাল নাথ নো অ্যাকশন নাহাদি ত্রিপুরানি গরিমা নষ্ট ফেলান বাগি চিনি এমএলএ রংসে তিনি বড় সাসপেনশন ক্লাইম ওয়াকআউট ক্লাইকে এবং जों রম নাই তিনি সারা দিনও চিন্তাই শরম নাই বড় নাই যে যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন হগিয়াসা जों লড়াই কইতেন বাবা পার্টি এমএলএ রং সাসপেনশন থাকবে ইব্রামথা এবং কংগ্রেসনি খরচ সুদীপ রায় বর্মন নবক লাগে আর সিপিএম নি নরেন সরকার বনবক লাগে তাই মাইক বন্ধ খেয়ে মানে তুই তাম সানান কি মাইক বন্ধ তো আব ক্লাইমাই আইতে মেম্বার নি কক সানান রাইটস তো জোরপূর্বক যদি আইকে মাইক বন্ধ ক্লাইকা আমার বিরুদ্ধে লড়াই নাই আচ্ছা অমাহিকা যদি থংজালে सीक्रेट इन्फॉर्मेशन मिला हमें कि एक आदमी के घर में कुछ वेपन भी है और कुछ ड्रग्स भी ये बहुत दिनों से सेल तो ऐसे हमने एक टीम बना दिया तो इसमें पूरा वुमेन भी था और सोफिस्टिकेटेड वेपन्स हमने भी लेके गया और इसका नाम है विवांता देवर्मा 37 ईयर ओल्ड। इसका घर में रेड किया टाउन हॉल के सामने है इसके घर। जब हमने रेड किया तो इसके साथ और 3 लोग थे, जयंता देवनाथ 38 ईयर्स, राजू साहा 37 ईयर्स और रविंद्र देवर्मा 32 ईयर्स। तो इन सब अब घर सर्च करने के बाद हमें 8 सोप केस में जो हीरोइन बोलते हैं ये मिला है 8 पैकेट्स। उसके अलावा इसके पास एक 9mm पिस्टल 30 राउंड्स लाइव राउंड्स है। उसके बाद 13,000 कैश, एक कैश कार्ड स्वाइपिंग मशीन और 250 empty वायर्स और एक स्कॉर्पियो व्हीकल और 3 बाइक और 9 मोबाइल फ़ोन। कितना लोग? टोटल 4 लोग। सर ये जो 9mm पिस्तौल वो कहाँ से आया है, कुछ इन्फॉर्मेशन मिला? अभी हम लोग इंट्रोगेशन करेंगे, अभी जस्ट उसको पकड़ के आए हैं। अभी हम लोग पूरा इसको इंट्रोगेशन करके रिमांड में लेके पूरा पता करेंगे ये कहाँ से ये लेके आया और कैसे ये प्रोक्योर किया, ये सब लाइव राउंड्स और गन इसको कैसे मिले। सर इसका मार्केट वैल्यू कितना है? इसका मार्केट वैल्यू अप्रॉक्सीमेटली सब मिला के स्कॉर्पियो व्हीकल भी है 15 लाख। सर ये जो क्या टाइप का है? 20 लाख। ये ऑटोमेटिक 9mm पिस्टल। सर इस किसके घर से मिला है? ये मिला है विवांतो देवर। घर कहाँ पर है? टाउन हॉल। टाउन हॉल। इसलिए बंदूक यहाँ पे आपको लाए थे? हम लोग अभी इसको इंट्रोगेशन करेंगे, लेकिन हमें लगता है कि कोई इलीगल एक्टिविटीज जो भी है ड्रग डीलिंग में यूज करता होगा या कोई भी जब भी सेल परचेज होगा या पुलिस के खिलाफ जो भी है इसका अभी इसको निकालना पड़ेगा हमें। पूछताछ के बाद ही पता चलेगा क्यों इसने व्यापार करता है। थैंक यू। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে।
এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। ছাত্রীদের জন্য বরাদ্দ আমরা রেখেছি 3 কোটি টাকা। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তুলতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, যার বরাদ্দ রাখা হয়েছে 50 কোটি টাকা, এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, সেখানে বরাদ্দ রাখা হয়েছে 120 কোটি টাকা সহ মোট 13টির উপরে নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই বাজেটে ভবিষ্যতের জন্য রাজ্যকে যাতে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করার সংস্থান রাখা হয়েছে, যা রাজ্য সরকারকে জনপরিষেবা ও সুশাসন প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সহায়তা করে। তাছাড়া সরকারের যে কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করার লক্ষ্যে এই বাজেটে একটি নতুন ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্স তৈরি করার সংস্থান রাখা হয়েছে। এই বাজেট দাঁড়িয়ে আছে রাজ্য সরকার কর্তৃক বিগত 5 বছরে গৃহীত বিভিন্ন কল্যাণমূলক পরিকল্পনা ও কর্মকাণ্ডের উপরে বিভিন্ন যেসব ব্যবস্থা সেই বিষয়ে খাত আছে সেই সময়ে। তাছাড়া এই বাজেটে রাজ্যকে স্থায়ী বিকাশ ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে নিঃসন্দেহে এই বাজেট তার কারণে সেটা সুবিধা হবে, এবং আমি এর জন্য এই বাজেটের মেইন বিষয়গুলো আপনাদের সামনে আমি রাখলাম। এবং আমি নিশ্চিত যে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যে সবসময় বলি, সেই বাজেটে সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং সেটা হবে, এই আশা আমি রাখছি। ধন্যবাদ। বিধানসভায় যে বাজেট পেশ হয়েছে, মাননীয় কৃষিমন্ত্রী শ্রী আমাদের অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন 2023 এবং 24-এ, এবং সেই বাজেট সত্যিকারের অর্থে একটা সর্বস্পর্শী এবং সর্ববিধ, এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সবসময় যেটা বলেন সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস, আমার মনে হচ্ছে যে এই বাজেট তার মধ্যে কিন্তু তার রূপটা আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে আপনারা অলরেডি শুনেছেন আমাদের অর্থমন্ত্রীজি কিভাবে ওখানে বাজেট এবং কি বিষয়ে বাজেট উল্লেখযোগ্য বিষয়গুলো উনি রেখেছেন। আমি এখানে এই কথাটাই বলবো যে এডুকেশন সেক্টরে যে বরাদ্দ রাখা হয়েছে সেটা হচ্ছে 4,934, এবং আমাদের রোড সেক্টর 1,360 কোটি টাকা রাখা হয়েছে, এবং হেলথ সেক্টরে 1,725, এবং এগ্রিকালচারে এবং এগ্রি অ্যালাইডে 973 কোটি টাকা রাখা হয়েছে। তো 2023-24 অর্থবর্ষে সর্বমোট বাজেট 27,654.40 কোটি টাকা সে বরাদ্দ রাখা হয়েছে, এবং মূলধনী ব্যয় যারা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা জানি
সেখানে 5,358.70 কোটি টাকা রাখা হয়েছে। রাজ্যের অর্থনীতি বৃদ্ধির হার খুবই ভালো। এতে দেখা গেছে 2022-23 অর্থবর্ষে রাজ্যের জিএসডিপি অর্থাৎ গড় উৎপাদন বৃদ্ধির হার ছিল 8.80 অর্থাৎ 8.8%। ওই বছরে জাতীয় স্তরে প্রবৃদ্ধির হার ছিল 7.20%। কাজে এখানে সেন্ট্রালের যে আছে তার থেকেও আমাদের বৃদ্ধির হার ছিল অনেক বেশি। বর্তমান অর্থবর্ষ অর্থাৎ 2023-24 অর্থবর্ষে রাজ্যের অর্থনীতি প্রায় 8% হারে বৃদ্ধি পাবে বলে আশা করছে। একই সময়ে জাতীয় স্তরের যে প্রবৃদ্ধির হার যেটা অনুমান করা হচ্ছে 6 থেকে 6.5%। মাননীয় অর্থমন্ত্রী যে উপস্থাপন করেছেন বাজেটে, তার মধ্যে যে বিষয়টা চলে এসছে তার মধ্যে দেখা গেছে যে ইট ইজ ইনক্লুসিভ এবং ভবিষ্যৎমুখী ও একই সাথে প্রবৃত্তিমুখী। এই বাজেটে সমাজের প্রতিটি অংশ, যার মধ্যে আছে মহিলা, ছাত্রছাত্রী, যুব সমাজ এবং থার্ড জেন্ডার ব্যক্তির এর মধ্যে ইনক্লুডেড। তাছাড়া জনজাতি, তপশিল জাতি, অন্যান্য অনগ্রসর জাতি সমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার এবং সকল অংশের মানুষই এতে লাভবান হবে। বাজেটে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা তাতে বরাদ্দ হয়েছে 59 কোটি টাকা। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম বরাদ্দ রাখা হয়েছে 10 কোটি টাকা। মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প বরাদ্দ 8 কোটি টাকা। স্পোর্টসের বিষয়ে আপনারা জানেন, অনেক সময় অনেকে আসেন যে আমাদের পয়সার জন্য খেলতে পারছি না, তো এই বিষয়টা মাথায় রেখে এই প্রকল্পটা আমরা রেখেছি। এবং মুখ্যমন্ত্রীর জনজাতি কল্যাণ তার বিষয়ে আমরা বরাদ্দ 30 কোটি টাকা রেখেছি। সিএম SATH প্রকল্প মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ আমরা রেখেছি 3 কোটি টাকা। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তুলতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, যার বরাদ্দ রাখা হয়েছে 50 কোটি টাকা। এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, সেখানে বরাদ্দ রাখা হয়েছে 120 কোটি টাকা সহ মোট 13টির উপরে নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই বাজেটে ভবিষ্যতের জন্য রাজ্যকে যাতে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করার সংস্থান রাখা হয়েছে, যা রাজ্য সরকারকে জন পরিষেবা ও সুশাসন প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সহায়তা করবে। তাছাড়া সরকারের যে কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করার লক্ষ্যে এই বাজেটে একটি নতুন ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্স তৈরি করার সংস্থান রাখা হয়েছে। এই বাজেট দাঁড়িয়ে আছে রাজ্য সরকার কর্তৃক বিগত 5 বছরে গৃহীত বিভিন্ন কল্যাণমূলক পরিকল্পনা ও কর্মকাণ্ডের উপরে বিভিন্ন যেসব ব্যবস্থা সেই বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোতে বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে এই বাজেট মূলধনী ব্যয় অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচারে জোর দেওয়া হয়েছে। এই বাজেট 5,350 কোটিরও বেশি টাকা মূলধনী ব্যয় হিসাবে বরাদ্দ করেছে রাস্তা, ভবন, হাসপাতাল, স্কুল, অফিস, বিদ্যুৎ ও সেচ খাতে। এই বাজেটে 1,436 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে এবং 7,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক যে খাত আছে সেই সময়ে। তাছাড়া এই বাজেটে রাজ্যকে স্থায়ী বিকাশ ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে নিঃসন্দেহে এই বাজেট তার কারণে সেটা সুবিধা হবে। এবং আমি এর জন্য এই বাজেটের মেইন বিষয়গুলো আপনাদের সামনে আমি রাখলাম এবং আমি নিশ্চিত যে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যে সবসময় বলি, সেই বাজেটে সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং সেটা হবে এই আশা আমি রাখছি। ধন্যবাদ। 611 কোটি টাকা ঘাটতি দেখা গেছে, সেই ঘাটতিটা আমরা কিভাবে পূরণ করব সেটা নিয়ে আমরা বলেছি যে বিভিন্ন যেসব জায়গার মধ্যে
আমাদের যেখানে বেশি খরচে হয় সেই খরচকে কিছুটা কমিয়ে আনতে পারি। আবার কিছু কিছু বিষয়ে আমরা এই বিষয়ে কথাবার্তা বলেছি, মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন যে আমাদের কিছু স্পেসিফিক এরিয়া আছে যেখানে যদি আমরা অ্যাড্রেস করি সেই অ্যাড্রেসের কারণে সেই ঘাটতির পরিমাণটা অনেকটা হ্রাস পাবে। স্যার, বাজেটের বাইরে আজকে বিধানসভায় যা হলো, বিশেষ করে বিরোধী শিবিরে, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে আপনার না, এটা তো আপনারা দেখেছেন, আর কি বলবো আমি, এরকম তো হওয়াটা বাঞ্ছনীয় নয়। তো দেখছি এখন যাই কি করা যায়, কারণ গণতন্ত্র আমরা চাই সবাই ভাগিদারি থাকুক, কিন্তু সেটা যেভাবে এখানে ওরা প্রদর্শন করেছে সেটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। এবং টেবিলে উঠে যেভাবে ওরা অশুভ আচরণ করেছে এটা বলার অপেক্ষা রাখে না, মানুষ এটাকে ভালো চোখে নেবে না, কারণ বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা। তো যাচ্ছি, এখন যাই, দেখি রুলস দেখে চিন্তা ভাবনা করবো কি করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আপনার রেভিনিউ অ্যাকাউন্ট। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে থেকে চিনি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের তো পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি, আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এখানে উপস্থিত সকল প্রিন্ট মিডিয়া এবং প্রেস মিডিয়া বন্ধুদের বিদ্যার্থী পরিষদ এবিএপি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই। আপনারা আমাদের ডাকে এখানে এসেছেন। মূলত আমরা জানি যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা চাই গুণগত মান শিক্ষা ব্যবস্থা রাজ্যের ছাত্রদের দরকার। তাই আমাদের কিছু পয়েন্টের উপর আমাদের একাডেমিক ক্যালেন্ডার, আমরা জানি আমাদের যে কোভিডের পর থেকে আমাদের সঠিকভাবে আমাদের তাদেরকে পরীক্ষা ভর্তি সঠিক সময়ে হচ্ছে না। তাই আমরা চাই যেন সঠিক সময়ে তাদেরকে একাডেমিক ক্যালেন্ডার যে রয়েছে ইউনিভার্সিটির সেটা যেন ঠিক করা হয়। এবং আমরা চাই যে আমাদের যে ইউনিভার্সিটির ভর্তির ফিস এবং আমাদের মহাবিদ্যালয়ে যে ভর্তি ফিস রয়েছে সেটা যেন কম করানো হয়, কারণ এত বড় সংখ্যা, এত অ্যামাউন্টের সংখ্যা ছাত্রদের দেওয়া সেটা সম্ভব নয়। এই একটা পয়েন্ট আমরা রেখেছি। তারপর আমরা চাই, আমাদের জানি আমাদের ত্রিপুরা একটা সম্ভবত একটা এমন একটা রাজ্য যে রাজ্যে আমাদের ছাত্রদের অনেক বসবাস করে, অনেক গ্রাম অঞ্চল থেকে আসে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন, আমাদের দাবি একটা আছে এটার মধ্যে, যে রাজ্যের যারা ছাত্রদের রয়েছে তাদের গ্রাজুয়েশনের পর যেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সের মাধ্যমে যে সিটের সংখ্যা রয়েছে যেন রাজ্যের ছাত্রদের প্রায়োরিটি যেন বেশি দেওয়া হয় এবং তাদের জন্য সিট ক্যাপাসিটি বাড়ানো হয়। আরেকটা বিষয় আমরা জানি যে আমাদের দেখছি আমাদের ক্যাম্পাসগুলোর মধ্যে বহু ধরনের রেপ কেস এবং ফিজিক্যাল হ্যারাসমেন্টের কেস অনেক আসছে। তাই আমরা চাই রাজ্যের ছাত্রদের হিতে আমরা চাই যে বন্ধের জন্য ক্যাম্পাসের মধ্যে সুরক্ষা ব্যবস্থা করা হয়, এই রকম পয়েন্ট নিয়ে। এবং আমরা চাই যে আমাদের ইউনিভার্সিটির মধ্যে নতুন করে পুনরায় আমাদের যে ডিস্টেন্স এডুকেশন, এই এডুকেশন চালু করার জন্য, যেমন ছাত্রছাত্রীরা যে পিজি কোর্স রয়েছে তাদের মাস্টার ডিগ্রি সেটা যেন সঠিক সময় করতে পারে। এরকম মূলত আমরা প্রায় 10টা দাবি নিয়ে আজকে আমরা রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা সকল স্থান থেকে আসা বিদ্যার্থীরা মিলে আজকে একত্রিত হয়েছি, যার নাম আমরা দিয়েছি বিশ্ববিদ্যালয় ঘেরাও। এই বিশ্ববিদ্যালয় ঘেরাওর মধ্যে এবিএপি ত্রিপুরা প্রদেশের সমস্ত কার্যকর্তারা আজকে এখানে পার্টিসিপেট নিয়েছি এবং আজকে আমরা এক মেমোরেন্ডাম সাবমিট করবো যেটা অতি সত্বর এই সিদ্ধান্তগুলি যেন পরিবর্তন করা হয়। সময় 12টা অবধি তো আমরা সজাগ হয়েছিলাম।
একটা সময় তখন আমার স্ত্রী তখন হঠাৎ করে তখন ব্যাগটা দেখলো যে আলু লাগতেছে, চোখের মধ্যে আলু লাগতেছে। তখন দেখার পরে তখন হুলসি শুরু করলো, গাড়ি আগুন লাগছে শুরু করছে। তখন আমি কোন দিকে যাবো কোন দিকে না, হ্যাঁ, তখন আমি কোনো মানে দিশা করতাম পারতেছি না কোন দিকে যাবো। তখন আমি পাকঘরে ঢুকছিলাম, পাকঘরে ঢুকিয়া ওই রেগুলেটরটা সিলিন্ডার রেগুলেটরটা খুলতাম পারতেছি না। হ্যাঁ, তো যাক অনেকক্ষণ সময় লাগে এটা খুলছি। খোলার পরে দেখি যে মানে ঘরের ভিতরে আমি বড় ঘরে আর যাইতে পারতাম না, আগুন এইভাবে প্রবেশ করে গেছে। তখন আমি ওই জানালা দিয়া জাম করছি আর কি, জাম করে অন্যখানে করছি বাইরে, তখন এইদিকে আইছি। এরপরে তো যা হইবার তো হয়ে গেল, এই ঘরটা থেকে লাগছে আগুন। কেউ কি তখন দেখতে পাইছেন যে আশেপাশে? না, তখন কারো দেখতে পাইছি না। আপনাদের কি কোনো ধরনের সন্দেহ কিছু বা সন্দেহমূলক এক্ষণে তো মানে কোনো সন্দেহমূলক কইতে পারতেছে না, কিন্তু মানে কে লাগাইছে কি করছে নিশ্চয়ই কেউ না কেউ মানে লাগাইছে, কারণ আগুনটা দ্রুত গতিতে ছড়াই গেছে। আমি যখন উঠছি তখনও তো দেখছি যে এই ঘরটার থেকে আমার ঘরের মধ্যে ঢুকতেছে, কিন্তু এত দ্রুত ওই ঘরের মধ্যে গিয়ে বন্ধুত্ব পৌঁছে গেছে, দ্রুত গতিতে গেছে। ক্ষয়ক্ষতি কিরকম? ক্ষয়ক্ষতির 20-25 লাখ টাকা হয়েছে। আপনারা দুজন কি একই বাড়ি থাকেন? তিন ভাই, তিনজন এখন থাকে মানে 3 ভাই আলাদা আলাদা রুমে। কতটা রুম হইব এটা বাজে? এখানে 1 2 3 4 5টা। আপনার নাম কি করেন আপনি? আমি তো মানে 10,323 আছিলাম আর কি, টিচার ছিলাম। এখন টুকটাক বিজনেস করি আর কি, ফুটপাথ। প্রায় 1টা বাজে, 1টার সময় আমরা তখন ঘুমন্ত অবস্থায় ফোন পেয়ে তাড়াতাড়ি করে আসলাম, ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, পুলিশকে ফোন করলাম, আমরাও আসলাম, এলাকার সবাই এসে তো নিজেরা যথাসাধ্য চেষ্টা করেছি আগুন নিবানোর জন্য। যাই হোক, ওদের তো প্রচণ্ড ক্ষতি হয়েছে, ঘরের কিচ্ছু বার করতে পারিনি। এর বেশি আর আমরা কী করবো, আমাদের তো যতটুকু সামর্থ্য আমরা করেছি, চেষ্টা করব সরকারের মাধ্যমে কিছু সাহায্য ওদের করার জন্য। অলরেডি আমাদের কথা হয়েছে এসডিএম এর সাথে, এমএলএর সাথেও কথা হয়েছে, এমএলএ সাহেব কথা বলেছে এসডিএম এর সাথে, মেয়রের সাথেও কথা হয়েছে আমার, বলছে যে ঠিক আছে কিছু একটা সরকারি সাহায্য যা আছে সেটা করবো আমরা। প্রাথমিকভাবে কিভাবে লেগেছে বা কি এটা কি কারণ তো আমরা বলতে পারছি না, রাত্রিবেলার ব্যাপার তো, তখন রাত্রি বাজে প্রায় 1টা 1:30। আমরা তো এসে দেখি আগুন চতুর্দিকে, তখন তো কোথা থেকে আগুন লাগলো কিনা সেটা তো বোঝার সময় নেই, কীভাবে আগুন নিভাতে লাগবে সেই চেষ্টা করছি আমরা। ফায়ার ব্রিগেডও কালকে, ফায়ার ব্রিগেড পুলিশ যথেষ্ট হেল্প করছে আমাদের, এলাকাবাসীও প্রচণ্ড হেল্প করেছে। ওরা অল্প বিস্তর আহত হয়েছে, ওদেরকে পুলিশ নিয়ে গেছে হাসপাতালে চিকিৎসার জন্য। আমরাও ব্যথা পেয়েছি, পাটা কেটে গেছে আমারও। অ্যাকচুয়ালি ঘিঞ্জি এলাকা তো, ওইদিকে পাশে আমাদের একটা মন্দিরের জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা থাকাতে ওইদিকে ফায়ার ব্রিগেডের নলটা ঢোকানো সুবিধা হয়েছে, না হয়তো আরও বড় ধরনের কিছু হতে পারত। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি, যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে গেছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন করেছে, তাইনের কাছে আমি কাজ করতেছি, আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি
আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। সেম প্রকল্পের মধ্যে রাজ্য সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 100 জন মেধাবী ছাত্রছাত্রীকে মাসিক 5,000 টাকা করে বৃত্তি প্রদান করবে। এটার মতন আমরা কেন্দ্রিত অনুষ্ঠিত করেছি এবং যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প এর মধ্যে আমরা 50 কোটি টাকা আমরা প্রবিধান রেখেছি, যেটা আগামী 5 বছরে ব্যয় হবে। এখন মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে এতেও আমরা বিভিন্নভাবে নগর উন্নয়ন যাতে আরও বেশি করে মানুষের কাছে সুযোগ নেওয়া যায়, তার জন্য 120 কোটি টাকা রেখেছি। এতে অন্যান্য সমস্যা আছে, এই প্রোগ্রাম এটা নয়, এটাই শুধুমাত্র একটা। আমরা আলাদা নর্মাল কোর্সে যে উন্নয়ন আছে তার সঙ্গে অ্যাডিশনাল নতুনভাবে আমরা একটু যুক্ত করেছি। যেমন একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করবে। আপনারা সকলেই জানেন আজকের এই উন্নত ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে যেখানে এই যে আর্টিফিশিয়াল এই ব্যবস্থাপনা অনেক রূপ অনেক সহজ করে এবং খুব দ্রুত গতিতে আমাদের যে লক্ষ্য বা যেটা আমরা আত্মস্থ করতে চাই, জ্ঞান দিতে চাই, সেটা খুব সহজভাবে আমরা এই যে বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এর মাধ্যমে আমরা নিতে পারি। সমস্ত ম্যানুয়ালভাবে আমরা চিন্তা করি, পুরো একটা পরিকল্পনা আমরা নিজেরা গিয়ে সেটাকে নিই, কারোর থেকে সাজেশন নিতে হয়, কারোর থেকে বুদ্ধি নিতে হয়, পড়াশোনা করতে হয়, সব কিছু করার পরে সেই উন্নত। কিন্তু এই ব্যবস্থা থাকলে অটোমেটিক্যালি আমাদের ডাটা যা দেওয়া দিয়ে দিলে আমরা সেটা অটোমেটিক্যালি সেই সাজেশন, সে রাস্তা সেখানে পাওয়া যায় থাকে। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এই স্থাপনা আমাদের রাজ্যে আমরা করতে যাচ্ছি, যাতে আগামী দিনে রাজ্যের সমস্ত অংশের মানুষ শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন কৃষিক্ষেত্র থেকে শুরু করে শিল্প যে কোনো ক্ষেত্রে আমরা এর মাধ্যমে অনেক বেশি করে আমরা সুযোগ দিতে পারি। রাজ্যের সমস্ত সাংবাদিক বন্ধুদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। আপনারা সকলেই জানেন যে গত 5 মাসে নির্বাচন এবং সঙ্গে সঙ্গে মন্ত্রিসভা গঠন হয়েছিল 8 মার্চ। সেই কারণে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট আমরা করতে পারিনি। কুপন অ্যাকাউন্ট 4 মাসের জন্য আমরা করেছি এবং তার মেয়াদ 31শে জুলাই পর্যন্ত। এর মধ্যে আমরা রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট আজকে আমরা পবিত্র বিধানসভায় আমরা এটা পেশ করেছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন রাজ্যের বাজেট এইবার টোটাল 27,654.4 কোটি টাকা আমরা বাজেট রেখেছি এবং তার মধ্যে অবশ্যই বাজেট ডেফিসিট আমাদের 611.3 কোটি টাকা আছে।
এবং এবারে বাজেট অন্তর্ভুক্তিমূলক, ভবিষ্যৎমুখী এবং প্রবৃত্তি অভিমুখী বাজেট আমরা করেছি এবং রাজ্যের সকল অংশের জনগণ, এতে মহিলা বলেন, ছাত্রছাত্রী, যুব সমাজ, তৃতীয় লিঙ্গের ব্যক্তিবর্গ, জনজাতি, তফসিলি জাতি, অন্যান্য সমস্ত অনগ্রসর জাতি সমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার থেকে শুরু করে সকল অংশের সাধারণের কথা আমরা এই বাজেটে আমরা প্রভিশন রেখেছি এবং আপনারা জেনে খুশি হবে যে আমরা বাজেটের এখানে 2022-23 हमारे ग्रोथ ऑफ स्टेट जीएसडीपी कत ছিল 8.80%, 8.80% ছিল, যেখানে ন্যাশনাল লেভেলে জিএসডিপি ছিল 7.20% ছিল বৃদ্ধি এবং এতে অবশ্যই রাজ্যের অর্থনৈতিক অবস্থা সেটা আপনাদের এর মাধ্যমেই এটা প্রমাণ করে যে রাজ্যের অর্থনীতি আমরা এটা সুস্থ স্বাভাবিক অবস্থাতে আমরা এবং এই যে বাজেট আমরা পেশ করেছি 2023-24 সালে আগামী এই ফিনান্সিয়াল ইয়ারে যেখানে ন্যাশনাল লেভেলে 6 থেকে 6.5% যে প্রবৃদ্ধির হার থাকবে, যেখানে রাজ্যের প্রবৃদ্ধির হার আমরা 8% আমরা রাখতে পারছি। সুতরাং সব কিছু মাথায় রেখে আমরা এই বাজেট আমরা পেশ করেছি এবং আমার বিশ্বাস যে রাজ্যের যে কোনো বাজেটেই সাধারণ জনগণ, পিছিয়ে পড়া মানুষ, রাজ্যের বিভিন্ন গ্রোথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন আমরা সরকার সেখানে বাজেট করে থাকি যাতে সেই দিকে লক্ষ্য রাখে। কিন্তু পাশাপাশি এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা একটা রাজ্যের ফিউচারের জন্য খুব প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখেও আমরা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর আমরা খুবভাবে আমরা নজর রেখেছি এবং তাই বাজেট প্রভিশন করে রেখেছি যে 5,358.70 কোটি টাকা আমরা একটা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা করছি, যেগুলো বহু বছর ধরে রাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। উন্নয়ন প্রকল্পের ভিতরে ব্যাখ্যাটা বলি, এই প্রকল্পটা আমাদের পুরো পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 1,500 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হবে। এই প্রকল্পের সাথে বর্তমান চালু ওয়েব প্রকল্প বিশেষ এবং 23-24 অর্থ বছরে এই প্রকল্পের বরাদ্দ ধরা হয়েছে, যেরকম হয়েছে আগে 120 কোটি টাকা। তো এইভাবে ডিরেক্টর অফ গুড গভর্নেন্স, একটি ডিরেক্টর অফ গুড গভর্নেন্স নামক অধিদপ্তর স্থাপন করা হবে, যা সুশাসন বিভাগীয় কার্যকারিতা এবং জনগণের উপরে থাকা বিভিন্ন নিয়ম কারণের বাধ্যবাধকতা লাগু করতে সহায়তা করবে, যার মাধ্যমে জীবনযাত্রা আরো সহজ সুগম হবে। এই রাজ্য সরকারের তরফে এনপিএস এর সরকারি অবদান বৃদ্ধি কি করে? রাজ্য সরকার 2018 সালে 1 জুলাই থেকে ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে। রাজ্যের কর্মচারীদের সাথে ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের অবদান বর্তমানে বেসিকের 10% থেকে বাড়িয়ে 14% করা হবে এবং স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্নভাবে যেখানে 2023 অর্থ বছরে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে, যাতে গ্রামীণ এলাকার মানুষ যাতে তাদের জায়গাতে তাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবা পেতে পারে। সরকার সেই উদ্দেশ্য নিয়ে এবং সেই ব্যবস্থা নিচ্ছে, যার জন্য 30 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে এবং রাজ্যের মৌলিক স্বাস্থ্য পরীক্ষার শক্তিশালী করছে। সংক্রামক ব্যাধি নিরাময়ের জন্য একটি পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র গড়ে তোলা হবে, যার জন্য 55 কোটি টাকা। মুখ্যমন্ত্রী যুব যোজনা বিগত অর্থবর্ষে আমাদের আগের স্কিম ছিল
এখানে 11,892 জনকে 5,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য দেওয়া হয়েছে। এই অর্থবর্ষে এই ভারত মুখ্যমন্ত্রী যোগাযোগ যোজনার মাধ্যমে 12,000 স্মার্টফোন রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়া হয়। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম বিশ্বমানের উন্নয়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম নামে এক নতুন প্রকল্পের সূচনা করেছে। এটার এককালীন আর্থিক অনুদান বাবদ 5 লক্ষ টাকা নির্বাচিত মহিলা খেলোয়াড়দের দেওয়া হবে। আমরা মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নতুন প্রকল্প ওটা অনগ্রসর জাতি ছাত্রছাত্রীদের কিন্তু ওবিসি সম্প্রদায় থেকে অন্য জাতিদের IAS, IPS এবং IFS ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি প্রশিক্ষণ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নামে আরো নতুন প্রকল্পের সূচনা করেছে। এবং আরো অনেক প্রকল্প বাজেট অধিবেশনে আপনারা হয়তো সরকার দিতে পারেননি, কারণ এটা বলার অপেক্ষা থাকে না। বাজেটে রাজ্যের আপামর মানুষের কল্যাণে করা হয়েছে। এই রাজ্যের সর্বশেষের মানুষের জন্য বাজেট করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত বাজেটটা আমরা বন্ধ করিনি পড়া, কিন্তু বাজেটটা যেখানে অসুবিধার সৃষ্টি করা হয়েছে এবং তার জন্য আমি জানি অনেকেই এটা ঠিক করতে পারেননি। বাজেটের কপি অলরেডি আমাদের যে নির্দেশগুলো আমরা বলেছি সেগুলো আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে, কারণ এটা সবটা কিন্তু বলতে গেলে এই লম্বা বাজেটের দ্বিতীয় বাজেট অধিবেশন হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর মানুষের কাছে আমার এই মেসেজ দিতে চাই, ভারতীয় জনতা পার্টির সরকার, বিএনপি সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বের সরকার, ওনার সুযোগ্য নেতৃত্বে এরা যে আপামর মানুষের কল্যাণে আমরা আজকে বাজেট পেশ করেছি এবং এই বাজেটের প্রতি আলোচনা থাকবে সোমবার এবং বুধবার 10 এবং 12 তারিখে, এবং বিভিন্ন থাকে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যদি কারোর কিছু বলার থাকে সেটা অবশ্যই তার অধিকার আছে। আমরাও সেই বাজেট অধিবেশনে আমরা কথা বলবো, শুনবো, এবং তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হয় 12 তারিখে আমরা সমস্ত শোনার পরে এই বাজেট অধিবেশনের উপরে যারা পক্ষ থাকবে উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং শেষ দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন। তো তাই আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণকে আশ্বস্ত করতে চাইছি যে রাজ্যের মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির সরকারকে যারা সমর্থন করেছেন, আবারও দ্বিতীয়বারের জন্য সরকারে বসিয়েছেন, তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে সরকার রাজ্যের মানুষের সঙ্গে আছে, রাজ্যের মানুষের কল্যাণে সরকার কাজ করবে। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা এখানে নর্থ ইস্টের সঙ্গে এই রাজ্যের বিভিন্ন কল্যাণমূলী কাজের জন্য উনি আমাদের সহযোগিতা করছেন, এবং তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি নির্দেশ এবং আমরা মেনে চলে আগামী দিনে রাজ্যের মানুষের কল্যাণে। ধন্যবাদ। উন্নয়ন প্রকল্পের ভিতরে ব্যাখ্যাটা বলি, এই প্রকল্পটা আমাদের পুরো পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 1,500 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা আদায় হবে। এই প্রকল্পের সাথে বর্তমান চালু ওয়েব প্রকল্প এক বিশেষ, এবং 23-24 অর্থ বছরে এই প্রকল্পের বরাদ্দ ধরা হয়েছে যেটা হয়েছে আগে 120 কোটি টাকা। তো এইভাবে ডিরেক্টর অফ গুড গভর্নেন্স, একটি ডিরেক্টর অফ গুড গভর্নেন্স নামক অধিদপ্তর স্থাপন করা হবে, যা সুশাসন বিভাগীয় কার্যকারিতা এবং জনগণের উপরে থাকা বিভিন্ন নিয়ম কানুনের বাধ্যবাধকতা লাগু করতে সহায়তা করবে, যার মাধ্যমে জীবনযাত্রা আরো সহজ শুরু হবে। এই রাজ্য সরকারের তরফে NPS এর সরকারি অবদান বৃদ্ধি কি করে? রাজ্য সরকার 2018 সালে 1 জুলাই থেকে ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে। রাজ্যের কর্মচারীদের সাথে ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের অবদান বর্তমানে বেসিকের 10% থেকে বাড়িয়ে 14% করা হবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্নভাবে যেখানে 2023 অর্থ বছরে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে, যাতে গ্রামীণ এলাকার মানুষ যাতে তাদের জায়গাতে তাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবা পেতে পারে, সরকার সেই উদ্দেশ্য নিয়ে এবং সেই ব্যবস্থা নিচ্ছে, যার জন্য 30 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এবং রাজ্যে মৌলিক স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করতে সংক্রামক ব্যাধি নিরাময়ের জন্য একটি পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র গড়ে তোলা হবে, যার জন্য 55 কোটি টাকা।
মুখ্যমন্ত্রী যুব যোজনা বিগত অর্থবর্ষে আমাদের আগে স্কিম ছিল, এখানে 11,892 জনকে 5,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য দেওয়া হয়েছে। এই অর্থবর্ষে এই ভারত মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে 12,000 স্মার্টফোন রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়া হবে। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম বিশ্বমানের উন্নয়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম নামে এক নতুন প্রকল্প ঘোষণা করেছে। এছাড়া এককালীন আর্থিক অনুদান বাবদ 5 লক্ষ টাকা নির্বাচিত মহিলা খেলোয়াড়দের দেওয়া হবে। আমরা মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নতুন প্রকল্প অন্যান্য অনগ্রসর জাতির ছাত্রছাত্রীদের কিন্তু ওবিসি সম্প্রদায় থেকে অন্য জাতিদের IAS, IPS এবং IFS ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নামে আমরা নতুন প্রকল্পের সূচনা করি এবং আরো অনেক প্রকল্প বাজেট অধিবেশনে আপনারা হয়তো সরকার দিতে পারেননি, কারণ এটা বলার অপেক্ষা থাকে না। বাজেটে রাজ্যের আপামর মানুষের কল্যাণে করা হয়, এ রাজ্যের সর্বশের মানুষের জন্য বাজেট করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বাজেটটা আমরা বন্ধ করিনি করা, কিন্তু বাজেটটা যেখানে অসুবিধার সৃষ্টি করা হয়েছে এবং তার জন্য আমি জানি অনেকেই এটা ঠিক মতো পারেননি। বাজেটের কপি অলরেডি আমাদের যে বিশেষগুলো আমরা করেছি সেগুলো আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। কারণ এটা সবটা কিন্তু বলতে গেলে এই লম্বা বাজেটের দ্বিতীয় বাজেট অধিবেশন হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর মানুষের কাছে আমার এই মেসেজ দিতে চাই, ভারতীয় জনতা পার্টির সরকার, বিএনপি সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বের সরকার, ওনার সুযোগ্য নেতৃত্বে এরা যে আপামর মানুষের কল্যাণে আমরা আজকে বাজেট পেশ করেছি এবং এই বাজেটের প্রতি আলোচনা থাকবে সোমবার এবং বুধবার 10 এবং 12 তারিখে এবং বিভিন্ন থাকে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যদি কারোর কিছু বলার থাকে সেটা অবশ্যই তার অধিকার আছে। আমরাও সেই বাজেট অধিবেশনে আমরা কথা বলবো, শুনবো এবং তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হয় 12 তারিখে আমরা সমস্ত শোনার পরে এই বাজেট অধিবেশনের পরিচালনার পক্ষ থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং শেষ দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন। তো তাই আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণকে এই আশ্বস্ত করতে চাইছি যে রাজ্যের মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টি সরকারকে তারা সমর্থন করেছেন, আবারও দ্বিতীয়বারের জন্য সরকারে বসিয়েছেন, তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে সরকার এ রাজ্যের মানুষের সঙ্গে আছে, এ রাজ্যের মানুষের কল্যাণে সরকার কাজ করবে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা এখানে নর্থ ইস্টের সঙ্গে এ রাজ্যের বিভিন্ন কল্যাণমূলক কাজের জন্য উনি আমাদের সহযোগিতা করছেন এবং তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি নির্দেশ এবং আমরা মেনে চলে আগামী দিনে রাজ্যের মানুষের কল্যাণে। ধন্যবাদ। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে গেছিনি, তাই আগে টাটা শোরুমে আসতো,
তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয় তাইনের কাছে আমি কাজ করতেছি আমার গাড়ি 12 বছর হয়েছে তাইনের থেকে কাজ করতেছি এক হাতে কাজ করতেছি খুব ভালো মানে কাজ হয় আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি কাজ একদম নিট এন্ড ক্লিয়ার ভালো যোগাযোগের ঠিকানা বিডি মোটরস চন্দ্রপুর আগরতলা পশ্চিম ত্রিপুরা মোবাইল নাম্বার 7005720474 9612526874 সততাই আমাদের মূলধন। উড়িষ্যা ও কংগ্রেস নিয়ে এমএলএ বিধানসভা বিশিঙ্গ নাইয়া সঙ্গে আমতি ফিল্ম নাইয়ে মানজাগি বনবা অ্যাকশন নাহার জাকা যাদব লাল নো অ্যাকশন নাহার দি আকগনুতি जों एडजर्नमेंट मोशन तुबुका स्पीकार नो जों सिंगा जों एडजर्नमेंट मोशन সম্পর্কে তামনি বক্তব্য এলাও দেন বস আমি শুনবো আর দিনে আমি শুনবো বাই তো উংলা খাইছে কারণ গোবাং প্রশ্ন যিনি বাতিল থাকাইছে বিভিন্ন আইন কানুনগুলো যিনি গ্রেটার ত্রিপুরালেন্ডনি কাইসা প্রাইভেট মেম্বার্স রেজলিউশন যেমানি তিনি বরংরাং এমএলএ চিত্তরঞ্জন দেববর্মা রিবানি বাতিল খাই ক্লিয়ারিং তাও ক্লিয়ার না তো এডিসি এবং যেখানে ত্রিপ্রাসারক দङ আই এলাকানো তুই আলাদা রাজ্য গঠন খাইদি সিমানি আবশ্য ক্লিয়ার জায়গা স্পিকার নি মো অ্যাকশন जों খুশিয়া সন্দেহান ইয়ার ডাউটফুল দিনবাগি जों হাঙ্গা উইলা যাদবলাল নাথনি ব্যাপারে जों কক সালাইনি সামা পড়েছে বাকি বিধানসভানি কাজকর্ম স্পিকার 5 মিনিট পাইবা নমু যাদবলাল নো 5 দিন নিবাগি 1 মাস নিবাগি সাসপেনশন ক্লাইমা কামু কিন্তু উল্টা जों যারা যাদবলাল নাথ নো অ্যাকশন নাহাদি ত্রিপুরানি গরিমা নষ্ট খাইবান বাগি চিনি এমএলএ রংসে তিনি পরে সাসপেনশন ক্লাইম সো ওয়াকআউট ক্লাইকে এবং जों রম নাই তিনি সারা দিনও চিন্তাই সরম নাই বড় নাই যে যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন প্রক্রিয়া লড়াই খাইতেন বাবা পার্টি এমএলএ রং সাসপেনশন খাইছে ইব্রাহিমথা এবং কংগ্রেস নি খরচ সুদীপ রায় বর্মন নবক লাগে আর সিপিএম নি নয়ন সরকার বনবক লাগে তাই মাইক বন্ধ খেয়ে না তুই তাম সানান কি মাইক বন্ধ তো আব খাই মাই আইতে মেম্বার নি কক সানান রাইটস দङ জোরপূর্বক যদি আইকে মাইক বন্ধ লাগে আমার বিরুদ্ধে লড়াই নাই আচ্ছা অমাইকা যদি থংজালে सीक्रेट इन्फॉर्मेशन मिला हमें कि एक आदमी के घर में कुछ वेपन भी है और कुछ ड्रग्स भी ये बहुत दिनों से सेल तो ऐसे हमने एक टीम बना दिया तो इसमें पूरा वुमेन भी था और सोफिस्टिकेटेड वेपन्स हमने भी लेके गया और इसका नाम है विवांता देवर्मा 37 ईयर ओल्ड। इसके घर में रेड किया टाउन हॉल के सामने है इसके घर। जब हमने रेड किया तो इसके साथ और 3 लोग थे जयंता देवनाथ 38 ईयर्स, राजू साहा 37 ईयर्स और रविंद्र देवर्मा 32 ईयर्स। तो इन सब घर सर्च करने के बाद हमें 8 सोप केस में जो हीरोइन बोलते हैं ये मिला है 1 पैकेट। उसके अलावा इसके पास एक 9mm पिस्टल 30 राउंड्स लाइव राउंड्स है। उसके बाद 13,000 कैश, एक कैश कार्ड स्वाइपिंग मशीन और 250 empty वायर्स और एक स्कॉर्पियो व्हीकल और 3 बाइक और 9 मोबाइल फ़ोन। कितना लोग? टोटल 4 लोग। सर ये जो 9mm पिस्तौल वो कहाँ से आया है, कुछ इन्फॉर्मेशन मिला? अभी हम लोग इंट्रोगेशन करेंगे, अभी जस्ट उसको पकड़ के आए हैं। अभी हम लोग पूरा इसको इंट्रोगेशन करके रिमांड में लेके पूरा पता करेंगे ये कहाँ से ये लेके आया और कैसे ये प्रोक्योर किया, ये सब लाइव राउंड्स और गन इसको कैसे मिले। सर इसका मार्केट वैल्यू कितना है? इसका मार्केट वैल्यू अप्रॉक्सीमेटली सब मिला के स्कॉर्पियो व्हीकल भी है और 15 लाख। सर ये जो क्या टाइप का 20 लाख ये ऑटोमेटिक 9mm पिस्टल। सर इस किसके घर से मिला है? ये मिला है विवांतो देवर। घर कहाँ पर है? टाउन हॉल।
अंडर ईस्ट पीस। इसलिए बंदूक यहाँ पे आपको लाए थे? हम लोग अभी इसको इंट्रोगेशन करेंगे, लेकिन हमें लगता है कि कोई इलीगल एक्टिविटीज़ जो भी है ड्रग डीलिंग में यूज़ करता होगा, या कोई भी जब भी सेल परचेज होगा या पुलिस के खिलाफ जो भी है, इसका अभी इसको निकालना पड़ेगा हमें। पूछताछ के बाद ही पता चलेगा क्यों इसने व्यापार करता है। थैंक यू। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনের যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিলি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন করেছে, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। ছাত্রীদের জন্য বরাদ্দ আমরা রেখেছি 3 কোটি টাকা। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তুলতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, যার বরাদ্দ রাখা হয়েছে 50 কোটি টাকা, এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, সেখানে বরাদ্দ রাখা হয়েছে 120 কোটি টাকা সহ মোট 13টির উপরে নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই বাজেটে ভবিষ্যতের জন্য রাজ্যকে যাতে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করার সংস্থান রাখা হয়েছে, যা রাজ্য সরকারকে জনপরিষেবা ও সুশাসন প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সহায়তা করে। তাছাড়া সরকারের যে কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করার লক্ষ্যে এই বাজেটে একটি নতুন ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্স তৈরি করার সংস্থান রাখা হয়েছে। এই বাজেট দাঁড়িয়ে আছে রাজ্য সরকার কর্তৃক বিগত 5 বছরে গৃহীত বিভিন্ন কল্যাণমূলক পরিকল্পনা ও কর্মকাণ্ডের উপরে বিভিন্ন যেসব ব্যবস্থা সেই বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোতে বিনিয়োগে সর্বমোট বাজেট 27,654.40 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এবং মূলধনী ব্যয় যারা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে এখানে 5,358.70 কোটি টাকা হয়েছে। রাজ্যের অর্থনীতি বৃদ্ধির হার খুবই ভালো। এতে দেখা গেছে 2022-23 অর্থবর্ষে রাজ্যের জিএসডিপি উৎপাদন বৃদ্ধি ছিল 8.8, অর্থাৎ 8.8%। ওই বছরে জাতীয় হারে বৃদ্ধির হার ছিল 7.20%। যেখানে সেন্ট্রালের যে আছে তাতেও আমাদের বৃদ্ধির হার ছিল অনেক। বর্তমান অর্থবর্ষ 2023 অর্থবর্ষে রাজ্যের অর্থনীতি প্রায় 8% হারে বৃদ্ধি পাবে বলে আশা করছে। এই সময়ে জাতীয় স্তরের যে বৃদ্ধির হার যেটা অনুমান করা হচ্ছে 6 থেকে 6.5%।
মধ্যে তার জনজাতি, তফসিল জাতি, অন্যান্য অগ্রসর জাতি, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার সকল অংশের মানুষই এতে লাভবান হবে। বাজেটে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা তাতে বরাদ্দ হয়েছে 59 কোটি টাকা। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেট ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম বরাদ্দ রাখা হয়ে 10 কোটি টাকা। মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প বরাদ্দ 8 কোটি টাকা। স্পোর্টসের বিষয়ে আপনারা জানেন, অনেক সময় অনেকে আসেন যে আমাদের এটার জন্য করতে পারছি না, তো বিষয়টা মাথায় রেখে এই প্রকল্পটা আমরা রেখেছি। এবং মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ তার বিষয়ে বরাদ্দ 30 কোটি টাকা রেখে সিএম এসএটিএ প্রকল্প মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ আমরা রেখেছি 3 কোটি টাকা। যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তুলতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প যা বরাদ্দ রাখা হয়েছে 5 কোটি টাকা। এবং মুখ্যমন্ত্রী উন্নয়ন প্রকল্প এখানে বরাদ্দ রাখা হয়েছে 120 কোটি টাকা সহ মোট 13টির উপরে নতুন প্রকল্প ঘোষণা হয়েছে। এই বাজেটে ভবিষ্যতের জন্য রাজ্যকে যাতে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন ও সংস্থান রাখা হয়েছে, রাজ্য সরকারকে পরিষেবা ও সুশাসন প্রদান কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সহায়তা করে। তাছাড়া সরকারের যে কার্যকারিতা বৃদ্ধির স্বার্থে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করার লক্ষ্যে এই বাজেটটি নতুন ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্স তৈরি করার সন্ধান রাখা হয়েছে। এই বাজেট দাঁড়িয়ে আছে রাজ্য সরকার কর্তৃক 5 বছরে গৃহীত বিভিন্ন কল্যাণমূলক পরিকল্পনা কর্মকাণ্ডের উপরে বিভিন্ন সব ব্যবস্থা সেই এখানে উল্লেখ করা হয়। বিভিন্ন সামাজিক অর্থনৈতিক কাঠামোতে বিনিয়োগে ধারাবাহিকতা বজায় রাখতে এই বাজেট মূলধনী অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচারে জোর দেওয়া হয়েছে। এই বাজেট 5,350 কোটিরও বেশি টাকা মূলধনী ব্যয় হিসাবে বরাদ্দ করে রাস্তা, ভবন, হাসপাতাল, স্কুল, অফিস, বিদ্যুৎ ও সেচ খাতে। এই বাজেটে 1,436 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে এবং 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক যে খাত আছে সেই সময়। তারা এই বাজেটে রাজ্যকে স্থায়ী বিকাশ ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে নিঃসন্দেহে বাজেট তার কারণে সেটা সুবিধা হবে। এবং আমি এর জন্য এই বাজেট মেইন বিষয় আপনাদের সামনে আমি এলাম এবং নিশ্চয়ই যে আগামী দিনে এক শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যে সবসময় বলি সেই বাজেটে সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে, সেটা হবে আশা আমি রাখছি। ধন্যবাদ। এটা নিয়ে আমরা বলেছি যে বিভিন্ন যেসব জায়গার মধ্যে আমাদের যে বেশি খরচে হয় সেই খরচকে কিছু কমিয়ে আনতে পারি। আর কিছু বিষয়ে আমরা এই বিষয়ে কথাবার্তা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমাদের কিছু স্পেসিফিক এরিয়া আছে যেখানে যদি আমরা অ্যাড্রেস করি সেই অ্যাড্রেসের কারণে সেটার পরিমাণটা অনেক হ্রাস হবে। আপনারা দেখেছেন, কি বলবো আমি, এরকম তো বাঞ্ছনীয় নয়। তো দেখি এখন যাই কি করা যায়। গণতন্ত্র আমরা সেই ভাগিদার থাকুক, কিন্তু সেটা যেভাবে এখানে ওরা প্রদর্শন করে সেটা কিন্তু দুঃখের এবং পরিতাপের বিষয়। এবং ঠেলে উঠে যেভাবে অশুভ নাচ করেছে অপেক্ষা রাখে না, মানুষ সেটা ভালো চোখে নেবে না। কারণ বিধানসভা হচ্ছে পবিত্র জায়গা। তো যাচ্ছি, যাই দেখে ধারণা করবো কি করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আপনার রেভিনিউ অ্যাকাউন্ট যেটা আছে এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট টোটাল রিসিপ্ট আমরা তো করেছি প্রায় 27,043.1 কোটি টোটাল রিসিপ্ট আমরা আমার বাজেটে আমাদের বিভিন্ন আমরা পেয়েছি। এবং টোটাল এক্সপেন্ডিচার এই বাজেট সেখানে 27,656
সবাইকে ধন্যবাদ। না স্যার, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আলাদা কিছু বলতে পারবেন? ডিটেলস তো হয়েছে, রিপোর্টে গেছে, আর দেখেছেন আর কি বলবো আমি, এরকম তো হওয়াটা বাঞ্ছনীয় নয়। তো দেখছি এখন যাই কি করা যায়, কারণ গণতন্ত্র আমরা চাই সবাই ভাগিদারি থাকুক, কিন্তু সেটা যেভাবে এখানে ওরা প্রদর্শন করেছে সেটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। এবং টেবিলে উঠে যেভাবে ওরা অশোভন আচরণ করেছে বলার অপেক্ষা রাখে না, মানুষ এটাকে ভালো চোখে নেবে না, কারণ বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা। তো যাচ্ছি এখন, যাই দেখি রুলস দেখে চিন্তা ভাবনা করবো কি করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আপনার রেভিনিউ অ্যাকাউন্ট যেটা আছে এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট, টোটাল রিসিপ্ট আমরা কত করেছি, প্রায় 27,043.1 কোটি টোটাল রিসিপ্ট আমরা আমাদের বাজেটে, আমরা আমাদের বিভিন্ন খাতে আমরা পেয়েছি, এবং টোটাল এক্সপেন্ডিচার এই বাজেটে সেখানে 27,654.4। সবাইকে ধন্যবাদ। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে থেকে চিনি, তাইনে আগে টাটা তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এখানে উপস্থিত সকল প্রিন্ট মিডিয়া এবং প্রেস মিডিয়া বন্ধুদের বিদ্যার্থী পরিষদ এবিএপি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই। আপনারা আমাদের ডাকে এখানে এসেছেন। মূলত আমরা জানি যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা চাই গুণগত মান শিক্ষা ব্যবস্থা রাজ্যের ছাত্রদের দরকার। তাই আমাদের কিছু পয়েন্টের উপর আমাদের একাডেমিক ক্যালেন্ডার, আমরা জানি আমাদের যে কোভিডের পর থেকে আমাদের সঠিকভাবে আমাদের তাদেরকে পরীক্ষা ভর্তি সঠিক সময়ে হচ্ছে না। তাই আমরা চাই যেন সঠিক সময়ে তাদেরকে একাডেমিক ক্যালেন্ডার যে রয়েছে ইউনিভার্সিটির সেটা যেন ঠিক করা হয়। এবং আমরা চাই যে আমাদের যে ইউনিভার্সিটির ভর্তির ফিস এবং আমাদের মহাবিদ্যালয়ে যে ভর্তির ফিস রয়েছে সেটা যেন কম করানো হয়, কারণ এত বড় সংখ্যা, এত অ্যামাউন্টের সংখ্যা ছাত্রদের দেওয়া সেটা সম্ভব নয়। এই একটা পয়েন্ট আমরা রেখেছি। তারপর আমরা চাই, আমাদের জানি আমাদের ত্রিপুরা একটা সম্ভবত একটা এমন একটা রাজ্য যে রাজ্যে আমাদের ছাত্রদের অনেক বসবাস করে, অনেক গ্রাম অঞ্চল থেকে আসে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন আমাদের দাবি একটা আছে এর মধ্যে যে রাজ্যের যারা ছাত্রদের রয়েছে তাদের গ্রাজুয়েশনের পর যেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সের মাধ্যমে যে সিটের সংখ্যা রয়েছে যেন রাজ্যের ছাত্রদের প্রায়োরিটি যেন বেশি দেওয়া হয় এবং তাদের জন্য সিট ক্যাপাসিটি বাড়ানো হয়। আরেকটা বিষয় আমরা জানি যে আমাদের দেখছি আমাদের ক্যাম্পাসগুলোর মধ্যে বহু ধরনের রেপ কেস এবং ফিজিক্যাল হ্যারাসমেন্টের কেস অনেক আসছে। তাই আমরা চাই রাজ্যের ছাত্রদের হিতে আমরা চাই
চাই যে বন্ধুদের জন্য ক্যাম্পাসের মধ্যে সুরক্ষা ব্যবস্থা করা হয় এই রকম পয়েন্ট নিয়ে, এবং আমরা চাই যে আমাদের ইউনিভার্সিটির মধ্যে নতুন করে পুনরায় আমাদের যে ডিস্টেন্স এডুকেশন এই এডুকেশন চালু করার জন্য, কারণ ছাত্রছাত্রীরা যে পিজি কোর্স রয়েছে তাদের মাস্টার ডিগ্রি সেটা যেন সঠিক সময় করতে পারে। এরকম মূলত আমরা প্রায় 10টা দাবি নিয়ে আজকে আমরা রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা সকল স্থান থেকে আসা বিদ্যার্থীরা মিলে আজকে একত্রিত হয়েছি, যার নাম আমরা দিয়েছি বিশ্ববিদ্যালয় ঘেরাও। এই বিশ্ববিদ্যালয় ঘেরাওর মধ্যে এবিএপি ত্রিপুরা প্রদেশের সমস্ত কার্যকর্তারা আজকে এখানে পার্টিসিপেট নিয়েছি, এবং আজকে আমরা এক মেমোরেন্ডাম সাবমিট করবো যেটা অতি সত্বর এই সিদ্ধান্তগুলি যেন পরিবর্তন করা হয়। একটার সময় 12টা অবধি তো আমরা সজাগ হয়েছি না। একটা সময় তখন আমার স্ত্রী তখন হঠাৎ করে তখন জায়গা দেখলো যে আলু লাগতেছে, চোখের মধ্যে আলু লাগতেছে। তখন দেখার পরে তখন হুঁশি শুরু করলো যে আরে আগুন লাগছে শুরু করছে। তখন আমি কোন দিকে যাবো কোন দিকে না, হ্যাঁ তখন আমি কোনো মানে দিশা করতাম পারতেছি না কোন দিকে যাবো। তখন আমি পাকঘরে উঠেছিলাম, পাকঘরে উঠে কেউ রেগুলেটরটা সিলিন্ডার রেগুলেটরটা খুলতাম পারতেছি না। হ্যাঁ তো যাক অনেকক্ষণ সময় লাগে এটা খুলছি। খোলার পরে দেখি যে মানে ঘরের ভিতরে আমি বড় ঘরে আর যাইতে পারতাম না, আগুন এইভাবে প্রবেশ করে নিয়েছে। তখন আমি ওই দিয়া জানালা দিয়া জাম করছি আর কি, জাম করে অন্যখানে করছি বা তখন এইদিকে আইছি। এরপরে তো যা হইবার তো হয়ে গেল, এই ঘরটার থেকে লাগছে আগুন। কেউ কি তখন দেখতে পাইছেন যে আশেপাশে? না, তখন কারো দেখতে পাইছি না। আপনাদের কি কোনো ধরনের সন্দেহ কিছু বা সন্দেহমূলক এক্ষণে তো মানে কোনো সন্দেহমূলক কইতে পারতেছি না, কিন্তু মানে কে লাগাইছে কি করছে নিশ্চয়ই কেউ না কেউ মানে লাগাইছে, কারণ আগুনটা দ্রুত গতিতে ছড়াই গেছে। আমি যখন উঠছি তখনও তো দেখছি যে এই ঘরটার থেকে আমার ঘরের মধ্যে ঢুকতেছে, কিন্তু এত দ্রুত ওই ঘরের মধ্যে গিয়ে পর্যন্ত পৌঁছে গেছে, 10 মিনিট গতিতে গেছে। ক্ষয়ক্ষতি কিরকম? ক্ষয়ক্ষতির 20-25 লাখ টাকা হয়েছে। আপনারা দুজন কি একই বাড়ি থাকেন? তিনজন এখন থাকে মানে 3 ভাই আলাদা আলাদা রুমে। কতটা রুম হইব এটা? মানে এখানে একটা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ 5টা। আপনার নাম? কি করেন আপনি? আমি তো মানে 10,323 আছিলাম আর কি, টিচার ছিলাম। এখন টুকটাক বিজনেস করি আর কি, ফুটপাথ। প্রায় 1টা বাজে, 1টা সময় একটা আমরা তখন ঘুমন্ত অবস্থায় ফোন পেয়ে তাড়াতাড়ি করে আসলাম, ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, পুলিশকে ফোন করলাম, আমরাও আসলাম এলাকার সবাই এসে তো নিজেরা যথাসাধ্য চেষ্টা করেছি আগুন নিবানোর জন্য। যাই হোক, ওদের তো প্রচণ্ড ক্ষতি হয়েছে, ঘরের কিছু বার করতে পারেনি। এর বেশি আর আমরা কী করবো? আমাদের তো যতটুকু সামর্থ্য আমরা করেছি, চেষ্টা করব সরকারের মাধ্যমে কিছু সাহায্য ওদের করার জন্য। অলরেডি আমাদের কথা হয়েছে এসডিএমের সাথে, এমএলএর সাথেও কথা হয়েছে, এমএলএ সাহেব কথা বলেছে এসডিএমের সাথে, মেয়রের সাথেও কথা হয়েছে আমার, বলছে যে ঠিক আছে কিছু একটা সরকারি সাহায্য যা আছে সেটা করবো আমরা। মানে প্রাথমিকভাবে কিভাবে লেগেছে বা কি এটা কি কারণ তো আমরা বলতে পারছি না। রাত্রিবেলার ব্যাপার তো, তখন রাত্রি বাজে প্রায় 1টা-1.5টা, আমরা তো এসে দেখি আগুন চতুর্দিকে। তখন তো কোথা থেকে আগুন লাগলো কিনা সেটা তো বোঝার সময় নেই, আগুন কীভাবে আগুন নিভাতে লাগবে সেই চেষ্টা করছি আমরা। ফায়ার ব্রিগেডও কালকে ফায়ার ব্রিগেড পুলিশ যথেষ্ট হেল্প করছে আমাদের, এলাকাবাসীও প্রচণ্ড হেল্প করেছে। ওরা অল্প বিস্তর আহত হয়েছে, ওদেরকে পুলিশ নিয়ে গেছে হাসপাতালে চিকিৎসার জন্য। আমরাও ব্যথা পেয়েছি, পাটা কেটে গেছে আমারও। একচুয়ালি ঘিঞ্জি এলাকা তো, ওইদিকে পাশে আমাদের একটা মন্দিরের জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা থাকাতে ওইদিকে ফায়ার ব্রিগেডের নলটা ঢোকানো সুবিধা হয়েছে, না হয়তো আরও বড় ধরনের কিছু হতে পারত। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও
কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসতো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিন, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। সেম সাত প্রকল্পের মধ্যে রাজ্য সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 100 জন মেধাবী ছাত্রছাত্রীকে মাসিক 5,000 টাকা করে বৃত্তি প্রদান করবে। এটা নতুন আমরা এবং যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প এর মধ্যে আমরা 50 কোটি টাকা আমরা প্রবিধান রেখেছি, যেটা আগামী 5 বছরে ব্যয় হবে। এখন মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে এতেও আমরা বিভিন্নভাবে নগর উন্নয়ন যাতে আরও বেশি করে মানুষের কাছে সুযোগ নেওয়া যায়, তার জন্য 120 কোটি টাকা রেখেছি। এতে অন্যান্য সমস্যা আছে, এই প্রোগ্রাম এটা নয়, এটাই শুধুমাত্র একটা। আমরা আলাদা নর্মাল করছে যে উন্নয়ন আছে, তার সঙ্গে অ্যাডিশনাল নতুনভাবে আমরা একটু যুক্ত করেছি। যেমন একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করা। আপনারা সকলেই জানেন আজকের এই উন্নত ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে যেখানে এই যে আর্টিফিশিয়াল যে এই ব্যবস্থাপনা অনেক রূপ অনেক সহজ করে এবং গতিতে আমাদের যে লক্ষ্য বা যেটা আমরা আত্মস্থ করতে চাই, জ্ঞান দিতে চাই, সেটা খুব সহজভাবে আমরা এই যে বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এর মাধ্যমে আমরা নিতে পারি। সমস্ত ম্যানুয়ালভাবে আমরা চিন্তা করি, পুরো একটা পরিকল্পনা আমরা নিজেরা গিয়ে সেটাকে নিই, কারোর থেকে সাজেশন নিতে হয়, কারোর থেকে বুদ্ধি নিতে হয়, পড়াশোনা করতে হয়, সব কিছু করার পরে সেই উন্নত। কিন্তু এই ব্যবস্থা থাকলে অটোমেটিক্যালি আমাদের ডাটা যা দেওয়া দিয়ে দিলে আমরা সেটা অটোমেটিক্যালি সেই সাজেশন, সে রাস্তা সেখানে পাওয়া যায় থাকে। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এই স্থাপনা আমাদের রাজ্যে আমরা করতে যাচ্ছি, যাতে আগামী দিনে রাজ্যের সমস্ত অংশে মানুষ শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন কৃষিক্ষেত্র থেকে শুরু করে শিল্প যে কোনো ক্ষেত্রে আমরা এর মাধ্যমে অনেক বেশি করে আমরা সুযোগ দিতে পারি। রাজ্যের সমস্ত সাংবাদিক বন্ধুদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। আপনারা সকলেই জানেন যে গত 5 মাসে নির্বাচন এবং সঙ্গে সঙ্গে মন্ত্রিসভা গঠন হয়েছিল 8 মার্চ। সেই কারণে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট আমরা করতে পারিনি।
বৈষম্য গঠন অ্যাকাউন্ট 4 মাসের জন্য আমরা করেছি এবং তার মেয়াদ 31শে জুলাই পর্যন্ত। এর মধ্যে আমরা রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট আজকে আমরা পবিত্র বিধানসভায় আমরা এটা পেশ করেছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন রাজ্যের বাজেট এইবার টোটাল 27,654.4 কোটি টাকা আমরা বাজেট রেখেছি এবং তার মধ্যে অবশ্যই বাজেট ডেফিসিট আমাদের 611.3 কোটি টাকা আছে এবং এবারে বাজেট অন্তর্ভুক্তিমূলক, ভবিষ্যৎমুখী এবং প্রবৃদ্ধি অভিমুখী বাজেট আমরা করেছি এবং রাজ্যের সকল অংশের জন্য এতে মহিলা বলেন, ছাত্রছাত্রী, যুব সমাজ, তৃতীয় লিঙ্গের ব্যক্তিবর্গ, জনজাতি, তফসিলি জাতি, অন্যান্য সমস্ত অনগ্রসর জাতি সমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার থেকে শুরু করে সকল অংশের সাধারণের কথা আমরা এই বাজেটে আমরা একটা প্রভিশন রেখেছি এবং আপনারা জেনে খুশি হবে যে আমরা বাজেটের এখানে 2022-23 हमारे ग्रोथ ऑफ स्टेट जीएसडीपी কত ছিল 8.80%, 8.80% ছিল, যেখানে ন্যাশনাল লেভেলে জিএসডিপি ছিল 7.20% ছিল বৃদ্ধি এবং এতে অবশ্যই রাজ্যের অর্থনৈতিক অবস্থা সেটা আপনাদের এর মাধ্যমেই একটা প্রমাণ করে যে রাজ্যের অর্থনীতি আমরা এটা সুস্থ স্বাভাবিক অবস্থাতে আমরা এবং এই যে বাজেট আমরা পেশ করেছি 2023-24 সালে আগামী এই ফিনান্সিয়াল ইয়ারে যেখানে ন্যাশনাল লেভেলে 6 থেকে 6.5% যে প্রবৃদ্ধির হার থাকবে, যেখানে রাজ্যের প্রবৃদ্ধির হার আমরা 8% আমরা রাখতে পারছি। সুতরাং সব কিছু মাথায় রেখে আমরা এই বাজেট আমরা পেশ করেছি এবং আমার বিশ্বাস যে রাজ্যের যে কোনো বাজেটেই সাধারণ জনগণ, পিছিয়ে পড়া মানুষ, রাজ্যের বিভিন্ন গ্রোথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন আমরা সরকার সেখানে বাজেট করে থাকি যাতে সেই দিকে লক্ষ্য রাখে। কিন্তু পাশাপাশি এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা একটা রাজ্যের ফিউচারের জন্য খুব প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখেও আমরা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর আমরা খুবভাবে আমরা নজর রেখেছি এবং তাই বাজেট প্রভিশন করে রেখেছি যে 5,358.70 কোটি টাকা আমরা একটা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা করেছি, যেগুলো বহু বছর ধরে রাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধ করে। উন্নয়ন প্রকল্প ভিতরে ব্যাখ্যাটা বলি, এই প্রকল্পটা আমাদের পুরো পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 1,500 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হবে। এই প্রকল্পের সাথে বর্তমান চালু ওয়েব প্রকল্প মিশে যাবে এবং 23-24 অর্থ বছরে এই প্রকল্পের বরাদ্দ ধরা হয়েছে, যেটা হয়েছে আগে 120 কোটি টাকা। তো এইভাবে ডিরেক্টর অফ গুড গভর্নেন্স, একটি ডিরেক্টর অফ গুড গভর্নেন্স নামক অধিদপ্তর স্থাপন করা হবে, যা সুশাসন বিভাগীয় কার্যকারিতা এবং জনগণের উপরে থাকা বিভিন্ন নিয়ম কানুনের বাধ্যবাধকতা লাগু করতে সহায়তা করবে, যার মাধ্যমে জীবনযাত্রা আরো সহজ শুরু হবে।
এই রাজ্য সরকারের তরফে এনপিএস এর সরকারি অবদান দিতে কি করে? রাজ্য সরকার 2018 সালে 1 জুলাই থেকে ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে। রাজ্যের কর্মচারীদের সাথে ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকারের অবদান বর্তমানে বেসিকের 10% থেকে বাড়িয়ে মহার্ঘভাতা 14% করা হবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্নভাবে যেখানে 2023 অর্থ বছরে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে, যাতে গ্রামীণ এলাকার মানুষ যাতে তাদের জায়গাতে তাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবা পেতে পারে, সরকার সেই উদ্দেশ্য নিয়ে এবং সেই ব্যবস্থা নিচ্ছে, যার জন্য 30 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এবং রাজ্যের মৌলিক স্বাস্থ্য পরীক্ষার পরিচালিত সংখ্যালঘু ব্যাধি নিরাময়ের জন্য একটি পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র গড়ে তোলা হবে, যার জন্য ব্যয় 55 কোটি টাকা। মুখ্যমন্ত্রী যুব যোজনা বিগত অর্থবর্ষে আমাদের আগের স্কিম ছিল, এখানে 11,892 জনকে 5,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য দেওয়া হয়েছে। এই অর্থবর্ষে এই ভারত মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে 12,000 স্মার্টফোন রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়া হয়। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম বিশ্বমানের উদ্বোধনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম নামে এক নতুন প্রকল্পের সূচনা করেছে। এছাড়া এককালীন আর্থিক অনুদান বাবদ 5 লক্ষ টাকা নির্বাচিত মহিলা খেলোয়াড়দের দেওয়া। আমরা মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নতুন প্রকল্প অন্যান্য অনুসূচিত জাতি ছাত্রছাত্রীদের কিন্তু ওবিসি সম্প্রদায় থেকে অন্য জাতিদের IAS, IPS এবং IFS ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি প্রশিক্ষণ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নামে আরো নতুন প্রকল্পের সূচনা করেছে। এবং আরো অনেক প্রকল্প বাজেট অধিবেশনে আপনারা হয়তো সরকার দিতে পারেননি, কারণ এটা বলার অপেক্ষা থাকে না। বাজেটে রাজ্যের আপামর মানুষের কল্যাণে করা হয়, এ রাজ্যের সর্বশেষের মানুষের জন্য বাজেট করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত বাজেটটা আমরা বন্ধ করিনি করা, কিন্তু বাজেটটা যেখানে অসুবিধার সৃষ্টি করা হয়েছে এবং তার জন্য আমি জানি অনেকেই এটা ঠিক মতো পারেননি। বাজেটের কপি অলরেডি আমাদের যে বিশেষগুলো আমরা বলেছি সেগুলো আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। কারণ এটা সবটা কিন্তু বলতে গেলে এই লম্বা বাজেটের দ্বিতীয় বাজেট অধিবেশন হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর মানুষের কাছে আমার এই মেসেজ দিতে চাই, ভারতীয় জনতা পার্টির সরকার, বিএনপি সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বের সরকার, ওনার সুযোগ্য নেতৃত্বে এরা যে আপামর মানুষের কল্যাণে আমরা আজকে বাজেট পেশ করেছি এবং এই বাজেটের প্রতি আলোচনা থাকবে সোমবার এবং বুধবার 10 এবং 12 তারিখে, এবং সমর্থন করেছেন আবারও দ্বিতীয়বারের জন্য সরকারে বসিয়েছেন। তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে সরকার রাজ্যের মানুষের সঙ্গে আছে, রাজ্যের মানুষের কল্যাণে সরকার কাজ করবে। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা এখানে নর্থ ইস্টের সঙ্গে এই রাজ্যের বিভিন্ন কল্যাণমূলী কাজের সঙ্গে উনি আমাদের সহযোগিতা করছেন এবং